আসসালামু আলাইকুম। গেম চেঞ্জারের পক্ষ থেকে আমি শেখ শাহির আহমেদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, যারা আজকে আমাদের সাথে যোগ দিয়েছেন। তো আপনারা জানেন আমরা জব রিটেন প্রিপারেশনের যে ইংলিশ অংশটা আছে সেটার প্রস্তুতি বিষয়ক একটি নতুন ব্যাচ শুরু করেছি। মূলত আমরা ব্যাচটির কার্যক্রম শুরু করেছিলাম গত মাসে, কিন্তু আপনারা জানেন কোটা এবং কোটা আন্দোলনকে কেন্দ্র করে আমাদের দেশে কিন্তু একটি অভ্যুত্থান হয়ে গিয়েছে। ছাত্র জনতার একটি আন্দোলনের মাধ্যমে একটি নতুন সরকার এখন ক্ষমতায় এসেছে। তো সামগ্রিক সবকিছু নিয়ে আমাদের দেশের পরিস্থিতি শিক্ষানুকূল ছিল না, যতটুকু আমরা বলতে পারি। তো এই মুহূর্তে আহ, আমাদের যারা চাকরি প্রত্যাশী ভাই বোন যারা আছেন, যেহেতু আমাদের নিজেদের জীবনটাকে নিজেদের মতো করে আবার গুছিয়ে নিতে হবে, তো সেই ধারাবাহিকতায় কিন্তু আমরা আপকামিং যে জব এক্সামগুলো আছে, যেগুলো আসলে খুব অদূর ভবিষ্যতেই শুরু হতে যাচ্ছে বলে আমরা আশা করছি, সেই পরীক্ষাগুলোতে কিভাবে রিটেন অংশে একটু ভালো পারফর্ম করে আমরা একটা জব নিশ্চিত করতে পারি, সেই লক্ষ্যে কিন্তু আমরা আমাদের প্রস্তুতিটা শুরু করছি আজকে থেকে অফিসিয়ালি। তো আজকে আমাদের গেম চেঞ্জার ব্যাচের প্রথম ক্লাস। যারা আজকে আমাদের সাথে প্রথমবারের মতো জয়েন করেছেন, আমাদের জুমে আমাদের সাথে আছেন বা আমাদের ফেসবুকে লাইভ দেখছেন, আপনাদের সবার উদ্দেশ্যে প্রথম একটা রিকোয়েস্ট থাকবে, আজকের ক্লাসটি আপনারা অ্যাজ ইট ইজ প্রপারলি আমাদের মানে কি বলবো, সেম পেজে আপনি মানে এগিয়ে যেতে পারবেন, ক্লাসটি দেখতে পারবেন এবং আশা করছি বুঝতে পারবেন। তবে তারপরও একটা আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আমরা আমাদের কমেন্ট, যে ফেসবুকের যে আমাদের যে কমেন্ট বক্সটা আছে, সেই কমেন্ট বক্সে আমরা লাস্ট আমরা যে গাইডলাইন সেশনটা নিয়েছিলাম, যে মূলত এই কোর্সটাতে আমরা আসলে কি পড়বো, কিভাবে পড়বো, সে সংক্রান্ত যে বিস্তারিত গাইডলাইনটা দিয়েছি, সেই ক্লাসটার লিঙ্কটা আমরা কমেন্ট বক্সে লিভ করছি। সেখান থেকে আপনারা অবশ্যই এই আজকের ক্লাসটির পরে সেই ক্লাসটি অবশ্যই দেখে নেবেন, কারণ সেই ক্লাসটিতে কিন্তু আমরা আসলে আমাদের বিস্তারিত যে অ্যাকশন প্ল্যানটা আছে, কিভাবে আমরা আসলে নিজেদেরকে প্রস্তুত করব পরবর্তী জব এক্সামগুলোর জন্য, এই কোর্সটা কিভাবে জব প্রার্থীদেরকে ক্যাটার করবে, এই সংক্রান্ত বিস্তারিত বর্ণনা কিন্তু আমরা সেই গাইডলাইন ক্লাসটাতে দিয়েছি। তো সামগ্রিক একটা ধারণা যারা পেতে চান এই কোর্সটা আসলে কিভাবে আপনাদের প্রিপারেশনে কাজে লাগবে, সেটার জন্য যারা একদম নিউ অডিয়েন্স, আপনারা প্রথমত আমি আবার বলছি, সেই ক্লাসটি অবশ্যই আপনারা দেখে নেবেন। ঠিক আছে? সো আজকে আমরা মূলত যেটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস, যেহেতু ফার্স্ট ক্লাস অনেকে রিকোয়েস্ট করেছেন স্যার আজকের ক্লাসটা যদি আমাদের জন্য একটু ওপেন রাখতেন, আমাদের পার্টিসিপেট করার সুযোগ দিতেন, সেক্ষেত্রে আমরা একটু বেনিফিটেড হতাম। তো তাদের সেই রিকোয়েস্টের ভিত্তিতে আজকে আমাদের এই প্রথম ক্লাসটাকে আমরা ফেসবুক লাইভেও একই সাথে আমরা টেলিকাস্ট করছি। তো এর পরবর্তী ক্লাসগুলো কিন্তু একদমই আমাদের সেই যে সিক্রেট গ্রুপটা আছে, শুধুমাত্র সেই এক্সক্লুসিভলি সেই সিক্রেট গ্রুপগুলোতে আমরা কন্ডাক্ট করব। প্রথমত ক্লাস শুরু করার আগে বিগত এক মাসের আন্দোলনে আমাদের যে সকল নিরপরাধ আমাদের ছাত্র জনতা আসলে শহীদ হয়েছেন, তাদের প্রত্যেকের বিদেহী আত্মার রুহের আমরা মাগফিরাত কামনা করছি, করে আমরা আমাদের আসলে ক্লাসটি শুরু করতে চাচ্ছি। প্রথমত এই যে গেম চেঞ্জার ব্যাচটা আছে, এই ব্যাচটা কিসের জন্য, এটা আমরা আগেও যেমন বিস্তারিত বর্ণনা করেছি, আপনারা জানেন। আমরা আজকে যে ক্লাস অফিসিয়ালি যে ক্লাসটা সূচনা করছি, এই কোর্সটিতে আপনারা কিন্তু ওভারঅল 35 ক্লাসেস পাবেন, যেখানে আমরা আপনাদের বেসিক গ্রামার ফর রাইটিং, গ্রামারের যে বেসিক রিটেনের জন্য যে আমাদের বেসিক গ্রামার আছে, সেটার উপর কিন্তু আমরা দেখা যাবে 5টা, এবং স্ট্যান্ডার্ড সেন্টেন্স ফর্মেশনের উপর 10টা, বেসিক মডিউলে 15টা ক্লাস নিব, এবং অ্যাডভান্স মডিউলে কিন্তু আমরা 20টা ক্লাস নিব। ঠিক আছে? সেই 20টা ক্লাসের মধ্যে আমরা কিছু সেগমেন্ট ওয়াইজ ভাগ করে দিয়েছিলাম। তার মাঝে ছিল আমাদের রেলেভেন্ট নলেজ জেনারেশন এবং টপিক সিলেকশন, যে আপকামিং এক্সামগুলোর জন্য প্রাসঙ্গিক কোন কোন বিষয়ে জ্ঞান বা যদি আমরা বলি মৌলিক জ্ঞান আমাদের প্রয়োজন, সেই মৌলিক জ্ঞানগুলো আহরণ, এবং কোন বিষয়গুলো থেকে আপকামিং এক্সামগুলোতে কোয়েশ্চেন আসতে পারে, সেই সংক্রান্ত একটা কংক্রিট বা একটা স্ট্রং একটা ধারণা নেওয়া। তো সেইটার নিশ্চিত কল্পে কিন্তু আমরা 3টা ক্লাস কন্ডাক্ট করব। এই 3টি ক্লাসের মধ্যকারই প্রথম ক্লাসটি হচ্ছে আমরা আজকে নিতে যাচ্ছি। এরপর পালাক্রমে অ্যাডভান্স মডিউলে আমরা ইনফরমেশন কালেকশন টেকনিক এবং সোর্স, এগুলো নিয়ে আমরা ক্লাস নিব, এবং এগুলো আপনারা পূর্বেও আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করেছি। সো এগুলো নিয়ে আমি বেশি কথা আজকে বাড়াবো না। সো আজকে আমরা মূলত যেটা করছি, আমাদের বেসিক মডিউলের ক্লাসে আমরা যাব। আজকে আমরা এই অ্যাডভান্স মডিউলে আমাদের যে রেলেভেন্ট নলেজ জেনারেশন এবং টপিক সিলেকশন, কিভাবে আমরা প্রাসঙ্গিক বিষয়গুলোর মৌলিক তথ্য আহরণ করব, এবং আপকামিং যে কোনো এক্সামে যে কোনো টপিক, এটা হতে পারে আমাদের ফোকাস রাইটিং, এটা হতে পারে আর্গুমেন্টেটিভ রাইটিং, এটা হতে পারে রিডিং কম্প্রিহেনশন, এটা হতে পারে ট্রান্সলেশন, এটা হতে পারে সামারি রাইটিং, যে কোনো টপিকে
হ্যাঁ, মানে যে কোনো প্রশ্ন প্যাটার্নে যে বিষয়গুলো থেকে আমাদের মিনিমাম নলেজ নিয়ে এক্সাম হলে ঢুকতে হবে সেই সংক্রান্ত আইডিয়াগুলো আমরা জেনারেট করব কিন্তু এই 3টা ক্লাসে। আমরা বেশি অ্যাটেনশন দিব আমাদের ইকোনমি বা ব্যাংকিং, আমাদের ডেভেলপমেন্ট, আমাদের টেকনোলজি এবং আদার্স যে ইস্যু আছে সেগুলো। তো আমি যখন আপনাদের লাস্ট যে গাইডলাইন ক্লাসটা নিয়েছি সেই গাইডলাইন ক্লাসটার মধ্যে কিন্তু আমি বিস্তারিত একটা আপনাদের কি এভাবে সেগমেন্ট ওয়াইজ আমি করে দেখিয়েছি যে ইকোনমি আমরা যদি মেইন টপিক হিসেবে যদি দেশের অর্থনীতিকে নেই, অর্থনীতি ওয়ান অফ দ্য মেইন টপিকস, সেখান থেকে আমরা দেখব কিছু প্রাইমারি সাব টপিক আছে, কিছু সেকেন্ডারি মানে সাব টপিক আছে, কিছু টার্সিয়ারি সাব টপিক আছে। এগুলো আমি বলেছি, এগুলো আমি পূর্বের ক্লাসে বা শেষ ক্লাসে কিন্তু আমরা যে গাইডলাইন ক্লাসটা নিয়েছি সেখানে আমি বিস্তারিত এগুলো বর্ণনা করেছি। তো আজকে ক্লাসটা যে আমরা একটু কি বলবো আমাদের যে স্কেডিউলটা আমাদের ছিল, আমরা যে রুটিনটা মানে মেইনটেইন করতে চেয়েছিলাম ক্লোজ গ্রুপে দিয়ে দিয়েছিলাম, আমাদের দেশে যে বিরাজমান যে পরিস্থিতি ছিল সেই কারণে কিন্তু আমরা আসলে সেই ক্লাসগুলো সেই সময় আমরা শুরু করতে পারিনি ব্যাচটি। তো এতে আসলে অনেকাংশে এখন যেটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজিক পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের বেশ কিছু চেঞ্জ কিন্তু আমরা এখানে নিয়ে আসতে হয়েছে। স্পেসিফিক আমাদের বলবো না, আমার কথা বলছি ব্যক্তিগতভাবে, যেহেতু আমি নিজে আপনাদের এই কোর্সটির মানে কি বল ওয়ান অ্যান্ড অনলি ইনস্ট্রাক্টর হিসেবে আছি বা আমি আপনাদের মেন্টর হিসেবে আছি। তো এখানে যারা আমার পূর্ববর্তী গেম চেঞ্জারের প্রথম ব্যাচেও ইনক্লুডেড ছিলেন তাদের মধ্যে অনেকেই কিন্তু এই কোর্সে আবার পুনরায় অ্যাডমিশন নিয়েছেন, কারণ সেখানে ক্লাসের স্কোপ ছিল কম এবং ওই কোর্সের সাথে এই কোর্সের ভ্যারিয়েশনটা কি সেটা কিন্তু আমি আগে এক্সপ্লেন করেছি। তো প্রথমত আপনাদের উদ্দেশ্যে একটা কথা, আমি পূর্বে বলেছিলাম যে এখানে আপনারা হয়তো 30-40% টপিক হয়তো দেখবেন আগে যা পড়েছেন তার সাথে হয়তো কমন আছে, বাকি 60% বা 50% হয়তো নতুন কন্টেন্ট আসবে। বাট আমি এখন বলছি পরিবর্তিত পরিস্থিতিতে মোর দ্যান 90% অফ দ্য কন্টেন্ট আসলে আপনাদের জন্য নতুনই মনে হবে। কেন মনে হবে? মূল আলোচনায় যাওয়ার আগে যেহেতু এটা হচ্ছে রেলেভেন্ট, আমাদের আজকের ক্লাসের টপিকটাই কিন্তু কি রেলেভেন্ট নলেজ জেনারেশন এবং টপিক সিলেকশন। তো সেই ক্ষেত্রে আমরা জানি একটা রেজিমের চেঞ্জ এসেছে, নতুন একটা সরকার অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। এখন সাধারণত চাকরির পরীক্ষাগুলোতে যারা প্রশ্ন প্রণেতা থাকেন, আমি বরাবরই দেখবেন এই কথাটা বলেছি, তারা সরকারের কোনো না কোনোভাবে গভর্নমেন্টের কিন্তু স্টেক হোল্ডার্স থাকেন তারা, ঠিক আছে, এবং গভর্নমেন্টের যে বিভিন্ন পলিসি, বিভিন্ন ডিসিশন, এগুলো প্রণয়ন, এগুলো বাস্তবায়ন, এগুলো মনিটরিং, এর কোনো না কোনো ধাপে সেই প্রশ্ন প্রণেতারা কিন্তু সংশ্লিষ্ট থাকেন। সেই পরিপ্রেক্ষিতে আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে সবসময়ই একটা জব এক্সাম, এটা হোক বিসিএস, হোক একটা ব্যাংকের রিক্রুটমেন্ট টেস্ট বা অন্য আদার কোনো নন ক্যাডার এক্সাম, তো যখন কোনো একটা ক্রিয়েটিভ প্রশ্ন হয়, স্পেশালি আমরা যে পার্টটা নিয়ে পড়াশোনা করছি রিটেনে, সেখানে কিন্তু সেই সময়ের যে সরকার বা যে গভর্নমেন্টটা মানে পাওয়ারে থাকে বা চার্জে থাকে, তাদের যে বিভিন্ন লক্ষ্য, তাদের বিভিন্ন ভিশন, মিশন, গোল, তাদের বিভিন্ন ডেভেলপমেন্ট প্রজেক্টস, প্রসপেক্টস বা তাদের মুখপাত্ররা যে ধরনের কথাবার্তাগুলো বলেন, ডেভেলপমেন্টের যে সিনারিওগুলো বা যে চিত্রগুলো আমাদের সামনে অঙ্কন করার চেষ্টা করেন, সেগুলো থেকেই কোনো না কোনোভাবে সংশ্লিষ্ট টপিকগুলো থেকেই কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে। সেটা ফোকাস রাইটিং বা এসে রাইটিং হতে পারে, বা সেটা ট্রান্সলেশন হতে পারে, বা সেটা রিডিং কম্প্রিহেনশন হতে পারে, যে কোনো বিষয়ই হোক। তো যেহেতু একটি নতুন অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু বর্তমানে ক্ষমতায় এসেছে এবং আমরা যেটা বুঝতে পারছি তাদের কথাবার্তায় বা যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন তারা যেটা বলছেন যে এই গভর্নমেন্টটাও কিন্তু খুব স্বল্প সময় যে থাকবে ব্যাপারটা কিন্তু এমনও না। আমরা মানে বিভিন্ন যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন বা যারা আছেন তারা যেটা বলছেন তারা ন্যূনতম একটা সময় তারা কিন্তু পাওয়ারে থাকবেন। সো সেইটুকুও যদি হয় তাহলে এখন এই গভর্নমেন্টে যারা স্টেক হোল্ডার্স আছেন, এই গভর্নমেন্টে যারা বিভিন্ন ডিসিশন মেকিং কি বলবো লেভেলে যারা থাকবেন, তারা যে সকল ভিশনগুলো মিশনগুলো তারা আসলে এক্সিকিউট করতে চাবেন, জব প্রার্থী হিসেবে আমাদের কিন্তু অনেকটা সেই সিমিলার টোনেই আমাদের পরীক্ষার খাতাতে আমাদের লেখাটাকে প্রেজেন্ট করতে পারতে হবে বা উপস্থাপন করতে হবে। এজন্য আজকে থেকে 1 মাস আগে যদি আমরা কোর্সটা শুরু করতে পারতাম, তখন প্রথম 2-3টা ক্লাসে
টপিক হয়তো সেমই থাকতো, আমি হয়তো আপনাকে এই জিনিসটা কিন্তু আমি আপনাকে সেই গত মাসেই দেখিয়েছি, আমি হয়তো এখন আপনাকে এক্সপোর্ট নিয়ে কথা বলবো, আমি আজকে আপনাদের সাথে রেমিটেন্স নিয়ে কথা বলবো, আমি আপনাদের সাথে আজকে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বা বৈদেশিক বিনিয়োগের কার্যকারিতা নিয়ে কথা বলবো। এই কার্যকারিতাগুলোর সাথে সংশ্লিষ্ট সরকারের যে পদক্ষেপগুলো বা তাদের যে গোলসগুলো, তাদের যে সাফল্যগুলোকে আমরা যেভাবে খাতায় উপস্থাপন করতে শেখাতাম আপনাদেরকে, এখন কিন্তু আমাদের সেই টোনটাতে কিছুটা হলেও চেঞ্জ আসবে, পরিবর্তন আসবে। যারা স্মার্ট তারা অবশ্যই বুঝতে পারছেন, উই আর নট হিয়ার টু জাজ পিপুল। জব প্রার্থী হিসেবে আমি সব সময় বলতাম আমি তো আর এখন আপনি একজন জব প্রত্যাশী, যে কোনো একটা রিটেন এক্সামে আপনি যখন লিখতে যাবেন আপনার লেখার টোনটা অবশ্যই প্রো বাংলাদেশ হতে হবে, অর্থাৎ বাংলাদেশের পক্ষে আপনাকে লিখতে হবে। বাংলাদেশ যেমনটা ভাবছে, বাংলাদেশ যেমনটা চিন্তা করছে, একজন জব প্রার্থী হিসেবে আপনার লেখার মধ্যে সেই জিনিসটার একটা স্মার্ট প্রেজেন্টেশন, একটা স্মার্ট অ্যাপিয়ারেন্স কিন্তু তার থাকতে হবে। তো এই জন্যই আমি যেমন বলছি আজকে এগুলো নিয়ে আমি বিস্তারিত কথা বলবো। শুরুতেই কথাগুলো কেন আপনাদের বলে দিতে চাচ্ছি, অনেকেই আছেন রিটেন প্রিপারেশন নেওয়ার জন্য গদবাঁধা বাজারে একটা বই হয়তো কিনে ফেলেছেন এবং সেই বইটা থেকে বিভিন্ন তথ্য একদম জাস্ট র্যান্ডম মেমোরাইজ করা শুরু করেছেন। আপনাদের হাতে এখন বাজারে যে বইটা আছে চাকরির লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য, সেখানে যে তথ্যগুলোকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, তথ্যগুলো হয়তো একই, হ্যাঁ তথ্যগুলো হয়তো সেম থাকবে, ডেটাটা হয়তো সেম, উপাত্তটা সেম, তো ওই একই উপাত্তকে আজকে থেকে 6 মাস আগে যেভাবে এক্সপ্লেইন করতে হতো, বর্তমানে এক্সপ্লেনেশনটা কিন্তু সেই টোনে হবে না, কোনোভাবেই হবে না। পরিবর্তিত সময় এই জিনিসটা কিন্তু আমাদের কাছে ডিমান্ড করে। তো আমাদের আমি প্রথম দিকে যেমনটা আপনাদের বলছিলাম, এই কোর্স ম্যাটেরিয়ালগুলো বা যে কন্টেন্টগুলো আমি আপনাদের সিক্রেট গ্রুপে ক্যাটার করব, এই জিনিসগুলোর পেছনে কিন্তু প্রচুর রিসার্চ শ্রম আমার নিজেকেও দিতে হচ্ছে। তো সেই জায়গা থেকে সম্পূর্ণ নতুন অনেক বিষয় যেগুলো এখন আসলে বাজারে প্রচলিত বইগুলোর মধ্যে কিন্তু সংশ্লিষ্ট করার সুযোগ তারা পায়নি, সেই বিষয়গুলোকেও কিন্তু আমরা সংশ্লিষ্ট করে কিন্তু আমাদের কোর্সটাকে আসলে রান করব। ঠিক আছে? তো আপনারা আমার ইনিশিয়াল থট প্রসেসটা বুঝতে পারছেন কিনা, যারা জুমে যুক্ত হয়েছেন, ঠিক আছে, একটু বলবেন। আমরা কিন্তু ক্লাসের মেইন ডিসকাশনে কিন্তু এখনো প্রবেশ করি না, আমরা কিছুক্ষণের মধ্যে আমরা যাব, আপনারা কিন্তু মেসেজ দিতে পারেন। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, যারা ফেসবুকে দেখছেন তারাও কাইন্ডলি কমেন্ট করে রাখতে পারেন। আপনাদের যে কোনো ধরনের কোয়েরি যদি থাকে, সেটা যদি উত্তর দেওয়ার মতো সক্ষমতা আমার থাকে বা আমার যদি নলেজে থাকে, সেটা আমি অবশ্যই জানানোর চেষ্টা করব। আমাদের আজকের ক্লাসটা কিন্তু মূলত ওই যেটাই বলেছে আইডিয়া জেনারেশন, সো এটা অনেকটা যেটাকে বলা হয় বৈঠকি ঢঙের একটা ক্লাস। আমরা কিছু বিষয়, যে বিষয়গুলো সবসময় আমরা পত্রপত্রিকায় দেখি, হ্যাঁ সবসময় আমরা রেকর্ড ক্লাস থাকবে, অবশ্যই থাকবে রেকর্ড ক্লাস থাকবে। তারপরও আমি আমার শিক্ষার্থী ভাই বোনদেরকে আমি রিকোয়েস্ট করব, ইফ ইটস পসিবল, দেখেন ফোকাস স্টাডিং এর জন্য বাজারে কত বই, আপনাকে বই কিনলেও হলো, রেকর্ড দেখলেও হ্যাঁ অবশ্যই আপনি উপকৃত হবেন, আমি সেভাবেই ক্যাটার করার চেষ্টা করছি বা করব। বাট আপনি যদি লাইভ ক্লাস করেন, সেই ক্ষেত্রে ইনস্ট্যান্ট আপনার যদি মনে কোনো একটা প্রশ্ন আসে, সেটা কিন্তু আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারছেন। সো এই ইন্টারাকশনের সুযোগটা কিন্তু রেকর্ড ক্লাসের ক্ষেত্রে তুলনামূলক কিছুটা কম থাকে, তাই না, বা থাকেই না বলা চলে। তো যারা একদমই ব্যস্ত, আপনার রেকর্ড ক্লাস অবশ্যই দেখবেন। হ্যাঁ, সো আগে আমি বলছি, এখানে এই মুহূর্তে এই পরিবর্তিত পরিস্থিতিতে জব প্রার্থী আপনারা, আমি জব প্রার্থী না, কিন্তু যে রিটেনের জন্য আপনাদেরকে আমরা যেভাবে প্রিপেয়ার করব, সেই ক্ষেত্রে আমার পরিশ্রম আপনাদের থেকে অনেকাংশে বেশি হবে এবং সেই পরিশ্রমের ছাপ আপনারা ইনশাল্লাহ আপনাদের আপকামিং ক্লাসগুলোতে এবং যে কন্টেন্টগুলো, যে ম্যাটেরিয়ালগুলো আপনাদেরকে হোপফুলি প্রোভাইড করব, সেখানে আপনারা কিন্তু দেখতে পারবেন। ঠিক আছে? এনিওয়েজ, সো হ্যাঁ, জুমে অনেকে জানাচ্ছেন, থ্যাঙ্কস ফর ইউর রেসপন্স, একটু রেসপন্স করবেন। হ্যাঁ, আপনাদের রেসপন্সটা খুব জরুরি। অধিকাংশ ছাত্রছাত্রী আমাদের সাথে জুমে আছেন, ঠিক আছে। এরপরও ফেসবুকে যারা দেখছেন তারাও একটু কমেন্ট করতে পারেন, আমি কোয়েশ্চেনের উত্তরগুলো পরে দেওয়ার চেষ্টা করবো। আগে ক্লাসটা একটু নেয়ার বা একটু বোঝার চেষ্টা করেন। সবার আগেই বলছি, গতানুগতিক ঢঙে যেভাবে রিটেন পড়ানো হয়, আজ আমাদের এই পুরো কোর্সটা কিন্তু সেভাবে কোনোভাবে আমরা কন্ডাক্ট করব না। কিভাবে কন্ডাক্ট করব, সেই ক্লাস লিঙ্কটা, গাইডলাইন ক্লাসের আমরা যে গাইডলাইন ক্লাসটা নিয়েছিলাম, সেটার লিঙ্কটা ইতোমধ্যে আমাদের যে পেজ, গেম চেঞ্জারের যে ফেসবুক পেজ আছে, যেখানে লাইভটা টেলিকাস্ট হচ্ছে, এইটার নিচে কিন্তু অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। সেটা 1 মাস আগের ক্লাস, সেটা আপনারা দেখবেন।
দেখবেন, ঠিক আছে, অ্যান্ড ডোন্ট বি জাজমেন্টাল। আরেকটা বিষয় একটু আমি মূল মানে কথা শুরু করার আগে বলে রাখতে চাচ্ছি আমার ভাই বোনদের জন্য, সেটা হচ্ছে নেক্সট যে এক্সামগুলো আসবে, হ্যাঁ, সেই এক্সামগুলোর আমরা যদি বলি যে কোয়েশ্চেন প্যাটার্নে, হ্যাঁ, কোয়েশ্চেন প্যাটার্নে কিন্তু কিছু চেঞ্জ কিন্তু আসতে পারে, এটা কিন্তু খুব স্বাভাবিক। কিন্তু যে ধরনের পরিবর্তনই আসুক না কেন, মূলত জবটা পেতে হলে এখানে আমরা যে যে পার্টগুলো কভার করব, যে যে কন্টেন্টগুলো আমরা শিখবো, হ্যাঁ, এসে রাইটিং বলেন, আমাদের কি ট্রান্সলেশন বলেন, আমাদের রিডিং কম্প্রিহেনশন বলেন, এগুলো থেকেই কিন্তু কোনো না কোনোভাবে অবশ্যই আসবে, ঠিক আছে। হতাশায় আছেন, সামনে জব সার্কুলারের সম্ভাবনা সম্পর্কে একটু বলবেন। আচ্ছা, এগুলো হাইপোথেটিক্যাল জিনিস, এগুলো আমি ক্লাস শেষে কথা বলতে চাই। তারপর আগেই বলি, অনেকেই ভাবছেন যে ইন্টারিম গভর্নমেন্টের সময় বোধহয় সকল ধরনের সার্কুলার বন্ধ থাকে, ব্যাপারটা মোটেও এরকম না। আপনারা পূর্বের রেকর্ড যদি ঘেটে দেখেন, ব্যাপারটা মোটেও এরকম না। ইনফ্যাক্ট কোটা নিয়ে যে ধরনের ধরেন কিছুটা কনফিউশন ছিল, বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায়ে কিন্তু সেই জিনিসটা এখন সেটেলড। সো ভাই, জীবনে অনেক কিছু থাকে যেগুলো আসলে নিয়ন্ত্রণের বাইরে, হ্যাঁ, যে বিষয়গুলো মানুষের নিয়ন্ত্রণের বাইরে, সেগুলো নিয়ে যারা দুশ্চিন্তা করে, তাদেরকে যদি একটা বিশেষণে বিশেষায়িত করতে হয়, সেক্ষেত্রে আমি বলবো তারা হচ্ছে বোকা। তাদেরকে আমি খারাপ বলবো না, তারা হচ্ছে বোকা, ঠিক আছে। দেখুন, আজকে আমরা দেখছি আমাদের কি বলবো, অন্তর্বর্তীকালীন যে সরকারটা গঠিত হয়েছে, সেখানে উপদেষ্টা হিসেবে দুজন সম্মানিত উপদেষ্টা আছেন, যাদের বয়স কিন্তু ধরেন আমাদের থেকে কম, যারা এখনো শিক্ষার্থী, অনেকের বয়স আপনাদের সমান, মানে আপনাদের অনেকের সমবয়সী বা অনেকের থেকে জুনিয়রও হতে পারে। সো অনেক কিছু আছে যেগুলো আসলে মানুষ কখনো গেস করতে পারে না, ঠিক আছে। সো এই জন্য যে বিষয়টা আপনার নিয়ন্ত্রণের বাইরে, সেগুলো নিয়ে ভাবনা চিন্তা বাদ দিয়ে আপনার নিয়ন্ত্রণে কি, আপনি যেহেতু এই ক্লাসটা দেখছেন, অ্যাটলিস্ট এই জিনিসটুকু তো ভাই নিশ্চিত যে আপনি এটুকু বুঝতে পেরেছেন যে জব যদি পেতে হয় আপনাকে রিটেনে ভালো করতে হবে। এবং যেহেতু আপনি আজকের ক্লাসটি দেখছেন, তার মানে এটাও আমি হলফ করে বলতে পারি যে আপনার রিটেনের স্কিল এখনো আপ টু দ্য মার্ক না, ঠিক আছে। এবং গাইডলাইন ক্লাসে আমি যে কথাটা বলেছি, লাস্ট একটা কথা আমি একটু রিপিট করি, সেটা হচ্ছে শুধু মানে একটা জিনিস, যে আপনি অনেক কিছু জানেন, এটাও কিন্তু আপনাকে জব এনে দিবে না। কারণ আপনাকে খাতায় একজন জব প্রার্থী হিসেবে সেই জানাটাকে, আপনার সেই জ্ঞানটাকে উপস্থাপন করতে হবে, এবং সে উপস্থাপন করার সময়টা হচ্ছে অনেক কম, এবং যে জায়গাটা পাওয়া যায়, খাতাটা যে পেজটুকু, সেটাও থাকে অনেক কম। তার মানে হচ্ছে আমাদের সব থেকে প্রাসঙ্গিক জিনিসগুলো, যারা আমাদের খাতাগুলোকে মূল্যায়ন করবে, তারা যে জিনিসগুলো শুনতে চান বা তারা যে জিনিসগুলো দেখতে চান, সেই বিষয়গুলো আমাদের খাতায় উপস্থাপন করতে পারতে হবে। সো এই কোর্সটাতে আমরা সেই বিষয়গুলোকেই কিন্তু কি বলবো, আসলে আমরা নিজেরা শেখার চেষ্টা করব। শুধু এই কোর্সটা করলে আপনাদের জব হবে, ব্যাপারটা কোনোভাবে এরকম না। বাট ইয়েস, আপনার রাইটিং স্কিল ডেফিনেটলি ইমপ্রুভ হবে। এবং হ্যাঁ, একটা অ্যাডভান্টেজ আমরা নিব, সেটা হচ্ছে এই পরিবর্তিত পরিস্থিতিতে, বর্তমান প্রেক্ষাপটে আমরা যদি বর্তমানে যারা শাসন প্রক্রিয়ার সাথে জড়িত আছেন বা যারা বিভিন্ন নীতি নির্ধারণী পর্যায়ে আছেন বা আসবেন, তারা যে টোনে একজন জব প্রার্থীর কাছ থেকে একটা রাইটিং এক্সপেক্ট করে, দ্যাট মাচ আই ক্যান অ্যাসিওর ইউ যে আমরা ওই টোনে আমরা কিছু লেখা প্রিপেয়ার করব, এবং এগুলাই আমরা প্র্যাকটিস করব, এবং এগুলা পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসার মতো যোগ্যতা ইনশাল্লাহ আমরা উপস্থাপন করতে পারবো, বা আমরা কিছুটা হলেও শিখতে পারবো, ঠিক আছে। সো উইদাউট ফার্দার এডু, লেটস বিগিন দ্য রিয়েল জার্নি, ঠিক আছে। তো এইটা আমি আপনাদের কিন্তু গাইডলাইন ক্লাসে দেখিয়েছি, এভাবে বিভিন্ন সাব টপিক আছে। সো যারা একটু পরে জয়েন করেছেন, তাদের উদ্দেশ্যে লাস্ট কথা, আজকে আমরা যেটা করছি, আমাদের এই রেলেভেন্ট নলেজ জেনারেশন এবং টপিক সিলেকশনের যে 3টা ক্লাস হবে, তার প্রথম ক্লাসটা আমরা কন্ডাক্ট করছি। আজকে আমরা যেটা করব, বাংলাদেশের ইকোনমি, আমাদের মেইন যে টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে বাংলাদেশের ইকোনমি, ঠিক আছে। সেটা হচ্ছে বাংলাদেশের ইকোনমি বা অর্থনীতি, এবং সেই অর্থনীতির 2টা প্রাইমারি সাব টপিক, একটা হচ্ছে ফরেন রিজার্ভ এবং আমাদের যে জিডিপি, এর সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে, এক্সপোর্ট, রেমিটেন্স, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, বৈদেশিক ঋণ বা এক্সটার্নাল ডেট, এর সাথে যে রিলেটেড সাব টপিকগুলো, এগুলো সংক্রান্ত কিছু নলেজ আমরা গ্যাদার করার চেষ্টা করব, ঠিক আছে। এরপর আমরা কি দেখব, এরপর দেখেন ব্যাংকিং বা ফিনান্সিয়াল সেক্টরের মধ্যে কিছু আছে, এগুলো আমাদের পরবর্তী সেশনের আলোচ্য বিষয়। হ্যাঁ, দিন শেষে সকল কিছুরই কিন্তু অর্থনৈতিক প্রভাব আছে, এবং সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করি বা আমাদের করতে হবে, ওকে। সো দেখেন, তার আগে আমি মূল আলোচনায় যাওয়ার আগে, এগুলো প্রত্যেকটা পার্টি আমরা কথা বলবো, তার আগে একটা জিনিস আমি আপনাদের দেখাতে চাই। এই লেকচারটা যখন আমি শুরুতে প্রিপেয়ার করেছিলাম, কারণ এই ক্লাসটা তো আপনাদের প্রায় মাসখানেক আগে নেওয়ার কথা ছিল, সেখানে আমরা বিভিন্ন বিষয় যে টপিকগুলো জেনারেট করতাম, সেই টপিকগুলো মানে আমাদের মানে কি কনসেপ্টে নেয়ার মানে পাশাপাশি আমরা যেটা করতাম, এই যে কিছু বিষয় ছিল, দেখেন, রিডিউস কমোডিটি প্রাইসেস, হ্যাঁ, রিডিউস কমোডিটি প্রাইসেস অ্যান্ড
হার্নেসিং কি সরি অ্যান্ড পারচেসিং পাওয়ার অফ কি এভরিওয়ান, অর্থাৎ দ্রব্যমূল্যের কি মানে হচ্ছে আপনার কি দ্রব্যমূল্য হ্রাসকরণ এই জিনিসটা। তারপর হচ্ছে এনশিওরিং প্র্যাকটিক্যাল এডুকেশন অ্যান্ড সিকিউরিং এমপ্লয়মেন্ট ফর দ্য ইউথ, অর্থাৎ হচ্ছে আমাদের যে কর্মোপযোগী শিক্ষা এবং যুবকদের যে কর্মসংস্থান সৃষ্টি। এরকম দেখেন প্রায় 10টা 11টা টপিক কিন্তু লিখে রেখেছিলাম, হ্যাঁ, বা পয়েন্ট ছিল, আমি লিখিনি। এটা হচ্ছে এই ক্লাসটা তো আপনাদের হওয়ার কথা ছিল 1 মাস আগে। তখন যারা দায়িত্বশীল পর্যায়ে যারা ছিলেন তারা তাদের ওই যেটা বললাম মিশন, ভিশন বা তাদের গোলস সব কিছু কিন্তু আবর্তিত হতো, বা তারা অ্যাটলিস্ট বলতেন যে আমরা যা করছি ডেভেলপমেন্টের যাই করতে চাচ্ছি সব কিছুর মূল অবজেক্টিভ ছিল অ্যাটলিস্ট এই যে পয়েন্টগুলো লিখেছে এই পয়েন্টগুলোকে নিশ্চিত করা। এগুলো দেখবো আমরা তৎকালীন যে সরকার ছিল সেই সরকারের দেখা যাচ্ছে ইলেকশন ম্যানিফেস্টোর মধ্যে এগুলো অগ্রাধিকার ভিত্তিক খাত ছিল, ঠিক আছে। এবং এই সংক্রান্ত বিষয়গুলো কিন্তু আমরা আলাদা আলাদা করে পড়তাম এবং সেই প্রেক্ষিতে যদি খাতায় লিখতাম এইটা যে তৎকালীন সরকার বা সেই সরকারের অগ্রাধিকারমূলক খাত এটা কিন্তু আমরা হাইলাইট করে দিতাম। বাট এখনো কিন্তু দেখেন এই বিষয়গুলো কিন্তু কোনোভাবেই গুরুত্ব হারায়নি। এই পরিবর্তিত পরিস্থিতিতেও এই বিষয়গুলো কিন্তু একই আছে, কিন্তু অবশ্যই কি হবে আমাদের উপস্থাপনের ভঙ্গিমাটার মধ্যে কিন্তু চেঞ্জ আনতে হবে। এটাকে আমরা কিন্তু কি করতে পারবো না, এটাকে আমরা XYZ গভর্নমেন্টের এজেন্ডা হিসেবে আমরা দেখাতে পারবো না, রাদার এগুলোকে আমরা চ্যালেঞ্জ হিসেবে দেখাবো যে জিনিসগুলো কিন্তু আমাদের কি করতে হবে, ওভারকাম করতে হবে বা অ্যাচিভ করতে হবে। তো আগে এই আইডিয়াগুলো আপনাদের ব্রেনে একটু দিয়ে রাখছি, ঠিক আছে। এখানে একদম এলাম দেখলাম জয় ভিনি ভিডি ভিসির জায়গা এটা না ভাই, আপনাকে ফ্রম দ্য ভেরি স্ক্র্যাচ। এই জন্য আমি 35টা ক্লাস অ্যাসাইন করেছি, কারণ এখানে আমাকে প্রত্যেকটা ক্লাসে আমাকে একদম ধীরে ধীরে আগে আপনাকে বিষয়গুলো বোঝাতে হবে, মৌলিক বিষয়। তারপর হচ্ছে না আপনি ধাপে 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 আপনার বেসিক নলেজটাকে আমরা বিভিন্ন ধরনের সেন্টেন্স ফর্মেশন দেখবো, গ্রামার শিখবো, তারপর আমরা এগুলোর মধ্যে আমরা ইনপুটগুলো দেওয়ার চেষ্টা করব। ওকে, হোপফুলি আপনারা আগে আমার সাথে একই সেম কি বলবো আমাদের থট প্রসেসের অ্যালাইনমেন্ট আগে আমরা সেম করতেছি। হ্যাঁ দেখেন এখন আবার কি এই পরের যে স্লাইডটা আমি দেখাবো এই স্লাইডটা আবার পূর্ববর্তী সময় মানে আমি যখন ইনিশিয়ালি এই স্লাইডটা রেডি করছিলাম আপনাদের পড়ানোর জন্য তখন আবার এই জিনিসটা ছিল না। দেখেন এখানে কি আছে, এ ওয়ার্ল্ড অফ 3 zeros, মোহাম্মদ ইউনূস আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা PM সমমর্যাদায় যিনি আছেন এখন, ওনার লাস্ট প্রপোজ যে থিওরিটা এটা হচ্ছে এ ওয়ার্ল্ড অফ 3 zeros, 3-0 থিওরি। উনি 3টা জিনিসকে জিরোতে নামিয়ে আনার কথা বলেছেন। উনি বলেছেন জিরো পভার্টি মানে নিশ্চিত করতে হবে, আমাদের জিরো আনএমপ্লয়মেন্ট আনতে হবে এবং আমাদের কি করতে হবে, আমাদের কি জিরো পভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট এবং হচ্ছে দেখেন আমাদের হচ্ছে কি জিরো কার্বন এমিশন, নেট কার্বন এমিশন নিশ্চিত করতে হবে। তো এগুলো কিন্তু এখন আবার কিন্তু দেখেন প্রত্যেকটা জিনিসই কিন্তু পূর্বে যারা আমার পূর্বের ব্যাচেও ছিলেন দেখেন আমাদের আমি যদি বলি আমাদের এই পোভার্টি দারিদ্র হ্রাসকরণ এটা কিন্তু SDG গোলের মধ্যে আছে, সেই আঙ্গিকে কিন্তু আমরা পড়েছি। দারিদ্র হ্রাসকরণের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ইউনিভার্সাল পেনশন এই ধরনের বিভিন্ন টার্মের কথা আমরা তখন বলতাম, তাই না? দেখেন এখন এই বিষয়টাকে দারিদ্র দূরীকরণটাকে যখন আমরা কোনো একজন জব প্রার্থী হিসেবে পরীক্ষার খাতায় উপস্থাপন করব, উপস্থাপনের অ্যাঙ্গেলটা কিন্তু আমাদের চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারছেন কিনা? জিরো আনএমপ্লয়মেন্ট অর্থাৎ আমাদের কি আমাদের হচ্ছে আমাদের যে আনএমপ্লয়মেন্ট যেটা কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, আমাদের আনএমপ্লয়মেন্টকে জিরোতে নামিয়ে আনতে হবে। বলা হচ্ছে এন্টারপ্রেনারশিপ বা উদ্যোক্তা হওয়াকে উৎসাহ দান করতে হবে, শুধু চাকরি না, ব্যবসায়ে যারা আগ্রহী যারা উদ্যোক্তা তাদের ব্যবসার অনুকূল পরিবেশ এনে দিতে হবে। এটাও কিন্তু পূর্ববর্তী সরকার যে তারা এই টাইপের কথা বলে তা না, তা কিন্তু বলেছে। তো ওই অ্যাঙ্গেল থেকে এখন আমাদের কি হয়ে যাবে একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল, আমরা এটাকে 3-0 থিওরির মাধ্যমে আমরা এখন এটাকে পেনিট্রেট করব, আমরা এটাকে এইভাবে আমরা উপস্থাপন করব। এই ধরনের উপস্থাপন জনিত বেশ কিছু পরিবর্তন আমাদের আনতে হবে এবং সেদিক দিয়ে আমি অনেক কনফিডেন্ট এবং আমি আপনাদেরকে অ্যাসিওর করছি যারা আসলে কোর্সটা এনরোলড হচ্ছেন এট দ্য এন্ড অফ দিস কোর্স আমরা যে কন্টেন্টগুলো ডেলিভার করব, যারা ওই আমি বললাম আগেও আমার সাথে বিভিন্ন ব্যাচে যুক্ত ছিলেন জানেন যে কন্টেন্টগুলো আমি ক্যাটার করি, আমি কিন্তু কিছু রেডিমেড কন্টেন্ট স্টুডেন্টদের জন্য দেই কেন, যাতে তারা নিজেরা পরীক্ষার হলে একটা সামারি বা একটা জিস্ট নিয়ে পরীক্ষার হলে ঢুকতে পারে যে আমি কি লিখবো এই বিষয়টা নিয়ে আসলে। পরীক্ষার প্রশ্নের আঙ্গিক চেঞ্জ হতে পারে, তো এরকম আমাদের এই ধরনের আঙ্গিক চেঞ্জ হবে, ঠিক আছে? তো এই জন্য আগে আপনাদের দিলাম আমরা সোশ্যাল বিজনেসের কনসেপ্টে শিখবো। সো আকালমানকে নিয়ে ইশারাই কাফি, বিষয়গুলো যে সব চেঞ্জ হয়ে গেছে ব্যাপারটা এরকম না, কিন্তু আমাদের উপস্থাপনার ভঙ্গিতে এবং আমাদের কি নতুন নতুন কিছু জিনিসকে আগে হয়তো আমরা একটাকে বলেছি একটাকে আমরা সাকসেস বলেছি সেটাকে আমরা এখন চ্যালেঞ্জ বলবো, এই ধরনের কিছু ভাষাগত মারপ্যাচ আসবে। আগে 2-1টা ভাষাকে আমরা অনেক বেশি হাইলাইট করেছি, সেই জিনিসগুলোকে রিপ্লেস করে এখন অন্যান্য কিছু বিষয়কে আমরা নিয়ে আসবো।
হ্যাঁ, যারা বলেছে আমরা দুর্নীতি দূরীকরণ, গুড গভর্নেন্স আমাদের লাগবে, এটা যেমন ভিশন 2041 এর জন্য আমরা পড়েছি প্রাতিষ্ঠানিক মূল ভিত্তি হিসেবে, এখন এটা হয়তো অবসলেট, এখন আমরা ভিশন 2041 বলবো না, কিন্তু এখন আমরা আবার ওই 3-0 থিওরির কথা যদি আমরা বলি, সেটা বাস্তবায়ন করতে গেলে আমাদের কারেন্ট, আমাদের যে প্রেজেন্ট, যে আমাদের যে চিফ অ্যাডভাইজার আছেন, প্রধান উপদেষ্টা, উনিও বলেছেন দেখেন এনশিওর গুড গভর্নেন্স, আমাদেরও কিন্তু সুশাসন নিশ্চিত করতে হবে। সুশাসন কথাটা কিন্তু তার প্রয়োজনীয়তা বা তার প্রায়োগিক যে কি বলবো আসলে ভ্যালু বা মূল্য, এটা কিন্তু হারায়নি। আমরা কিভাবে এটাকে উপস্থাপন করব, সেই ক্ষেত্রে আমাদের আমরা যদি স্মার্ট হই তাহলে আমরা সেই পরিবর্তনটা আনতে পারবো। যারা ক্লাস দেখছেন এখন পর্যন্ত যে কথাগুলো বলেছি, এটুকু কি বুঝতে পারছেন যে আমাদের পরিবর্তনগুলো কোথায় আমরা আনবো, এবং ক্লাসগুলো আমরা যখন ক্লোজ গ্রুপগুলোতে নিব আমরা আসলে কি শিখতে যাচ্ছি? আমাদের খুব বেশি আক্রান্ত, হ্যাঁ আমাদের কিছু বিষয় পরিবর্তন আনতে হবে উইদাউট এনি ডাউট। হ্যাঁ, যারা জুমে আছেন আমি একটু কমেন্ট চাচ্ছি আপনাদের, হ্যাঁ কথা বলা লাগবে না, একটু কমেন্ট করেন, হ্যাঁ কমেন্ট করেন। আপনারা কি বুঝতে পারছেন? যারা ফেসবুক লাইভে আছেন, ঠিক আছে, আপনারা কি বুঝতে পারছেন কিনা? কারণ এই জিনিসটা আমি আপনাকে আউট অফ নোওয়্যার কোনোভাবে আমি আপনাকে একটা কথা দিয়ে বোঝাতে পারবো না। আপনারা কি মাইন্ডসেটটা বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, তো এই সংক্রান্ত এখন কোন কোন রিসোর্সগুলা থেকে কোন কোন ক্রিম ইনফরমেশনগুলা, কোন কোন ভাষাগুলো বর্তমান যে রেজিম আছে এই সাথে, বা যারা আমি যেটা বললাম যে যারা বিভিন্ন নীতি নির্ধারণী পর্যায়ে আছেন, তো কথা তো সেম। দেশের উন্নয়নের জন্য তো আমাদের সুশাসন লাগবে, দেশের উন্নয়নের জন্য আমাদের বিকেন্দ্রীকরণ প্রয়োজন, সকল ধরনের প্রশাসনিক কর্মকাণ্ড, অর্থনৈতিক কর্মকাণ্ডর বিকেন্দ্রীকরণ বা ডিসেন্ট্রালাইজেশন প্রয়োজন, সুশাসন প্রয়োজন, আমাদের গণতন্ত্র প্রয়োজন, সব। তো এই জিনিসগুলো কিন্তু তার কোনোভাবেই তার প্রয়োজনীয়তা হারায়নি। আমাদের উপস্থাপনায় আমরা কি করব, কিছুটা করে পরিবর্তন আনবো। এই মাইন্ডসেটগুলো সবার আগে আমাদের ব্রেনে নিতে হবে। এইটা আউট অ্যান্ড আউট কোনো মেমোরাইজিং কোনো কনসেপ্ট না। আমি আসলাম একটা চ্যাপ্টার, হ্যাঁ ভাই পড়েন, আজকে আমরা পড়তেছি এটা নিয়ে, এটা বললাম নো, ওইটা হইলে তাইলে ভাই এখানে এই কোর্স থেকে আপনি কোনোভাবেই আপনি বেনিফিটেড হতে পারলেন না, ঠিক আছে? সো এই জন্য এই ধরনের একটা মাইন্ডসেটে পরিবর্তন আমাদের আনতে হবে। সো শুরুতে এই কথাগুলো কেন বলে নিলাম, কারণ রিটেন নিয়ে অনেকে ভালো করতে চাই ঠিকই, কিন্তু রিটেন সংক্রান্ত আগ্রহ অনেকেরই কিন্তু কম থাকে। সো লাস্ট ক্লাসে আমরা গাইডলাইন ক্লাসে যে বিষয়গুলো বলেছি, এই প্রত্যেকটা বিষয় কিন্তু এখনো প্রাসঙ্গিক, এবং এই এখনো প্রাসঙ্গিক, এটা সবসময় প্রাসঙ্গিক থাকবে। এবং যেটা বলেছি উপস্থাপনার পার্ট তো আছে, সেখানে যে আমরা মেইন গেম চেঞ্জ করে দিব। আগে প্রথম 3টা ক্লাস হচ্ছে আমরা গল্প করব, গল্পের ছলে যে বিষয়গুলো নিয়ে এখন কথা হচ্ছে এগুলো নিয়ে আমরা কথা বলবো। যারা আমার পূর্বের ব্যাচেও ছিলেন, আবার অ্যাডমিশন নিয়েছেন যে না স্যারের সাথে আবার আরো আমরা যুক্ত থাকতে চাই, তাদের উদ্দেশ্যে বলছি এখানে শেষের দিকে আমরা লাস্ট যে 2টো ক্লাসে আমরা যাব, সেই ক্লাসগুলোর মধ্যে আমরা নতুন নতুন কিছু কনসেপ্ট নিয়েও কিন্তু আমরা একটু ডিসকাস করব। উইল টক অ্যাবাউট সোশ্যাল বিজনেস, উইল টক অ্যাবাউট দ্য 3-0 থিওরি, আমরা যেটার কথা বললাম। এর পাশাপাশি আমরা কি বলবো, আমাদের ইউথদের যে এনগেজমেন্ট আমাদের প্রয়োজন, আমাদের যে গভর্নেন্সের কি বলবো সরকারের কথা যদি বলি, আমরা সোশ্যাল অ্যাসপেক্টে বলি, সকল জায়গায় যে আমাদের যুবকদের বা হচ্ছে যারা নবীন তাদের অংশগ্রহণ, এই অংশগ্রহণের গুরুত্ব, শুধু এইগুলার কনসেপ্ট বিল্ডিং না, এর পাশাপাশি আমাদের উপস্থাপনাগুলোও কিন্তু আমাদের ওই যে আলাদা করে আমরা কিন্তু ডেজিগনেট করেই রেখেছি, কোথায় করে কি দেখবো, এগুলো না টেনশন করার কিছু নাই আপনাদের। হ্যাঁ, এই যে ফোকাস সেটিং এ যখন প্র্যাকটিস করাবো, আগে তো কন্টেন্ট রেডি করি আমরা, 3টার জায়গায় ক্লাস 4টাও লাগতে পারে, আই ডোন্ট মানে গিভ এ ড্যাম, এগুলো আমাদের পড়তে হবে। এখন আমরা ইনফরমেশন কোথা থেকে নিব না নিব, আমি নিজে বিং ইওর মেন্টর, বিং ইওর কি আমার একটা প্রশ্ন ছিল অর্থনৈতিক সমীক্ষা 24 অনেক ডাটা ম্যানিপুলেটেড রপ্তানি তথ্যের, আচ্ছা এগুলো নিয়ে কথা বলবো ভাই, কোনো প্রশ্ন নেই, আপনারা আগে কনসেপ্ট বুঝেন। আজকে তো আমরা ইনফরমেশন গ্যাদার করছি, এই যে কি বলছি, ইনফরমেশন কালেকশন টেকনিক অ্যান্ড সোর্স হিসেবে আগে আমি 1-2টা ডেমো আপনাদের বলেছি। ইকোনমিক রিভিউ, এটা সবসময় সরকারের হচ্ছে যে বিভিন্ন উপাত্তগুলো প্রকাশ করার জন্য ট্রাস্টওয়ার্দি সোর্স হিসেবে এটা কোনটা ম্যানিপুলেটেড না ম্যানিপুলেটেড, আগে তো আমাদের এটা ভাবার দরকার নাই ভাই, কারণ সোর্স তো আর আপনি আমি না। সো কিপ কাম, একটু শান্ত হন, একটু ধৈর্য ধরুন, ঠিক আছে? এগুলো নিয়ে ভাই মানে এই যে কোন সোর্স এখন এক্সপ্লোর করতে হবে বলবো, সোর্স চেঞ্জ হইতে পারে, হবে, কোনো সমস্যা নাই তো ভাই, সবকিছু পরিবর্তনশীল। হ্যাঁ, আমরা পরিবর্তন করবো এগুলাতে, হ্যাঁ, কিন্তু কোর জিনিস যেটা, সেটা কি, সেটা হচ্ছে আগে আমাদের কিছু বেসিক আইডিয়াকে ডেভেলপ করতে হবে। আসেন কারণ সেই আইডিয়া কিছু ডেভেলপ করি, একটু গল্প করি আমরা, ওকে? আগে বলেন যে কথাগুলো বললাম এই কথাগুলা মাথায় ঢুকছে কিনা, স্পেশালি যারা আমার এর আগে আমরা একটু স্বল্প পরিসরে যেগুলো মানে এই কোর্সটা রান করেছি, অনেক ওখান থেকে অনেকে যারা আছেন ভর্তি হয়েছেন, আপনারা কথাগুলো বুঝতে পেরেছেন কিনা এগুলো নিয়ে বলবো। হ্যাঁ, যেগুলোকে আমরা ম্যানিপুলেটেড বলছি ডেটা, আমরা এখন ডেটার কোন সোর্সকে আমরা কাজে লাগাবো, উইল টক অ্যাবাউট দ্যাট, নো ইস্যুস। হ্যাঁ, সবকিছু কিছু ওপেন প্ল্যাটফর্মে, কিছু ক্লোজ প্ল্যাটফর্মে আমরা বলবো। হ্যাঁ, আজকে প্রথম সেশন, আজকে আসেন কিছু কোর টপিক সম্পর্কে আগে আমরা আইডিয়া জেনারেট করি, ওকে? আসেন
তো দেখছি ফার্স্ট অফ অল দেখেন কি বলছি, আগে আমরা একটু ইকোনমির একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং দেওয়ার জন্য আমি এই মানে কি বলবো একটা তুলনামূলক একটা হচ্ছে একটা কন্ট্রাস্টিং একটা টেকনিক আমি বরাবরই প্রয়োগ করে থাকি। যারা আমার পূর্বের স্টুডেন্ট, যারা আগে আমার ক্লাস করেছেন, তারা এই টেকনিকটার সাথে অনেকেই পরিচিত আছেন। ঠিক আছে, সো এইটার সাথে আসেন আগে আমরা একটু পরিচিত হই। আপনি যখনই যেখানেই যাবেন না কেন, আপনি যে কোনো রাষ্ট্রের সাপেক্ষে বলেন, যে কোনো সরকারের সাপেক্ষেই বলেন, এই যে বিষয়গুলো আমরা আমাদের গাইডলাইন ক্লাসে বলেছি, আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট, আমাদের রেমিটেন্স, আমাদের বৈদেশিক বিনিয়োগ, আমাদের এক্সটার্নাল ডেট বা বৈদেশিক ঋণ, এই বিষয়গুলোর গুরুত্ব সবসময় ছিল, আছে এবং থাকবে। এবং এগুলাই একটি রাষ্ট্র ভালো চলছে কি চলছে না তার একটা বেসিক ইন্ডিকেটর হচ্ছে সেই দেশের অর্থনীতির যে প্যারামিটারগুলো আছে, যে ইন্ডিকেটরগুলো আছে, সেই ইন্ডিকেটরগুলো কেমন আছে, সেগুলো কি ভালো আছে নাকি সেগুলো করুণ দশায় আছে, এগুলো দিয়ে কিন্তু জাজ করা হয় যে একটা দেশের ইকোনমি কেমন। একটা দেশের ইকোনমিক স্টেট দেখে কিন্তু গেস করা যায় যে ওই দেশে আসলে সুশাসন আছে কিনা, ওই দেশে পলিটিক্যাল স্টেবিলিটি আছে কিনা, বা ওই দেশে আসলে ডেভেলপমেন্টের প্রসপেক্ট কতটুকু, সম্ভাবনা কতটুকু, সবকিছুই কিন্তু কিছু ডেটা কি বলবো কিছু ইনফরমেশন এগুলোর ভিত্তিতেই কিন্তু করা হয়, হ্যাঁ, অবজেক্টিভ মেথডে। তো যাই হোক, কিন্তু বিষয়টা কিন্তু সাবজেক্টিভ। আমরা অনেকেই পত্রপত্রিকায় এই ধরনের কথাবার্তাগুলো দেখি, এই টার্মগুলো দেখি, কিন্তু এই টার্মগুলো সম্পর্কে আমাদের প্রত্যেকের ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া নেই। সো আজকে আমরা কিছু টার্ম সম্পর্কে আইডিয়া জেনারেট করা শুরু করতেছি। পরবর্তী 2টা ক্লাসের মধ্যে আমাদের এই টার্মগুলা আমরা আগে ক্লিয়ার করব। আমি বাংলাদেশের মুদ্রানীতি বুঝি না, মুদ্রানীতির মানে কি, এটা দিয়ে কি হয়। একদম যেটাকে আমি বলি, চায়ের দোকানে যদি আপনি আপনার বন্ধুর সাথে আড্ডা দিতে গিয়ে মুদ্রানীতি আসলে কি, একজন অশিক্ষিত মানুষ বা একজন একটু কম বুঝে, সে একজন অল্প শিক্ষিত একজন ব্যবসায়ী, তাকে যদি আপনি ওই জিনিসটা বোঝানোর ক্ষমতা না রাখেন, তাহলে ওই জিনিসটার কনসেপ্ট আপনার নিজেরই ক্লিয়ার না। আপনাকে আমি ইংরেজি বাক্য তৈরি করা শিখালাম বেসিক মডিউলে, আপনাকে আমি যখন এই বেসিক নলেজও দিব টপিকগুলোকে কোরিলেট করে, তখন আপনি পরীক্ষার খাতায় গিয়ে ওই বাক্য তৈরির আপনার নলেজ এবং যে বিষয়টা সম্পর্কে লিখবেন এই বিষয় সংক্রান্ত সাধারণ জ্ঞান যখন আপনার কাছে থাকতেছে, মৌলিক জ্ঞান, এই দুইটার সমন্বয়ে আপনি একটা কোয়ালিটি লাইন প্রিপেয়ার করতে পারবেন। এখানেই শেষ না, বিং ইওর মেন্টর, একটা কোর্সে এনরোল হচ্ছেন, একটা অ্যামাউন্ট পে করছেন। আমি আমার জায়গা থেকে যেটা আগে কমিট করেছি, আমি অধিকাংশ বেশ কিছু টপিক সংক্রান্ত কিছু ডেমো রাইট আপও কিন্তু আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব, যেগুলা প্রশ্নের ভাষা যেভাবেই হোক না কেন অধিকাংশ লেখার মধ্যে আপনি কি করতে পারবেন, যেগুলোকে সংশ্লিষ্ট করতে পারবেন, এগুলো নিয়ে কোনো ডাউট নেই। ওকে, এনিওয়েজ আসেন আমরা কি করতে পারি। আসেন প্রথমে আমরা একটু ইকোনমির একটা তুলনামূলক চিত্র। ইকোনমিতে আমি এখানে যে সাব টপিকগুলো আপনাদের লিখেছি, এই যে এই জিনিসগুলো আমরা প্রাইমারি সাব টপিক যেটা ছিল ফরেন রিজার্ভ, বৈদেশিক কি আমাদের যে বৈদেশিক মুদ্রার যে মজুদ ফরেন রিজার্ভ, আমরা জানি রিজার্ভের পরিমাণ যখন কমে যায় সেটা আমাদের রাষ্ট্রের জন্য, যে কোনো দেশের জন্য কিন্তু একটা সংকটের কারণ হয়ে দাঁড়ায়, একটা প্রবলেম হিসেবে আমরা এটাকে কনসিডার করি। ঠিক আছে, তো এই ফরেন রিজার্ভ বা আমরা যখন জিডিপির কথা বলি, এগুলোর সাথে ফরেন রিজার্ভের সাথে রিলেটেড যে ফেনোমেনাগুলো আছে, যে সেকেন্ডারি সাব টপিকগুলো আছে, আজকে আমরা আগে এই জিনিসগুলোকে একদম বৈঠকি ঢঙে আগে আমরা এটাকে একটু বোঝার চেষ্টা করব। ঠিক আছে, আসুন ধরেন আমরা একজন ব্যক্তির কথা বলছি যার নাম হচ্ছে মিস্টার এক্স। ঠিক আছে, মিস্টার এক্স, একটু চিন্তা করেন, মিস্টার এক্স একজন ব্যক্তি। উনি কেমন ব্যক্তি, উনি ধরেন উনি নিজে একটা জব করেন। ঠিক আছে, জব করেন, তো জব করা মানে কি, উনি যদি একটা ফিক্সড স্যালারির জব করেন তার মানে উনি কি পান, উনি একটা স্যালারি পান। মিস্টার এক্স একটা জব করেন, এই জন্য উনি কি করেন, ওনার একটা বেতন আছে, নির্ধারিত একটা বেতন। মাস শেষ হলে তার অ্যাকাউন্টে একটা নির্ধারিত পরিমাণের বেতন এসে কিন্তু কি হয়, তার শ্রমের বিনিময়ে উনি একটা বেতন উনি পান, সেই বেতনটা কি হয় ওনার অ্যাকাউন্টে এসে কি হয়, জমা হয়। ওকে, আমাদের জুমে পার্টিসিপেন্ট সংখ্যা দেখে আমি খুবই খুশি, আপনারা সবাই মোটামুটি ক্লাস করতেছেন এবং বেশ কি বলবো অনেক সংখ্যক স্টুডেন্ট ক্লাস করছেন। ঠিক আছে, এনিওয়েজ সো একটু টাইম দিন, 30 থেকে 40 মিনিট সময় আমার সাথে একটু থাকুন, থেকে দেন আই উইল টেক ইউর অপিনিয়ন। আপনার মনে হবে যে জানা জিনিসগুলো আপনি এর আগে আপনি বিভিন্ন নাম শুনেছেন শুধু, সেই জিনিসগুলো সংক্রান্ত কিছু মৌলিক জেনারেল নলেজ, জেনারেল আইডিয়া আপনার ব্রেনে আসতেছে কিনা। কারণ না হলে এগুলো সংক্রান্ত আমি একটা আর্টিকেল দিব, একটা লেখা রেডি করে দিব, আপনি তো ভাই বুঝতে পারবেন না। ঠিক আছে, এটা আপনাকে বুঝতে হবে। তপু সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ভাই। ওকে, নন ক্যাডার রিটেন কোর্স কভার হবে ভাই, যে কোন নন ক্যাডার বিসিএস আমি এগুলো জানি না, যে কোনো জব এক্সামের রিটেনে কি আসে ভাই, ফোকাস রাইটিং বা এসে রাইটিং আসে, ট্রান্সলেশন বা অনুবাদ আসে, রিডিং কম্প্রিহেনশনের প্রশ্নের উত্তর আসে, সামারি রাইটিং আসে, আর্গুমেন্টেটিভ রাইটিং আসে। তো রাইটিং এ ইংলিশ রিটেনে যা যা আসে আমরা সবকিছুই পড়বো, এখানে আমরা কোনো এক্সামের জন্য এটাকে টার্গেট করতেছি না। হ্যাঁ ঠিক আছে, এস এম সেলিম রেজা ভাই। হ্যাঁ
আচ্ছা, তো যেটা বললাম, তো ধরেন মিস্টার এক্স একজন ব্যক্তি, সে একটা জব করে, জব করা মানে কি, তার একটা স্যালারি আছে। ওকে, একটা আমি লিখলাম স্যালারি। এর পাশাপাশি ধরেন বর্তমান সময়ের প্রেক্ষিতে চিন্তা করেন, স্যালারি, একজন মানুষ তার যে জীবনযাত্রার যে মান, তার যে লাইফস্টাইলটা আছে, তার লাইফস্টাইলটা মেনটেন করতে তার কিন্তু শুধুমাত্র মৌলিক চাহিদা থাকে না, তার কিন্তু মৌলিক চাহিদার ঊর্ধ্বে গিয়েও কিন্তু আরো কিছু ধরনের চাহিদা থাকে, তাই না? সব চাহিদা মেটানোর জন্য আমরা এখন অধিকাংশ ক্ষেত্রেই দেখতে পাই একজন ব্যক্তি শুধু একটা জবের উপর ডিপেন্ড করছে না, সে এর পাশাপাশি একটা ব্যবসা করার চেষ্টা করছে, ক্ষুদ্র আকারে হোক, কোন একটা পার্টনারশিপ ব্যবসা হোক বা নিজে থেকে একটা ব্যবসা হোক, সে তার আয়ের সৎ পথে যারা আয় করতে চায় তাদের কিন্তু শুধু বসে থাকার সুযোগ নাই, তাদের কিন্তু বিভিন্ন কর্মকাণ্ডে তারা কি বলবো, ল অ্যান্ড অর্ডার মেনে তারা তাদের যুক্ত হতে হয়। ধরেন আমরা যে মিস্টার এক্স কে নিয়ে কথা বলতেছি, সে একটা জব করে, জব থেকে সে স্যালারি পায়, এর পাশাপাশি ধরেন তার একটা বিজনেস আছে, তার একটা ব্যবসা আছে, ঠিক আছে? সেই ব্যবসা থেকে কি হয়, ব্যবসা থেকে তার কি আসে, কিছু রেভিনিউ আসে, ব্যবসা থেকে কি আসে, কিছু রেভিনিউ আসে। তার এই রেভিনিউকে আমরা কি বলতে পারি, বা বলতে পারেন তার কিছু সেল আসে, ঠিক আছে? সে কিছু জিনিস বিক্রি করে, ঠিক আছে? তার কিছু বিক্রি করে সে, তাই না? তার একটা বিজনেস আছে, বিজনেস থেকেও সে কিছু রেভিনিউ আনে। ওকে, সে ব্যবসায় কিছু বিক্রি করে। সে কি হতে পারে, সে একটা দোকানদার হতে পারে। হ্যাঁ, আপনি ধরে নেন, মনের কোণে আপনি ধরে নেন সে একজন দোকানদার, সে হতে পারে একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী, সে হতে পারে একজন কি বলবো, একটা টেইলরের মালিক, ধরে নেন সে একটা টেইলর্সের মালিক, হ্যাঁ ঠিক আছে, একটা দর্জি ঘরের মালিক হতে পারে। তার কি আছে, একটা রেভিনিউ বা কি আছে, একটা সেল আছে তার একটা। ওকে, এরপর চিন্তা করেন, আমরা একটা ধরে নিই, তাহলে সে মিস্টার এক্স একজন ব্যক্তি, যে ব্যক্তির কি আছে, যে ব্যক্তির কিন্তু একটা ফিক্সড স্যালারি আছে। ওকে, যেটা উনি কিসের বিনিময়ে আয়ন করেন, একদম সোললি উনি যে ওনার যে কর্মদক্ষতাটা আছে, ওনার যে যোগ্যতা বা দক্ষতা এবং ওনার যে শ্রম, এই শ্রমটা উনি একটা প্রতিষ্ঠানে দিচ্ছে, তার বিনিময়ে প্রত্যেক মাস গেলে উনি একটা ফিক্সড অ্যামাউন্টের কি পাচ্ছেন, উনি স্যালারি পাচ্ছেন। ওকে, এরপর ধরেন সে শুধু একটা জব করছে, ব্যাপারটা এমন না, উনি কি করছেন, উনি একটা বিজনেস অপারেট করছেন। বিজনেসটা কেমন, ধরেন তার একটা রেস্টুরেন্ট আছে, ধরে নিচ্ছি একটা ছোট পরিসরে তার একটা ফুড কার্ট আছে বা একটা রেস্টুরেন্ট আছে। তো এই রেস্টুরেন্টে তার কি আছে, রেস্টুরেন্ট থেকে তার মাস গেলে কি আসে, একটা রেভিনিউ আসে। অর্থাৎ উনি একটা বিক্রি করেন, উনি একটা নির্দিষ্ট পরিমাণের পণ্য উনি কি করেন, বিক্রি করেন, সেখান থেকে ওনার কিছু কি আসতেছে, ক্যাশে টাকা আসতেছে, খুব ভালো কথা। এখন চিন্তা করেন, ধরেন ওনার স্যালারি কত, বাংলাদেশের এখন নবম গ্রেডে বেতন কত, 22,000 টাকা, তাই না? ধরলাম ওনার স্যালারি হচ্ছে পার মান্থ, লেটসে ওনার স্যালারি হচ্ছে 22,000 টাকা, ধরেন প্রতি মাস গেলে উনি 22,000 টাকা ফিক্স স্যালারি পান, ঠিক আছে? ওনার যে ফুড কার্টটা আছে বা যে রেস্টুরেন্টটা আছে, সেই রেস্টুরেন্টটা থেকে ধরেন প্রত্যেক মাস শেষে উনি প্রতি মাসে ধরেন বিক্রি করেন, ধরেন কত, ধরেন দেখা গেল ওনার মোট বিক্রি হয় ধরেন 50,000 টাকা। ওকে, ধরে রাখেন। এরপর চিন্তা করেন, উনি একটা ফুড কার্ট দিয়েছেন, উনি চাকরি করেন, পাশাপাশি উনি কি করছেন, উনি একটা বিজনেসও করছেন, বিজনেস থেকে উনি রেভিনিউ আনতেছেন, হ্যাঁ, বা সেল জেনারেট করতেছেন। এখন এগুলো দেখে যারা ওনার শুভাকাঙ্ক্ষী আছে, উনি যদি চিন্তা করে, আচ্ছা আমার তো কার্ডটা আছে, আমি একটা ফুড কার্ট অপারেট করতেছি, মাসে আমার 50,000 টাকার বিক্রি হচ্ছে, আমার এখানে তো বসার জায়গা নাই, আমি যদি একটু বসার জায়গা করতে পারতাম তাহলে হয়তো আমার বিক্রিটা একটু বেড়ে যেত। কারণ অনেক কাস্টমার হয়তো আছে যারা হয়তো দেখা যাচ্ছে এই বসার জায়গার অভাবের কারণে হয়তো আমার দোকানে সে খাচ্ছে না বা আমার কার্টের সামনে সে দাঁড়াচ্ছে না, ঠিক আছে? মানে তার ব্যবসায় সে একটা যে কোনো একটা প্রয়োজন দেখলো, যে তার ব্যবসাটাকে আরো সাস্টেইনেবল করার জন্য, তার বিজনেসের লং টার্ম ডেভেলপমেন্টের জন্য সে চিন্তা করলো যে তার কি দরকার, তাহলে তার আরো বিনিয়োগ দরকার ব্যবসাটার ভেতরে, তাই না? ব্যাপারটা এরকম চিন্তা করেন। হ্যাঁ, এখন ধরেন বা সে চিন্তা করলো, আচ্ছা ওই ফুড কার্টের ধরেন তার একটা কার্ট আছে, কয়েকটা চেয়ারও আছে। এখন সে চিন্তা করলো, আচ্ছা এখন তো কি রেইনি সিজন, বৃষ্টির মধ্যে অনেকে আছে ফুড কার্টে খেতে কমফোর্টেবল না, যদি আমার একটা ইন হাউস জায়গা থাকতো, মানে আমি যদি একটা কি বলবো, একটা শেডের নিচে আমার একটা দোকান থাকতো, সেই দোকানটার ভিতরে যদি আমি একটু এসি করতে পারতাম, তাহলে হয়তো আমার কি এয়ার কন্ডিশন যদি আমার থাকতো, সেক্ষেত্রে হয়তো আমার গ্রাহক সংখ্যা আরো বৃদ্ধি পাইতো, আমার বিক্রি আরো বাড়তো, তাই না? তাহলে উনি যদি ওনার এরকম লং টার্ম ডেভেলপমেন্টের কথা চিন্তা করেন, ওনার ব্যবসাটাকে সাস্টেইনেবল করার কথা উনি চিন্তা করেন, বা ধরেন উনি যে লোকেশনে ওনার দোকানটা এতদিন পরিচালনা করছেন, উনি চিন্তা করলেন, আচ্ছা এটা মোটামুটি আমার ব্যবসাটা জমে গিয়েছে, কিন্তু এখান থেকে 2 কিলোমিটার দূরে একটা স্কুল আছে, ওই স্কুলের সামনে যদি আমি আরেকটা কার্ট দিতে পারি বা আরেকটা রেস্টুরেন্ট দিতে পারি, তাহলে তো আমার ব্যবসাটা আরো কি করবে, আরো বুম করবে। তার মানে কি, ওনার আরেকটা রেস্টুরেন্ট দিতে হবে, সেই ক্ষেত্রেও কি ওনার আরো বেশি পরিমাণে কি দরকার, ওনার আরো কি লাগবে, ওনার পুঁজি লাগবে।
তো যেহেতু সে একজন ক্ষুদ্র ব্যবসায়ী, যখন সে একটা লং টার্ম ডেভেলপমেন্ট চিন্তা করবে যে না আমি কি করব, আমি নতুন আরেকটা ব্রাঞ্চ ওপেন করব, বা আমি একটা দোকান ভাড়া করব, আমার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ আমি করব। কেন ডেভেলপ করবে সেগুলা? এই যে এসি লাগাবে, এই যে চেয়ার বসাবে, এই যে নতুন একটা বিল্ডিং ভাড়া করবে সে, বা নতুন একটা রুম সে ভাড়া করবে, নতুন কর্মচারী, এগুলা কি? এগুলাই হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বা অবকাঠামোগত উন্নয়ন করতে হবে তাকে। কিসের জন্য অবকাঠামোগত উন্নয়নগুলো করতে হবে? যাতে সে লং টার্ম ডেভেলপমেন্ট নিজের করতে পারে, তাই না? তাহলে যখন এই লং টার্ম ডেভেলপমেন্ট মিস্টার এক্স তার বিজনেসের লং টার্ম, চাকরির পাশাপাশি তার যে অন্যান্য আয়ের উৎস এবং তার নিজের লং টার্ম ডেভেলপমেন্টের জন্য তাকে তখন কি করতে হবে? সে যদি নতুন আরেকটা ব্রাঞ্চ ওপেন করতে চায় বা এরকম অবকাঠামোগত উন্নয়ন করতে চায়, তাকে কিন্তু কি নিতে হবে? তাকে কোনো একটা ব্যাংকে থেকে বা কোনো একটা ইনস্টিটিউট থেকে তাকে কি নিতে হবে? তাকে কিন্তু লোন নিতে হবে বা ঋণ নিতে হবে। ঠিক আছে? আচ্ছা, আবার চিন্তা করেন, সে ধরেন চিন্তা করতেছে কি, আমার ব্যবসা মোটামুটি চলতেছে। এখন মিস্টার এক্স ধরেন আপনার হচ্ছে কাজিন, আপনি দেখলেন আপনার কাজিন একটা ফিক্স স্যালারি জব করতেছে, পাশাপাশি সে অত্যন্ত পরিশ্রমী এবং পরিশ্রম করে সে আর একটা বিজনেস রান করছে এবং সেই বিজনেসটাকে মোরললেস সে একটা স্টেবল পজিশনে সে নিয়ে গিয়েছে। সেই ক্ষেত্রে আপনি কিন্তু এনকারেজড হতে পারেন। কিভাবে এনকারেজড হতে পারেন? ধরেন আপনি তার ভালো চান, হ্যাঁ, আপনি তার শুভাকাঙ্ক্ষী, আপনার কাছে কিছু টাকা আছে, কত আছে? 50,000 টাকা আছে, 1,00,000 টাকা আছে। এখন আপনি কি করতেছেন? আপনি বললেন, ভাই এক্স হচ্ছে আপনার ভাই, যে এক্স ভাই তুমি শোনো, তোমাকে আমি কিছু টাকা দিচ্ছি, হ্যাঁ, তুমি টাকাটা তোমার ব্যবসায় খাটাও। তোমার ব্যবসায় যেহেতু প্রতিনিয়ত প্রতিদিন তুমি টাকা খাটাচ্ছ, প্রতিদিন টাকা চলে আসতেছে, তুমি ভালো একটা সেল জেনারেট করতে পারছো, তো তুমি একটা কাজ করো, তোমার আমি কিছু টাকা দিচ্ছি, এই টাকাটা তুমি তোমার ব্যবসায় তুমি কাজে লাগাও, এখান থেকে লাভের একটা অংশ তুমি আমাকে দিও, তাই না? এরকমও কিন্তু হতে পারে হাইপোথেটিক্যালি স্পিকিং। তো এই যে জিনিসগুলো, কেউ যদি মিস্টার এক্স এর এই বিজনেসে বিনিয়োগ করতে চায়, বিনিয়োগ মানে কি? ইনভেস্টমেন্ট, তাই না? বিনিয়োগ মানে কি? ইনভেস্টমেন্ট। তাহলে এই যে বিষয়গুলো, এই যে চারটা আমি মানে বেসিক টপিক আমি যেগুলো লিখলাম, এগুলো কিন্তু দেখেন মিস্টার এক্স এর সাপেক্ষে গল্প করতেছি। তাহলে মিস্টার এক্স কি? একজন চাকরিজীবী, সে একটা ফিক্সড স্যালারি চাকরি করে, সে চাকরিতে সে স্যালারি পায়। স্যালারিটা সে কিসের বিনিময়ে পায়? তার শ্রম, তার কর্মদক্ষতা বা তার দক্ষতা, এর বিনিময়ে সে প্রত্যেক মাস শেষে ফিক্সড একটা অ্যামাউন্ট কিন্তু সে পায়। সেটা কত টাকা? ধরেন 22,000 টাকা ধরে নিচ্ছি। ধরেন সে একটা ছোট রেস্টুরেন্ট বা একটা ফুড কার্ট সে অপারেট করে, সেখানে ধরেন তার মাসিক বিক্রি হচ্ছে ধরেন 50,000 টাকা। এখন ধরেন সে যদি চিন্তা করে যে না আমি এরকম আরো 2টা কার্ট আমি দিব বা আমি একটা দোকান দিব, হ্যাঁ, তার অবকাঠামোগত উন্নয়ন করবে, তার কিছু ঋণ দরকার, সে আরো 2টা স্কুলের সামনে 2টা কার্ট দিতে চাইলে তার দেখা যাবে প্রায় কত? প্রায় 1,00,000 টাকার মতো তার লাগতে পারে। ধরলাম সে 1,00,000 টাকা ঋণ নিল যে আমি এরকম আরো 2টা কার্ট আমি বসাবো, ঋণ নিল সে। আর ছোটখাটো আকারে ইনভেস্টমেন্ট আপনার কাছে খুব বেশি, তার প্রত্যেক দিন বিজনেসে একটা কার্টে দেখা গেল যে তার হয়তো 20,000 টাকার মালামাল সে কিনে বা 10,000 টাকার মালামাল কিনে, মানে আপনার কাছে একটু টাকা আছে, আপনি জানেন একদিনে তার একটা ছোট কার্ট আছে, ওই কার্টে প্রতিদিন অপারেটিং ক্যাশ হচ্ছে 7,000 টাকা। 7,000 টাকা হইলে একদিন সে অপারেট করতে পারে। তো আপনার কাছে মনে হলো আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে 3,000 বা 3,500 টাকা দিচ্ছি, তুমি এই টাকাটা কাজে লাগাও, এই 3,500 টাকায় যে লাভ তোমার হবে, এই লাভের একটা অংশ তুমি আমাকে দিও। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে, এগুলোকে আমরা বলি কি? ইনভেস্টমেন্ট। ঠিক আছে? এখন দেখেন বিগার অ্যাসপেক্টে চিন্তা করেন। আগে আমরা জেনারেল, আগেই বলতেছি এগুলা রেগুলার কোনো ফ্যাক্টস অ্যান্ড ফিগার্সের উপর বেস করে কথা না, আগে আমরা জেনারেল নলেজ ডেভেলপ করার চেষ্টা করছি, হ্যাঁ। এবং শুরুতেই আমরা বলেছি এই সকল বিষয়কে এখন আমরা পেনিট্রেট করব বা এগুলোকে আমরা এক্সপ্লোর করব একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে, ডিফারেন্ট ভিউ পয়েন্ট থেকে, ঠিক আছে, পয়েন্ট অফ ভিউ থেকে। দেখেন এখন এতক্ষণ আমরা যার গল্প করলাম সে ছিল একজন ব্যক্তি, মিস্টার এক্স, ঠিক আছে। এখন মিস্টার এক্স এই ব্যক্তির পরিবর্তে আমরা যদি চিন্তা করি একটা নেশন, একটা দেশ, কে? দেশটাকে, সে একটা কান্ট্রি, সে ধরলাম বাংলাদেশ। তো একজন ব্যক্তি যেমন তার শ্রম এবং কর্মদক্ষতাটাকে কাজে লাগিয়ে বা দক্ষতাকে কাজে লাগিয়ে সে একটা অ্যামাউন্ট সে ইনকাম করে এবং এই ইনকামটা কিন্তু ফিক্সড। একটা বিষয় লক্ষ্য রাখেন, এখানে এই যে 22,000 টাকা এবং 50,000 টাকা, হ্যাঁ, এবং এটাকে বলছি ধরেন 1,00,000 টাকা, এটাকে বলছি ধরেন 3,500 টাকা, এই যে অ্যামাউন্টগুলো আমি লিখেছি, আরেকবার লিখে, এটা লিখেছি কত? ড্রাফট লিখেছি 22,000, এটা বলছিলাম ধরেন 50,000, এটা বলছি ধরেন 1,00,000, এটা ধরেন বলছি 2,000 থেকে 3,000, হ্যাঁ ধরেন বললাম। এই যে অ্যামাউন্টগুলো আমি বলেছি, র্যান্ডম বলেছি, এগুলো মুখস্থ করার কিছু নাই, র্যান্ডম কিছু ডেটা বলেছি। এখন একটা বিষয় লক্ষ্য করার চেষ্টা করেন, একজন ব্যক্তি মিস্টার এক্স স্যালারি পাক, তার যে স্যালারি বা তার একটা ব্যবসা থেকে যে বিক্রিটা, যে রেভিনিউটা, সে যদি কারো কাছ থেকে লোন নেয়, সেই লোনটা সে যদি কারো কাছ থেকে বিনিয়োগ পায়, বিনিয়োগটা, এই 4টা টাইপের আইটেম,
একজন ব্যক্তি খরচ করুক আর একজন ব্যক্তি রিসিভ করুক, তার টাকাটা কোথায় থাকে? একটা নির্দিষ্ট জায়গায় থাকে তো, তাই না? তো মিস্টার এক্স এর জন্য ধরলাম মিস্টার এক্স এর স্যালারি কোথায় যোগ হয়? তার অ্যাকাউন্টে। সে যে টাকাটা বিক্রি হবে তার সেই ব্যবসায় পরিচালনার কাজে নিয়োজিত যে ব্যক্তিরা আছে তার প্রত্যেকটা দোকানের বিক্রির টাকাটা কোথায় যাবে? সেই তার ওই অ্যাকাউন্টেই তো আসবে, মিস্টার এক্স এর অ্যাকাউন্টেই তো আসবে। মিস্টার এক্স কার কাছ থেকে লোন নিল, লোনের টাকাটা সে পরে কাজে লাগাবে, খরচ করবে, খরচের অ্যাসপেক্টে আজকে আমরা যাচ্ছি না। ওই টাকাটাও কই আসবে? মিস্টার এক্স এর অ্যাকাউন্টেই তো আসবে। একই রকম ভাবে মিস্টার এক্স কারো কাছ থেকে কোনো ইনভেস্টমেন্ট নিল, সেই ইনভেস্টমেন্টটাও এসে কোথায় এসে হিট করবে? প্রথমে কিন্তু তার অ্যাকাউন্টে এসে হিট করবে, তাই না? এখন এই যে 4টা টপিক লিখেছে, এই 4টা টপিকের গুণগত মান একটু যাচাই করে আসেন। স্যালারি এবং রেভিনিউ দুইটার যদি পরিমাণগত তুলনা আমরা করি, আমরা দেখতে পাচ্ছি স্যালারি হয়তো ধরেছি 22,000 টাকা, রেভিনিউ ধরেছি 50,000 টাকা। দেখেন পরিমাণগত দৃষ্টিভঙ্গিতে 22,000-এর থেকে 50,000 কিন্তু পরিমাণের দিক থেকে বেশি, কিন্তু আপনি যদি গুণগত দৃষ্টিকোণ থেকে দেখেন এই 22,000 টাকার গুণগত মান কিন্তু এই 50,000 টাকার থেকেও বহুগুণ বেশি। কেন এই কথাটা বললাম? কারণ হচ্ছে এই 22,000 টাকা উপার্জনের পেছনে মিস্টার এক্স এর শ্রম এবং দক্ষতা ছাড়া বাকি কোনো কিছুর আরো আর্থিক কোনো বিনিয়োগ কিন্তু এখানে প্রয়োজন নাই। আর রেভিনিউ, তার ব্যবসার যে সেলটা, যে বিক্রির কথাটা আমি বলতেছি, দেখেন বিক্রি মানেই কিন্তু মুনাফা না বা প্রফিট না। কেন না? কারণ এই 50,000 টাকার বিক্রি করার জন্য হয়তো দেখা যায় তার পণ্য কিনতে হয় তাকে 30,000 টাকার, তাকে শ্রমের মজুরি দিতে হয় 10,000 টাকার। অর্থাৎ এই 50,000 টাকাটা দেখতে বড়, কিন্তু এর পুরোটাই কিন্তু তার নেট প্রফিটের জায়গা না, বা তার সম্পূর্ণভাবে তার নিজের ভোগ করার মতো পরিমাণ না। এই কথাটা বুঝতে পেরেছেন? আমি যা বললাম স্যালারি এবং রেভিনিউ এর মধ্যে স্যালারির পরিমাণটা, একটা গল্প করতেছি, আগেই বলতেছি আজকে আমরা গল্প করছি, কিছু পড়ছি না, কিন্তু প্রথমেই বলে নিয়েছি পড়ার কথা, সবচেয়ে কাজের কথা ফার্স্টেই বলে ফেলছি যে আমাদের এখন কি অ্যাঙ্গেল চেঞ্জ করতে হবে, আকাল মানকেল ইশারাই কাফি। হ্যাঁ, আমরা আমাদের ক্লোজ গ্রুপে আমরা কিন্তু এই ওই কন্টেন্টগুলোকে ওইভাবে আমরা ক্যাটার করব। এনিওয়েজ আগে একটু বোঝার চেষ্টা করেন। তাহলে স্যালারি এবং আমি যদি বলি আমাদের যে রেভিনিউ, একটু কমেন্ট করবেন কাইন্ডলি। হ্যাঁ, এই দুটো পার্টের মধ্যে স্যালারির পরিমাণগত দৃষ্টিকোণ থেকে এটা কম, কিন্তু গুণগত যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু স্যালারিটার কি এই 22,000 টাকার মানে কি বলবো, আমরা যদি বলি ইফেক্ট, এটা কি আরো বেশি না? এটার ইফেক্টিভনেস বেশি না ভাই? কারণ কি? কারণ এটা তো আমি সরাসরি সে কি করতেছে, সে তার শ্রমের বিনিময়ে, তার দক্ষতার বিনিময়ে এটা সে উপার্জন করতেছে। কিন্তু এই 50,000 টাকা বিক্রির পুরোটাই তো তার লাভ না, এখানে তার পণ্য কিনতে হয়েছে, তাই না? তার পণ্য কিনতে হয়েছে, তার ইনফ্রাস্ট্রাকচার কস্ট আছে, তার ভাড়া আছে, রেন্ট আছে, অনেক কিছু আছে এই 50,000 টাকা বিক্রির পেছনে, তাই না? ওকে, এরপর দেখেন লোন সে কখন নিয়েছে? যখন সে একটা লং টার্ম ডেভেলপমেন্টের কথা চিন্তা করেছে তখন সে লোন নিয়েছে, রাইট? কিন্তু এই লোনটাকে তার কিন্তু পরিশোধ করতে হবে, ওকে, পরিশোধ করতে হবে এবং সুদ সমেত পরিশোধ করতে হবে। এরপর আসেন ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ। ইনভেস্টমেন্ট কিন্তু তার জন্য কিন্তু বেটার। লোন এবং ইনভেস্টমেন্ট এই দুইটা কনসেপ্টের কথা যদি চিন্তা করি, ইনভেস্টমেন্ট কিন্তু অবশ্যই মিস্টার এক্স এর জন্য বেশি আকাঙ্ক্ষিত। কেন বেশি আকাঙ্ক্ষিত? কারণ ঋণের টাকা তাকে সুদ সমেত ফেরত দিতে হবে। ঋণও আকাঙ্ক্ষিত নয়, ব্যাপারটা এমন না। বৈদেশিক ঋণ থাকার মানেই যে একটা দেশ বিপদে, ব্যাপারটা কিন্তু এরকম না। তবে আপনার অবশ্যই চেক অ্যান্ড ব্যালেন্স থাকতে হবে যে আমি কি পরিমাণ ঋণ করছি এবং এই ঋণের যে ইনস্টলমেন্টটাকে যখন আমি রিপে করব, আমি কোন উৎস থেকে টাকা নিয়ে রিপে করব, এগুলো নিয়ে আমরা কথা বলবো পরবর্তীতে। আগে জেনারেল ডিসকাশনটা বুঝেন। তাহলে একটা মিস্টার এক্স একজন ব্যক্তি, সেই ব্যক্তির সাপেক্ষে আমরা 4টা কন্টেন্ট একটু পড়লাম, তার স্যালারি, তার রেভিনিউ, তার লোন এবং ইনভেস্টমেন্ট, এই 4টা কনসেপ্টের সাপেক্ষে আমরা এই 4টা জিনিস আমরা দেখলাম। এখন দেখেন মিস্টার এক্স এর পরিবর্তে আপনি চিন্তা করেন একটা দেশ, ব্যক্তির পরিবর্তে একটা দেশকে চিন্তা করেন। মিস্টার এক্স এর এই যত প্লাস আইটেম, অর্থাৎ তার কাছে যত আসতেছে এবং তার কাছ থেকে যা যাবে, স্যালারি, রেভিনিউ, লোন, ইনভেস্টমেন্ট, যাই বলি না কেন, এগুলোর ঠিক সমসাময়িক একদম সিমিলার কি আছে, একটা দেশের জন্য কিছু আইটেমস আছে, সেগুলো লিখলে এখন আপনাদের সামনে ক্লিয়ার হবে। দেখেন মিস্টার এক্স যেমন শুধুমাত্র তার শ্রম এবং তার দক্ষতার বিনিময়ে মাস শেষে একটা নির্দিষ্ট পরিমাণের টাকা উনি উপার্জন করছিলেন এবং যার গুণগত মানকে আমরা বলছিলাম সর্বোত্তম, একইভাবে একটা রাষ্ট্র তার শ্রম বলতে কি, তার যে নাগরিকেরা আছে তাদের শ্রম এবং তাদের কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে এইরকম কোন রকমের ঝামেলা ব্যতীত যে জিনিসটা ইনকাম করে, উপার্জন করে, সেটাকে আমরা বলি তার রেমিটেন্স বা প্রবাসী আয়। ঠিক আছে? কারণ প্রবাসী আয়ের পেছনে কি জড়িত? আমার যারা প্রবাসী আছে তাদের দক্ষতা অবশ্যই এবং তাদের শ্রম,
এই দুইটার সম্মিলনেই তো কি করে তারা, তারা প্রবাসে গিয়ে তারা টাকা ইনকাম করছে, সেই টাকাটা তারা কি করছে, তারা আমাদের দেশে বাড়াচ্ছে, আমাদের বৈদেশিক মুদ্রার মজুদ কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। ওকে, তো যেটা হচ্ছে স্যালারি, এটার কন্টেম্পোরারি যদি আমরা বলি, ব্যক্তির জন্য যেটা স্যালারি, মিস্টার এক্স যে ব্যক্তি, রাষ্ট্রের জন্য সেটা হচ্ছে তার রেমিটেন্স। দেখেন মিস্টার এক্স যে একটা ব্যবসা করে, এই ব্যবসাতে তার যে রেভিনিউ বা তার যে সেল বা তার যে বিক্রি, রাষ্ট্রের জন্য বাংলাদেশের প্রেক্ষিতে যদি আমরা চিন্তা করি, আমাদের মেইন বিজনেসটাই কি, আমাদের মেইন বিজনেসটা কি বলতে পারেন? মেইন বিজনেস হচ্ছে আমাদের এক্সপোর্ট। এক্সপোর্টের মধ্যে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে এক্সপোর্ট যেটা হচ্ছে, আমরা কি করছি, মিস্টার এক্স এর জন্য যেটা রেভিনিউ, তার কোন একটা বিজনেসের রেভিনিউ, আমাদের জন্য সেটা অবশ্যই কি, সেটা হচ্ছে আমাদের এক্সপোর্ট বা রপ্তানি। ঠিক আছে, আচ্ছা এই যে দেখেন এখানে যে একটা কথা লিখেছি লোন, এই লোনটা মিস্টার এক্স যেন কেন নিয়েছিল, আইডিয়াল কন্ডিশনে মিস্টার এক্স লোন নিয়েছিল কারণ সে তার লং টার্ম ডেভেলপমেন্ট করতে চায় এবং সে একটা সাস্টেইনেবল, তার ডেভেলপমেন্টটাকে সে সাস্টেইনেবল করতে চায় এই অবজেক্টিভ নিয়ে। পরবর্তীতে সেটা ম্যানেজ হলো না মিসম্যানেজ হলো, এগুলো আমরা পরে ডিসকাস করব, আগে আমরা কমন থিওরিটুকু বোঝার চেষ্টা করি। তাহলে লোন যেমন সে নিয়েছিল, তো একটা দেশ তার মানে আইডিয়াল কন্ডিশনে সকল কিছু যদি সঠিক থাকে, সেই ক্ষেত্রে সে তার লং টার্ম বা সাস্টেইনেবল ডেভেলপমেন্টের জন্য সে কি করে, সে কিন্তু ঋণ নেয়। সেই ঋণগুলোকে আমরা এখন বলি, ঋণ হয় দুই ধরনের, আমরা এখানে যেটা নিয়ে চিন্তিত সেটা হচ্ছে আমাদের এক্সটার্নাল ডেট। এক্সটার্নাল ডেট মানে হচ্ছে বৈদেশিক ঋণ। ঋণ দুই উৎস থেকে নেওয়া যায়, অন্তস্থ অর্থাৎ মানে ডোমেস্টিক, আমরা আমাদের অভ্যন্তরীণ উৎস থেকে নিতে পারি, বহিস্থ ঋণও আমরা নিতে পারি, বহিস্থ উৎস থেকে নিতে পারি। বহিস্থ উৎস মানে বিদেশি বিভিন্ন রাষ্ট্র, বিভিন্ন দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক সংস্থার কাছ থেকে আমরা ঋণ নিতে পারি, ওয়ার্ল্ড ব্যাংক, জাইকা, এডিবি, আইএমএফ। হ্যাঁ, এগুলো হচ্ছে কি আমাদের, কিন্তু এরা কিন্তু অভ্যন্তরীণ উৎস না। ঠিক আছে, এবং অভ্যন্তরীণ উৎস কি, ধরেন আপনারা কি করলো, অভ্যন্তরীণ উৎসে সরকার কি করলো, বাংলাদেশ ব্যাংকে বললো আমার এত পরিমাণ টাকা দরকার, সরকার ব্যাংকের থেকে ঋণ নিল। এখন ব্যাংকের কাছে টাকা না থাকলে ব্যাংক আবার টাকা ছাপালো, এগুলো ইনফ্লেশনের মধ্যে পড়াবো, এগুলো কিভাবে কাজ করে, মেকানিজমটা কি, হ্যাঁ বেসিক মেকানিজমটা অবশ্যই আমি পড়াবো। এনিওয়েজ, সো এক্সটার্নাল ডেট। তারপর দেখেন এই যে আছে, দেখেন ইনভেস্টমেন্ট, মিস্টার এক্স এর বিজনেসের জন্য যেটা ইনভেস্টমেন্ট, সেইটা রাষ্ট্রের জন্য সেই ইনভেস্টমেন্টটাকে আমরা কি বলি, এফডিআই বা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, কি সরাসরি বৈদেশিক বিনিয়োগ। ওকে, এই যে ফিগারসগুলো লেখার একটা কারণ হচ্ছে, বিগত কয়েক বছর ধরে এক্সাক্ট ফিগারগুলো এগুলো আমরা দিয়ে দিব, ওই যে ভাই যেমন বললেন কোন উপাত্তগুলোকে উপস্থাপন করতে হবে সেগুলা। আর হচ্ছে আমরা কোর্স শুরু করার আগে বেশ কিছু কন্টেন্ট আপনাদের কিন্তু গ্রুপে দিয়েছি, যেগুলো সেই সময়ের সাপেক্ষে সব থেকে এক্সক্লুসিভ কন্টেন্ট ছিল, তার মধ্যে অনেক কিছু কিন্তু ইতিমধ্যে অবসোলেট হয়ে গেছে। সেগুলো কোথায় চেঞ্জ আসছে সেগুলো আমি আপনাদের, যারা ইতিমধ্যে ভর্তি হয়েছেন এবং ক্লোজ গ্রুপে আছেন আপনারা জানেন, আমি বেশ কিছু কন্টেন্ট কিন্তু ইতিমধ্যে আপনাদের ওখানে দিয়েছি, একদম প্রথম ক্লাস যেদিন নেওয়ার কথা ছিল সেদিনই দিয়েছি। ওগুলাকে কিন্তু এখন দেখবেন ওগুলোর উপস্থাপনে কিন্তু আবার বলেছি ভিন্নতা আসবে, যারা স্মার্ট তারা কিন্তু ইতিমধ্যে বুঝে গিয়েছেন কোথায় কি ভিন্নতা আসবে। এগুলোর জন্য আমি আপনাদের পাশে আছি, এটা নিয়ে একদমই চিন্তা করার কোনো প্রয়োজন নেই আপনাদের। ঠিক আছে, তো এটাকে আমরা বলি এফডিআই। এই ফিগারস গুলোকে এভাবে কল্পনা করেছি এই কারণে যাতে আপনাদের মোটামুটি একটা আইডিয়া থাকে। এখানে আমি হাজারে বলেছি, তো বাংলাদেশের প্রেক্ষিতে আমাদের দেখবেন যে রেমিটেন্স, প্রতি বছর যে রেমিটেন্সটা আমরা এখন এই মুহূর্তে পাচ্ছি, সেই রেমিটেন্সটা দেখবেন অ্যারাউন্ড 20 থেকে 23, হ্যাঁ বা 22 থেকে 24 এই রেঞ্জে ঘোরাফেরা করতেছে। অর্থাৎ আমি যে অ্যাপ্রক্সিমেট বলি, অ্যাপ্রক্সিমেট 22 বিলিয়ন ইউএস ডলার। ঠিক আছে, এজন্য ওখানে 22,000 বলেছি যাতে মোটামুটি একটা সিমিলার একটা আইডিয়া আপনার ডেভেলপ হয়। আমাদের প্রত্যেক বছর আমরা যে রপ্তানি করছি এখন যে কোনো একটা ফিনান্সিয়াল, সেই রপ্তানির পরিমাণটা দেখবেন ইন অ্যান্ড অ্যারাউন্ড প্রায় কত 50 বিলিয়ন ইউএস ডলারের আশেপাশে, একটু বেশি দেখানো হচ্ছে আবার আছে, তো অ্যারাউন্ড এই পাশে। আগেই বলছি কোনটা ফ্যাক্ট কোনটা ম্যানিপুলেশন এগুলো নিয়ে আমরা উইল টক অ্যাবাউট দিস লেটার। হ্যাঁ, এগুলো নিয়ে আপনারা চিন্তা করবেন না, আগে একটু আইডিয়াটা জেনারেট করার চেষ্টা করেন। এবং এইটা আপনারা জানেন আমাদের যে বৈদেশিক ঋণ, সেই বৈদেশিক ঋণের পরিমাণটা কিন্তু অলমোস্ট না, এটা 100 বিলিয়ন ইউএস ডলার কিন্তু এটা ক্রস করে গিয়েছে। ঠিক আছে, এজন্য এখানে বলেছিলাম 100কে সে জানি ঋণ নেয়, যাতে এই সংখ্যাগুলা যদি বলি আমাদের বৈদেশিক অনেক বেশি, অনেক বেশি, কত বেশি এই সংক্রান্ত ধারণাটা আপনাদের ব্রেনে দেওয়ার জন্য এই ডেটাগুলো নিয়ে আসলে একটু আলোচনা করছি। এফডিআই বা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, সরাসরি বৈদেশিক বিনিয়োগ, আমরা যদি দেখি আমাদের এই ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বা বৈদেশিক বিনিয়োগের পরিমাণটা আমাদের জন্য খুব সুখকর না। এটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি 2 থেকে 4 বিলিয়ন ইউএস ডলার এর মধ্যে কিন্তু এটা ওঠানামা করে। এক্সাক্ট ফিগারস আমরা দিব, আগে জেনেরিক আইডিয়াটা আগে নিয়ে নেন। হ্যাঁ, এটা 1 বছরের ডেটা আগে বোঝার জন্য এইটুকু আমি যা বলেছি এগুলো আমি এখন ভাঙবো, বিস্তারিত ভাঙবো। তবে রেমিটেন্স, এক্সপোর্ট, বৈদেশিক ঋণ বা এক্সটার্নাল ডেট এবং হচ্ছে এফডিআই, এই সংক্রান্ত বেসিক কিছু আইডিয়া আপনাদের হয়েছে কিনা আগে এগুলো বলেন, একটু কমেন্ট করবেন সবাই।
যারা ক্লাস দেখছেন, আমি কিন্তু আপনাদের পার্টিসিপেশন এক্সপেক্ট করছি। আমি এটা দেখতে পাচ্ছি না, এড কতজন। ওকে, স্পেশালি যারা জুমে কানেক্টেড আছেন, আই এম লুকিং ফরওয়ার্ড টু সি ইওর, হ্যাঁ ওকে, কিছু আইডিয়া হচ্ছে। ওকে ওকে, গ্রেট, পরে ফিডব্যাক নিব। আসেন প্রথমে আসি আমরা। এখন যদি আমরা কথা বলি, লেটস সি। আচ্ছা, এখন আমরা ধীরে ধীরে ওই যে দেখেন কোথায় যাব জানেন, এই যে এতক্ষণ আমরা কিন্তু এইগুলো নিয়ে আগে একটু জেনে, এখন আমরা এইগুলো নিয়ে কথা বলবো, সংক্ষেপে কথা বলবো, গল্প বলবো। কিন্তু গল্প যদি না বুঝেন, পরবর্তীতে যখন কন্টেন্ট দিব তখন কিন্তু কোনোভাবেই বুঝতে পারবেন না, না না, এই জন্য মনোযোগ দিতে হবে। দেখেন, তাহলে এটুকু কিন্তু আমরা বুঝলাম, এটুকু আমরা বুঝলাম। আসেন আগে আমরা রেমিটেন্স নিয়ে কথা বলি, সমস্যা নেই। আসেন রেমিটেন্সের কথা বলি। দেখেন রেমিটেন্স, এটা কিন্তু আমাদের সে আগের লেকচার বলছি। দেখেন আমাদের এই যে সদ্য সমাপ্ত যে আমাদের এই যে কোটা সংস্কারের যে আন্দোলনটা হয়েছে, এবং তার ফলশ্রুতিতে পরবর্তীতে যখন আন্দোলনটা আরো বেগবান হলো, এক দফা আন্দোলন, সরকার পতনের একটা আন্দোলন হলো, সেক্ষেত্রে দেখেছেন যারা প্রবাসী ছিল বা যারা এই আন্দোলনের পক্ষে শক্তি হিসেবে ভূমিকা পালন করেছে, তারা যে গভর্নমেন্টের রিমুভাল চাচ্ছিল, সেই সময় কিন্তু একটা কথা বলা হয়েছে যে প্রবাসীরা যদি রেমিটেন্স, ফর্মাল চ্যানেলে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেয়, তাহলে নাকি গভর্নমেন্ট চাপে পড়বে বা পড়ে। অনেকেই কিন্তু ইতোমধ্যে আপনারা এটা জানেন, তাই না? কিছু ইমপ্লিকেশন আপনারা বুঝেন। সো আসেন তাহলে দেখেন রেমিটেন্স নিয়ে আমরা কথা বলি। ব্যাপারটা কি? রেমিটেন্স হচ্ছে কি? রেমিটেন্সের বাংলা হচ্ছে, যদি আমরা একদম পিওর বাংলা করি, এটা হচ্ছে প্রবাসী আয়। রেমিটেন্স মানে হচ্ছে প্রবাসী আয়। রেমিটেন্সের এটা হচ্ছে আবিধানিক অর্থ, প্রবাসী আয়। এখন আমাদের দেশ থেকে যারা প্রবাসী আছেন, হ্যাঁ, এই প্রবাসীর আগে একটা কমন সেন্সে চিন্তা করেন। আপনি যদি কি বলে ডেটা উপাত্তর দিকে যদি আপনি লক্ষ্য করেন, প্রত্যেক বছর বাংলাদেশ থেকে মোর অর লেস 1 মিলিয়ন পিপুল নতুন করে তারা এক্সপ্যাট্রিয়েট হয়, অর্থাৎ তারা প্রবাসী হয়, প্রায় 1 মিলিয়ন, মানে 10 লক্ষ। হ্যাঁ, এটা কখনো 7 লক্ষ হয়, 8 লক্ষ, কখনো আবার 11 লক্ষ হয়েছে, এমনও রেকর্ড আছে। সো অন অ্যান অ্যাভারেজ যদি আমি বলি, অ্যারাউন্ড 1 মিলিয়ন পিপুল কিন্তু বাংলাদেশ থেকে দেখা যাচ্ছে তারা প্রবাসী হচ্ছে প্রত্যেক বছর, ঠিক আছে? এখন ইয়েস, কিছু প্রবাসী আছে তারা আবার স্থায়ীভাবে প্রত্যেক বছর দেশেও ফেরত আসেন, এমনও অবশ্যই একটা সংখ্যা আছে। বাট আমরা যদি ওইটাকেও একদম রাফ একটা ক্যালকুলেশন করি, একদম ওয়াইল্ড কেস ধরলাম, এক বছর এখান থেকে 10 লক্ষ লোক প্রবাসী হয়েছে, স্থায়ীভাবে একদম দেশে ফেরত আসে, সেই সংখ্যাটা কিন্তু অবশ্যই 10 লক্ষের থেকে বেশি না, অবশ্যই এটা 10 লক্ষের থেকে কম, এবং অনেক কম। আমরা ধরলাম একটা রাফ এস্টিমেট করলাম যে 2 লক্ষ লোক প্রত্যেক বছর একদম স্থায়ীভাবে ফেরত আসে। বা যদি 3 লক্ষ হয়, তাহলে 10 এবং 3 এই দুইটার যে পার্থক্য হলে কত পাই আমরা? পার্থক্য হলে আমরা পাই হচ্ছে অ্যারাউন্ড 7 লাখ পিপুল, তাই না? 7 লক্ষ লোক, 7 লক্ষ লোক। আচ্ছা, অনেকে কমে, হ্যাঁ বলে যাচ্ছি, আমাদের কোর্সটাতে আপনারা আজকে প্রথম ক্লাস হচ্ছে, এটা সিক্রেট গ্রুপে ক্লাসগুলো হবে, সব ক্লাসের রেকর্ড থাকবে, ফেসবুক যতদিন পর্যন্ত ডিলিট না করে দেয়, মানে আজীবনই থাকবে, ঠিক আছে? আমাদের দিক থেকে কোনো মানে এটা নিয়ে কোনো ঝামেলা নাই। ক্লাসগুলো সবসময় ডিজিটাল বোর্ডে হবে, কখনো চেহারা দেখবেন, কখনো একদিন দেখতে নাও পারেন, ক্লাস সব ডিজিটাল বোর্ডে হবে। মানে মানে কি বলে, আপনারা স্মার্ট জুমে যখন কানেক্ট করবেন বা ফেসবুক লাইভে যাবে, পুরো বোর্ডটা আপনারা দেখতে পাবেন, ঠিক আছে? এভাবে করে ক্লাসগুলো হবে, রেকর্ড থাকবে। আর হচ্ছে কি বলেছে, হ্যাঁ, কোর্স ফি আমরা যেটা নিচ্ছি, আমাদের এই ফুল যে মডিউলটা, বেসিক টু অ্যাডভান্স, 35টা ক্লাসের মডিউল, এবং এই পরিবর্তিত সিস্টেমগুলোকে কাছে রেখে আমরা যেগুলো ক্যাটার করব, সব মিলিয়ে আপনারা আজকেও যারা ভর্তি হবেন 2500 টাকা দিয়ে আপনারা ভর্তি হতে পারবেন। হ্যাঁ, আমরা কন্টিনিউ রেখেছি 2500 টাকার অফারটা, আমরা আজকে পর্যন্ত রেখেছি, যেটা প্রথম ক্লাস ছিল। আজকের পর থেকে কিন্তু আমাদের কোর্স ফিটা সেই রেগুলার কোর্স ফিতে চলে যাবে, যেটা আমরা বলেছি 3000 টাকা। হ্যাঁ, এনিওয়েজ আসেন, তো যেটা বলছি, আর কোনো কোয়েশ্চেন থাকলে করবেন, আমি পরে জবাব দিব, এগুলো আমার একটু ডিসকাস করতে হবে। তো রেমিটেন্সের বাংলাটা হচ্ছে, আমরা যেটাকে বলি, এটা হচ্ছে প্রবাসী আয়। এখন যেটা আমি বলছিলাম, প্রত্যেক বছর ধরেন বাংলাদেশ থেকে চলে যাচ্ছে অ্যারাউন্ড 1 মিলিয়ন পিপুল এক্সপ্যাট্রিয়েট, অর্থাৎ ধরেন 10 লাখ পিপুল। আর প্রত্যেক বছর ধরেন বাংলাদেশে ফেরত আসতেছে ধরেন 3 লাখ লোক। ধরেন আমি একটা রাফ একটা এস্টিমেশন দিচ্ছি, 3 লাখের জায়গায় 5 লাখ হলে কোনো সমস্যা না। অর্থাৎ প্রত্যেক বছর আমরা যদি নেট ক্যালকুলেশন করি, বাংলাদেশ থেকে নতুন করে প্রবাসী হচ্ছেন কতজন? অবশ্যই মোরলেস কতজন? 7 লাখ লোক, তাই না? ধরলাম এটা 7 লাখ না, আমি কমিয়েই ধরলাম এটা 5 লক্ষ। তাহলে একটা জিনিস বোঝার চেষ্টা করেন, 2020-21 বা তারপর ধরেন 2021-22, এরপর ধরেন 2022-23, 2020-21 সালে আমাদের যে পরিমাণের রেমিটেন্স এসেছে, 2021-22 সালে
রেমিটেন্স দেখেন 2021-22 সাল নতুন একটা বছর, সেই বছর বাংলাদেশ থেকে প্রবাসীর সংখ্যা কম হলেও 5 লাখ বেড়ে গেছে। তাহলে যারা ছিল তারা তো আছেই, যারা 2020-21 সালে রেমিটেন্স পাঠিয়েছে তারা ওই সংখ্যার সাথে নতুন করে আরো 5 লক্ষ লোক হলেও যোগ হলো। তাহলে 20-21 সালে আমরা যদি রেমিটেন্স আমরা যা পেয়েছি 21-22-এ অটোমেটিক্যালি গাণিতিক হিসাবেই আমাদের সেই রেমিটেন্সটা বৃদ্ধি পাওয়ার কথা। একই ধারা অব্যাহত থাকার কথা তার পরবর্তী অর্থ বছরে এবং তার পরবর্তী অর্থ বছরে, অর্থাৎ প্রত্যেক বছরই কিন্তু যেহেতু আমাদের দেখেন যারা প্রবাসী আছে সেই সংখ্যাটা যেহেতু তাদের নেট সংখ্যাটা যেহেতু বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ আমাদের প্রবাসী আয় কিন্তু অবশ্যই প্রত্যেক বছর কিন্তু জিওমেট্রিক প্রোগ্রেশনে বাড়ার কথা। বাট অ্যাকচুয়ালি সেটা কি হচ্ছে? সেটা কিন্তু হচ্ছে না। তার মানে কি? তার মানে দেয়ার সামথিং ভেরি রং উইথ ইট। এখানে অবশ্যই কিছু বড় সড়ো ধরনের সমস্যা আছে। তাহলে যখনই আমরা রেমিটেন্স নিয়ে পড়বো, রেমিটেন্স যখন ভালো আসবে, রেমিটেন্স যখন ম্যাক্সিমাইজড হবে, মিস্টার এক্স এর স্যালারি যদি বাড়ে তাহলে মিস্টার এক্স ভালো থাকবে। ঠিক তেমনি বাংলাদেশের যদি রেমিটেন্স বাড়ে তাহলে বাংলাদেশ ভালো থাকবে। মিস্টার এক্স এর জন্য টাকাগুলো যেমন জমা হইতো মিস্টার এক্স এর কোথায়? অ্যাকাউন্টে। রাষ্ট্রের জন্য এই রেমিটেন্স বলেন, এই এক্সপোর্ট বলেন, এই লোন বলেন বা এই এফডিআই বলেন, এগুলো যেখানে জমা হয় সেটাকে আমরা বলি রিজার্ভ। রাষ্ট্রের অ্যাকাউন্ট হচ্ছে রিজার্ভ, ফরেন রিজার্ভ আমরা যেটাকে বলি। ঠিক আছে? তো সেই আঙ্গিকে চিন্তা করেন। তাহলে আমরা যদি রেমিটেন্সের কথা ভাবি, তাহলে যেহেতু প্রত্যেক বছরই আমাদের প্রবাসীদের সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে, তাহলে কোনোভাবেই কিন্তু আমাদের রেমিটেন্সের পরিমাণটা কি হওয়ার কথা না, কমে যাওয়ার কথা না কোনো অর্থে। এটা অবশ্যই ধারাবাহিকভাবে বৃদ্ধি পাওয়ার কথা, কিন্তু সেটা হচ্ছে না। কেন হচ্ছে না? তাহলে যে কোনো বিষয়কে আমি আপনাদের রাইটিং অ্যানালিসিস দেখাবো, আমরা যে কোনো বিষয়কে আগে প্রবলেমের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি। প্রবলেম যদি হয়, প্রবলেমের কারণ কি? আমরা যে কোনো বিষয়কে যখন আমরা আপকামিং ক্লাসগুলোতে পড়বো, আমরা কয়েকটা জিনিসের আলোকে আমরা দেখবো। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা সেটাকে ডিফাইন করা শিখবো, যে বিষয়টা কি, আগে চিনবো, আমরা এটাকে আগে আমরা সেই জিনিসটাকে চিনবো। সেই জিনিসটা কি? যদি সেটা কোনো প্রবলেম হয়, সেই প্রবলেমের কজটা কি, কারণটা কি, প্রবলেমের কারণটা কি, প্রবলেমের ইম্প্যাক্টটা কি, প্রভাবটা কি, ওই প্রবলেমটা যদি কোনো প্রবলেম ওইটাকে আমরা মিটিগেট করব কিভাবে, ওই প্রবলেমটাকে আমরা মিটিগেট করব কিভাবে, তারপর আমরা একটা রেকমেন্ডেশন দিব যে ভাষাটা হবে বর্তমানে আমাদের যে গভর্নমেন্ট থাকবে সেই গভর্নমেন্টের ভাষার সাথে কি প্রাসঙ্গিক। এই কনসেপ্টগুলো প্রত্যেকের আমাদের স্পষ্ট ধারণা থাকতে হবে। একজন ব্যক্তি যতক্ষণ না পর্যন্ত তার কি থাকে, তার নিজের যে নেটিভ যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজের উপর তার যতদিন না পর্যন্ত দখল ভালো থাকে, সে কখনোই একটা ফরেন ল্যাঙ্গুয়েজে ভালো করতে পারে না। ঠিক আছে? কোনোভাবেই সেটা কিন্তু সে পারবে না। ওকে, দেখেন এনিওয়েজ, তাহলে যেটা যদি আমরা বলি, তাহলে রেমিটেন্সের সংখ্যা পরিমাণ কিন্তু আমাদের ক্রমান্বয়ে কিন্তু বৃদ্ধি পাওয়ার কথা, সেটা পাচ্ছে না। কেন পাচ্ছে না? এর ক্ষেত্রে আমরা যদি দেখি দুইটা ম্যাসিভ প্রবলেম আছে। প্রথম প্রবলেম যেটা আমরা যদি আগে এখানে দ্বিতীয় এটা আগে ডিসকাস করি, কি লিখেছি দেখেন, আনঅথরাইজড চ্যানেল ট্রানজ্যাকশন, অর্থাৎ অবৈধ পথে লেনদেন। ঠিক আছে? বা যেটা কি বলবো, বৈধ পথে লেনদেন না করা। বৈধ পথে লেনদেন বলতে আমরা কি বুঝি? আর্থিক যে প্রতিষ্ঠানগুলো আছে, অর্থাৎ ব্যাংকের মতো যে প্রতিষ্ঠানগুলো, প্রথাগত প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে যখন আমাদের প্রবাসীরা তাদের কষ্টার্জিত টাকাটা তারা পাঠাচ্ছেন, সেই টাকাটা কিন্তু আমাদের ব্যাংকিং চ্যানেলে যখন আসে, সেইটা আমাদের অর্থনীতিতে আমরা দেখাতে পারি এবং সেইটাকে আমরা রিজার্ভ হিসেবে, আমাদের ফরেন রেমিটেন্স হিসেবে দেখাতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের রিজার্ভে প্লাস হিসেবে আমরা এটাকে যোগ করতে পারি। ঠিক আছে? কিন্তু যখন এই ঘটনাটা, অর্থাৎ সেটা অথরাইজড কি প্রপার ব্যাংকিং চ্যানেলে না হয়ে, সেটা কি হবে, প্রপার ব্যাংকিং চ্যানেলে না হয়ে সেই জিনিসটা যখন কি হয়, যখন সেটা আনঅথরাইজ চ্যানেলে হয়। আনঅথরাইজ চ্যানেল বলতে আমরা যেগুলো বুঝি, হুন্ডির মতো চ্যানেল। হুন্ডির হচ্ছে সব থেকে পপুলার যে আনঅথরাইজ চ্যানেল বলা হয়, যে হুন্ডির মাধ্যমে যদি টাকাটা আসে, তখন কিন্তু সেই টাকাটা আমরা আমাদের রেমিটেন্স হিসেবে দেখাতে পারি না। অ্যাজ এ রেজাল্ট আমাদের কি হয়, আমাদের ফরেন রিজার্ভটা কিন্তু স্ফীত হয় না বা বাড়তে পারে না। এখন কথাটা হচ্ছে, এই হুন্ডির গেমটা কি, এটা আপনারা যারা ক্লাস করছেন অনেকেই বুঝেন, অনেকেই কিন্তু আবার এটা বুঝেন না। এটা একই সাথে আমরা যেটাকে বলতে পারি, ওই যে কি বলে স আছে না, শাঁখের করাত, যেটা কি আসতেও কাটে যেতেও কাটে, ব্যাপারটা এরকম। যখন সামনে দিবেন তখনও সে কাটা পড়বে, আবার যখন আপনি পেছনে দিবেন তখনও সে কাটা পড়বে। ওকে, হ্যাঁ, অনেক কমেন্ট করতেছেন, না ভাই আমরা এই অ্যাডমিশন নিয়ে এত কনসার্ন না। যারা আসলে অ্যাডমিশন নিতে চাচ্ছেন, ইতোমধ্যে অ্যাডমিশন নিয়ে ফেলেছেন অনেকেই, যারা আসলে আজকে অফারটা অ্যাভেল করতে চাচ্ছেন, আপনারা 2500 টাকার অফারে আজকে ভর্তি হতে পারবেন। অ্যাডমিশনের প্রসিজিওরটা আমাদের স্ক্রলে যাচ্ছে, কমেন্ট বক্সেও আছে, বা হটলাইনে কল দিলেও হবে। হ্যাঁ, এগুলো নিয়ে এত বেশি কথা বলতে চাচ্ছি না। যারা নিজের প্রয়োজনীয়তা, মানে এই কোর্সের, মানে কি বলবো,
এই স্কিল সেটের প্রয়োজনীয়তাটা যারা বোধ করছেন, যা না আমাকে রাইটিং এর রিটেনে ভালো করতে হবে, আমি রিটেনে ভালো না করতে পারলে আমি কোনো জব পাবো না, বর্তমানে কোটার পদ্ধতি নাই, সবকিছু মিলেমিশে যারা আসলে অ্যাডমিশন নিতে চাচ্ছেন, মানে আপনি দেখবেন ভাই, হ্যাঁ এটা জীবন পরিবর্তনকারী কোনো কিছু না, আমি এগুলো নিয়ে বারবার কথা বলতে চাচ্ছি না। হ্যাঁ আসেন, এখানে দেওয়া আছে, আমাদের কমেন্ট বক্সেও দেওয়া আছে, স্ক্রলেও যাচ্ছে, হটলাইনে আমার ভর্তির প্রসেস দেওয়া আছে, আপনি অ্যাডমিশন নিয়ে ইনবক্স করলেই আপনাকে কি করে দেওয়া হবে, হটলাইনে হোয়াটসঅ্যাপ করলে আপনাকে অ্যাড করে দেওয়া হবে। শুনেন আমরা মূল কথায় চলে আসি, অনেক ডিসকাশন আছে আমাদের। দেখেন এই আনঅথরাইজ চ্যানেলের ট্রানজ্যাকশনটা বা এই হুন্ডিটা আসলে আমাদের জন্য একটা শাখের করাত। কিভাবে শাখের করাত, কিভাবে এটা দুই দিকের বিপদ আমাদের নিয়ে আসে, একটু বোঝার চেষ্টা করেন। ধরেন বাংলাদেশে আমরা একটু সহজ একটু বোঝার চেষ্টা করি, একটু মনোযোগ দিবেন এই জায়গাটাতে। ধরেন বাংলাদেশ এবং ধরেন আমি দুইটা দেশের প্রেক্ষিতে কথা বলতেছি। ধরেন বাংলাদেশে একজন ব্যক্তি আছে যে অনেক বেশি অবৈধ উপার্জন করেন, একজন অসৎ ব্যক্তি, বাংলাদেশে তার অনেক জ্ঞাত আয় বহির্ভূত, উনি অনেক সম্পদ উনি অর্জন করেছেন, ঠিক আছে, এমন একজন ব্যক্তি বাংলাদেশে বসে আছেন। এখন বাংলাদেশে, এখন তার দেখেন বাংলাদেশে অবস্থান করে যেহেতু এটা তার জ্ঞাত আয় বহির্ভূত, অর্থাৎ সে একটা অবৈধ উপার্জন করেছে, একটা অ্যামাউন্ট তার কাছে আছে, ধরেন 10 কোটি টাকা আছে, লেটসে 10 crore টাকা তার কাছে আছে, অবৈধ উপার্জন করেছেন উনি। এখন এই উপার্জিত অর্থটাকে উনি কি করতে পারবেন না, উনি কিন্তু বাংলাদেশে ভোগ করার কিন্তু একটা সীমা আছে, কারণ উনি যখনই সেই সীমার বাইরে গিয়ে ভোগ করা শুরু করবেন, উনি কিন্তু চোখে পড়ে যাবেন, ওনার ভয় থাকবে, চোরের মন যেমন পুলিশ পুলিশ থাকে সেরকম ওনার কিন্তু মনে একটা ভয় থাকবে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন বা হচ্ছে যারা দুর্নীতি প্রতিরোধকারী যে বাহিনীগুলো আছেন তাদের দৃষ্টিতে উনি পড়ে যেতে পারেন, উনি ধরা পড়তে পারেন, অর্থাৎ এই 10 কোটি টাকা কিন্তু উনি ভোগ করার সুযোগ নাও পেতে পারেন। তো যারা এই ধরনের দুর্নীতিবাজ ব্যক্তিরা আছেন তারা আসলে কি করে, তারা টাকাটা অধিকাংশ ক্ষেত্রেই চায় টাকাটাকে পাচার করে দিতে, তাই না, অর্থাৎ সে বাংলাদেশ থেকে ভিন্ন একটা দেশে সে টাকাটা পাঠিয়ে দিবে। দেখেন এইটার সাথে আমি যখন পরবর্তী ক্লাসে আপনাদেরকে আমি ব্যাংকিং চ্যানেলের যত ধরনের প্রবলেমস গুলোকে পড়াবো, সেখানে আমি যখন আপনাকে মানি লন্ডারিং পড়াবো, সেখানে আমি যখন আপনাকে খেলাপি ঋণ পড়াবো, এই জিনিসটা কিন্তু সেখানেও প্রাসঙ্গিক হয়ে থাকবে। এই জন্য 2-3 মিনিট একটু মনোযোগ দিবেন। দেখেন তাহলে বাংলাদেশের একজন অবৈধ মানে ব্যক্তি উনি কি করেছে, উনি 10 কোটি টাকা উনি কি করেছেন, উনি অবৈধভাবে উপার্জন করেছেন, এটা ওনার জ্ঞাত আয় বহির্ভূত উপার্জন, যে উপার্জনটাকে উনি শো করতে পারছেন না, উনি এই টাকাটাকে উনি পাচার করবেন, এটা ওনার অবজেক্টিভ। এখন উনি কি করলেন, উনি লেটসে বাংলাদেশে উপস্থিতি একজন কি আছেন, একজন আছে মিস্টার ওয়াই এর উনি সাহায্য নিলেন। মিস্টার ওয়াই কে, মিস্টার ওয়াই হচ্ছে একজন দালাল বাংলা ভাষায়, মিস্টার ওয়াই একজন এজেন্ট, হ্যাঁ এজেন্ট বা দালাল, উনি কি করে, উনি এই ধরনের অবৈধ কাজে ধরেন উনি সহায়তা করবেন। এখন ঘটনাটা কি ঘটলো, এই বাংলাদেশের কোন ব্যক্তি, উনি ধরেন মিস্টার পি, উনি হচ্ছেন সেই অবৈধ উপার্জনকারী ব্যক্তি, উনি হচ্ছেন মিস্টার পি। এই মিস্টার পি কি করলেন, মিস্টার ওয়াইয়ের সাথে কন্ট্যাক্ট করলেন যে আমার এই 10 কোটি টাকা আমার কি করা দরকার, আমার ইউএসএ তে পাঠানো দরকার, আমেরিকাতে পাঠানো দরকার। আমেরিকাতে তার হয়তো ফ্যামিলির কোনো মেম্বার আছে বা তার উপর ডিপেন্ডেন্ট কোনো ব্যক্তি আছে, তার ওয়াইফ থাকতে পারে, তার সন্তান থাকতে পারে, হ্যাঁ, বা তার অন্য বেগম থাকতে পারে, আমরা জানি বেগম পাড়া বিভিন্ন ধরনের জিনিসপত্র আপনারা জানেন, তাই না, ইউ গাইজ আর স্মার্ট, সো এত মানে ডিসক্রাইব করা আসলে প্রয়োজন নেই। সো কি দেখা গেল, মিস্টার পি কি করলেন, এই যে 10 কোটি টাকা অবৈধভাবে উপার্জন করছেন, উনি তো এগুলো ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাইতে পারবে না। ব্যাংকে যখন উনি টাকা কি করবেন, উনি এই টাকা প্লেস করতে যাবেন, ওনাকে এই টাকার মানে কি উৎস দেখাইতে হবে, উনি এবং এত টাকাও তিনি একবারে ট্রান্সফারও করতে পারবেন না বেসিক কোনো রিজন ছাড়া। সো উনি কি করলেন, মিস্টার ওয়াইয়ের কাছে গেলেন। ধরেন আজকের দিনে বাংলাদেশের কোন একটা ব্যাংকে গিয়ে একজন ব্যক্তি মিস্টার পি যদি উনি ডলার কিনতে চান, ধরেন উনি যদি $1 কিনতে চান, মিস্টার পি এর ধরেন আজকের রেট অনুযায়ী ধরেন ওনাকে $1 কিনতে ধরেন 120 টাকা খরচ করতে হবে, ধরেন 120 টাকা ওনাকে খরচ করতে হবে, কথার কথা ধরে নেন। এখন মিস্টার পি তো আর ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাইতে পারবে না। এখন উনি যদি টাকাটা ইউএসএ তে পাঠাইতে না পারে, বাংলাদেশে যদি টাকা যদি উনি ভোগ করতে না পারে, এই টাকার ভ্যালু তো ওনার কাছে নিয়ার টু নাথিং, তাই না। তো উনি মিস্টার ওয়াইয়ের সাহায্য নিলেন যে তুমি এক কাজ করো, তুমি আমাকে এই 10 কোটি টাকা তুমি আমাকে একটু পাঠানোর ব্যবস্থা করে দাও, ডলার করে আমাকে ইউএসএ তে পাঠানোর ব্যবস্থা করে দাও। বা উনি একটা রিকুইজিশন দিলেন যে আমাকে $1,00,000 প্রয়োজন, $1,00,000 আমাকে তুমি ইউএসএ তে পাঠানোর ব্যবস্থা করে দাও, ওখানে আমার লোক আছে, সেই লোকের কাছে তুমি পাঠানোর ব্যবস্থা করে দাও। মিস্টার ওয়াই বলল ঠিক আছে, আমি আপনাকে $1,00,000 ইউএসএ তে পাঠানোর ব্যবস্থা করে দিচ্ছি, বাট আমাকে যেটা আপনি করবেন সেটা হচ্ছে আমাকে আপনি এই $1,00,000 বিনিময়ে $1,00,000 প্রচলিত অথরাইজড ব্যাংকিং চ্যানেল বা অথরাইজড চ্যানেল বা প্রথাগত যেগুলো হচ্ছে বৈধ পথ, বৈধ মাধ্যমে যদি চিন্তা করেন, $1,00,000 কিনতে গেলে লাগবে কত, 1,20,00,000 টাকা।
উনি বললো ঠিক আছে আমি $1,00,000 ইউএসএতে মানে পৌঁছে দিব, কিন্তু আপনি আমাকে টাকা দিবেন হচ্ছে 1,40,00,000 টাকা, 1.40 crore দিবেন। 1.40 crore দিবেন। এখন দেখেন মিস্টার পি উনি হচ্ছেন বাংলাদেশ থেকে অবৈধভাবে টাকা পয়সা উপার্জন করছেন, এই টাকা ওনার ইউএসএতে পাঠানোটা হচ্ছে ওনার প্রাইম অবজেক্টিভ। ওনার জন্য উনি তো ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে পারতেছেন না, যদিও ওনার 20 লক্ষ টাকা বেশি লাগতেছে, তারপরও কিন্তু উনি এই মিস্টার ওয়াইয়েরই দ্বারস্থ হবে। যে আচ্ছা ঠিক আছে ফাইন, আপনাকে আমি টাকা দিচ্ছি 1,40,00,000, 1,40,00,000 কি এটা কি বিডিটি বাংলাদেশি টাকা, আপনি ইউএসএতে এক কাজ করেন, আপনি $1,00,000 তাহলে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। এখন দেখেন ঘটনাটা কি ঘটে, দেখেন কতভাবে শাখের করাত কেন বলছি, একটু মনোযোগ দিয়ে শুনেন। এখন কি করলো মিস্টার ওয়াই, কি করলো মিস্টার ওয়াই, যেমন এজেন্ট, একা একা তো এজেন্ট না, ওনার তো আরো মানে সঙ্গী সাথী আছে, হ্যাঁ সাঙ্গপাঙ্গ আছে। মিস্টার ওয়াইয়ের আরেক সাঙ্গ আছে, সে কি ধরেন মিস্টার জেড। এই মিস্টার জেড কোথায় আছে, ধরেন ইউএসএ তে আছে। এখন ইউএসএ তে তো ধরেন প্রবাসীরা আছে, বাংলাদেশিরা আছে, এই বাংলাদেশিরা কি করবে, তারা ধরেন তার দেশে তার পরিবার আছে, মাস গেলে সে তার পরিবারের কাছে টাকা পাঠাবে, সে এখন ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবে। এখন ইউএসএ এর একজন নাগরিক ব্যাংকিং চ্যানেলে যখন টাকা পাঠায়, সরকারের বিভিন্ন ইনসেনটিভ, হ্যাঁ সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা সহ সে যখন ব্যাংকে $1 দেয়, দেখা যাচ্ছে বাংলাদেশে তার পরিবারের লোকজন সেই $1 এগেনস্টে ধরেন 119 টাকা উঠাইতে পারে, ধরেন কথার কথা 119 টাকা উঠাইতে পারতেছে, $1 বিপরীতে 119 টাকা করে পাচ্ছে। হ্যাঁ এখন ওই ইউএসএ তে থাকা প্রবাসী বাঙালিরা যদি খোঁজ পায়, দেখেন মিস্টার ওয়াই আর মিস্টার জেড এরা তো দালাল বন্ধু, এজেন্ট। মিস্টার ওয়াই মিস্টার জেড ওনাদের সাথে কনভারসেশন হচ্ছেই, কাস্টমার রেডি, ডলারের কাস্টমার রেডি, $1,00,000 কোথায় পৌঁছাইতে হবে ইউএসএ তে। বাংলাদেশে মিস্টার ওয়াই কিন্তু অলরেডি টাকা কি তার কাস্টমার রেডি, তাকে 1,40,00,000 টাকা দিতে এক ব্যক্তি মানে কি অবৈধ উপার্জনকারী ব্যক্তি রাজি আছেন, রেডি আছেন। সে কি এখন দেখেন ইউএস এর থাকা যে বাঙালিরা আছে বা যে ব্যক্তিরা টাকা পাঠাবে, তারা যদি খোঁজ পায় মিস্টার জেড নামে একজন ব্যক্তি আমাদের এই আমেরিকাতে আমার এলাকাতেই আছে, ওর কাছে যে আমি যদি আমার যে উপার্জিত ডলার এটা যদি আমি ব্যাংকে জমা না দিয়ে আমি মিস্টার জেড এর কাছে যদি ডলার দেই, তাহলে মিস্টার জেড বাংলাদেশে আমার পরিবারের কাছে প্রতি $1 এগেইনস্টে 125 টাকা করে দিয়ে দিবে বা 130 টাকা করে দিয়ে দিবে। তাহলে ওই যে প্রবাসী আছে তারা তো হার্ড আর্নড মানি, হ্যাঁ সে হার্ড আর্ন মানি সে যদি প্রতি ডলারে সে 5 টাকা 6 টাকা বা 10 টাকা সে বেশি পায়, তখন কি সে ব্যাংকিং মাধ্যমে টাকা পাঠাবে নাকি হুন্ডিতে বা ওই মিস্টার জেড এর কাছে টাকা পাঠাবে বলেন? অবশ্যই সে কিন্তু মিস্টার জেড এর কাছে টাকাটা দিবে। দেখেন এতে করে কি হচ্ছে, এতে করে যেটা হচ্ছে তাহলে মিস্টার জেড এভাবে করে বিভিন্ন জনের কাছ থেকে ডলার কালেক্ট করে করে এই মিস্টার পি, এই যে দুর্নীতিবাদ যে লোক আছে তার যে ছেলে বা তার যে প্রতিনিধি, সেই প্রতিনিধির কাছে কিন্তু সে কি করে দিল, $1,00,000 সে তার হাতে হ্যান্ড ওভার করে দিবে। সে আমেরিকার ডলার আমেরিকা থেকে কালেক্ট করে আমেরিকাতেই রেখে দিল, ঠিক আছে। আর এই যে মিস্টার পি যে মিস্টার ওয়াই কে 1,40,00,000 টাকা দিল, এই 1,40,00,000 টাকা কি করবে, যারা মিস্টার জেড এর কাছে যে বাঙালিরা প্রবাসী বাঙালিরা ব্যাংকে টাকা না পাঠিয়ে মিস্টার জেড এর কাছে টাকা দিল, তাদের ফ্যামিলির কাছে প্রতি $1 এগেইনস্টে ধরেন 125 টাকা করে করে ধরেন এই মিস্টার ওয়াই কি করবে, পৌঁছে দিবে। তাহলে দেখেন বাংলাদেশের জনগণের কাছ থেকে অবৈধ উপায়ে উপার্জিত বা অবৈধ উপায়ে লুণ্ঠিত ধরেন 1,40,00,000 টাকা একটা অ্যামাউন্ট দিয়ে বুঝাচ্ছি, এইটা বাংলাদেশের ভেতরে থেকেই অবৈধ থেকে একটা উৎস থেকে মাল্টিপল উৎসে ছড়িয়ে গেল। এই মিস্টার পি সে সেই অবৈধ উপার্জনকারী ব্যক্তি, তার উপার্জনের টাকাটা কিন্তু এখন বাংলাদেশের 100-150 বিদেশি মানে প্রবাসীর পরিবারের কাছে অল্প অল্প অ্যামাউন্ট হয়ে ভাগ হয়ে গেল, সেটা কিন্তু তখন আর ট্রেসেবল রইল না। এবং ইন সাম ওয়ে এই হারাম ভাবে উপার্জিত অর্থটা কিন্তু এখানে একটা হালাল রূপ পেয়ে গেল। তাহলে বাংলাদেশের মানুষের কাছ থেকে কষ্টার্জিত, যেটা বললাম যে অবৈধভাবে উপার্জিত বা লুণ্ঠিত টাকা বাংলাদেশের ভেতরে থেকেই বৈধ রূপ পেয়ে যাচ্ছে। এটা হচ্ছে করাতের এক দিক। দ্বিতীয় দিক হচ্ছে ইউএসএ তে কথা আমি একটা ডেমো হিসেবে নিয়েছি, প্রবাসী বাঙালিদের যে টাকাটা আমার ব্যাংকিং চ্যানেলে এসে আমার রেমিটেন্সটাকে স্ফীত করার কথা ছিল, আমার রেমিটেন্সকে স্ফীত করে আমার ফরেন রিজার্ভকে স্ফীত করার কথা ছিল, সেটা না হয়ে সেই টাকাটা ইউএসএ তে রয়ে গেল। এবং এই বাংলাদেশের আমার এই সুশাসনের অভাবের কারণে সুযোগ নিয়ে বাংলাদেশের মানুষের কষ্টার্জিত টাকা, যেটা বললাম এই লুণ্ঠিত টাকাটা ডলার রূপে ইউএসএ তেই থেকে গেল। তার মানে আমরা কিন্তু দুই দিক থেকেই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এজন্য এটাকে আমরা বলতেছি শাখের করাত। তাহলে আনঅথরাইজ চ্যানেলের ট্রানজ্যাকশন আসলে আমাদের ইকোনমিকে পঙ্গু করার জন্য কিভাবে দায়ী, কিছু আইডিয়া কি বুঝতে পারছেন?
যে অবৈধ, আমরা যদি বলি আনঅথরাইজড, হ্যাঁ, আনঅথরাইজড চ্যানেলের ট্রানজ্যাকশনটা কিভাবে আমাদেরকে হ্যাম্পার করতেছে, এই জন্য গভর্নমেন্ট কি করে, এই জন্য গভর্নমেন্ট এই যে মার্কেট, এগুলো বলা হয় ক্রাব মার্কেট দেখবেন, এগুলো তারা কি করে, সরকার কিন্তু ব্যাংকের প্রচলিত যে রেট, সরকারের উচিত কি এর পাশাপাশি বিভিন্ন ইনসেনটিভ দেওয়া, সরকার দেওয়ার চেষ্টা করেছে, তাতেও কিন্তু সফল হয় নাই, কারণ রেমিটেন্স বাড়ানো যাচ্ছে না, হুন্ডি চ্যানেলে আসতেছে। তাহলে দেশকে যদি ভালো রাখতে চাই, দেশকে যদি আমরা ভালোবাসি, তাহলে দেশপ্রেম অবশ্যই ঊর্ধ্বে আসবে, কিন্তু যখন $1 এগেনস্টে যদি এরকম একটা ম্যাসিভ একটা পার্থক্য থাকে অফিসিয়াল রেট এবং আনঅফিসিয়াল রেটের মধ্যে, তখন কিন্তু ভাই দেশপ্রেমটাকে জাগ্রত করা তুলনামূলক বেশ কিছুটা হলেও কঠিন কাজ, তাই না? তাহলে এখন কি হতে পারে, তাহলে আপনাকে অল্টারনেটিভ থট প্রসেস দিতে হবে, আপনি এখন নবীন, তাহলে এটা হচ্ছে একটা সমস্যা দেখলাম আমরা। সমস্যাটা কি, যে আনঅথরাইজড চ্যানেলে অনেক ট্রানজ্যাকশন হচ্ছে, তাহলে এই ট্রানজ্যাকশনগুলোকে যদি রোধ করতে চাই, তাহলে সরকারের পদক্ষেপ কি হইতে পারে, শুধু ইনসেনটিভ দিয়ে, সরকারের পক্ষ থেকে ভর্তুকি দিয়ে তো কোনো কিছুকে কখনোই সাস্টেইনেবল পর্যায়ে বা টেকসই পর্যায়ে নেওয়া যায় না। তাহলে আপনি যেহেতু ইয়াংরা নাকি খুব ক্রিয়েটিভ আইডিয়া নিয়েছে, তাহলে আপনি ক্রিয়েটিভ আইডিয়া দেন। আমি ব্যক্তিগতভাবে আমার বিসিএস থেকে আমি ক্যাডার হই, ওখানে আমি লিখেছিলাম যে আমার এটা নিয়ে লেখার সুযোগ ছিল, যে আমি ওখানে লিখেছিলাম যে আমার আসলে কি করা উচিত, যে এখানে যারা আছে, যারা আমার প্রবাসী, তাদেরকে আপনি তাদের জন্য কি করতে পারেন, লেটস সে উই নিড টু মেক শিওর যে তারা ইম্পর্টেন্ট ফিল করতেছে, তাদেরকে ইম্পর্টেন্ট ফিল করাইতে হবে। আমার থট প্রসেস বলে তারা যখন এয়ারপোর্টে আসবে, তাদেরকে তখন ওইখানে আমরা ভিআইপি অ্যাক্সেস, আমার একজন ব্যবসায়ী বা একজন করাপ্ট পলিটিশিয়ানকে ভিআইপি অ্যাক্সেস না দিয়ে আমরা আমাদের রেমিটেন্স যোদ্ধাদের দিতে পারি। যারা অফিসিয়াল চ্যানেলে রেমিটেন্স দেয় তাদেরকে অ্যাকনলেজ করার জন্য হয়তো তাদেরকে একটা নিবন্ধন বা একটা কার্ড, তাদের একটা আইডেন্টিফিকেশন নাম্বার দেওয়া যেতে পারে, যে আইডেন্টিফিকেশন নাম্বারের ভিত্তিতে দেশে তো তাদের পরিবারের লোকজন থাকে, তাদের পরিবারের লোকজন হয়তো জনগুরুত্বপূর্ণ বিভিন্ন সেবা আছে, সেই সেবাগুলা নেওয়ার ক্ষেত্রে তারা প্রায়োরিটি পাইতে পারে। হতে পারে যে যে ব্যক্তি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ফিক্স করে এই অ্যামাউন্টের বেশি রেমিটেন্স যে পাঠায়, হতে পারে তার জন্য ধরেন বিদ্যুৎ সেবা হইতে পারে, সে বিদ্যুৎ সেবা সে 5% ছাড় পাইতে পারে। হ্যাঁ, সে যদি কোনো গাড়ি ওন করে, গাড়ির ক্ষেত্রে তার ট্যাক্সের ক্ষেত্রে সে একটা রিবেট পেতে পারে, হতে পারে। মানে এইরকম বিভিন্ন ক্রিয়েটিভ আইডিয়াগুলো কিন্তু আপনাদেরকে উপস্থাপন করতে হবে, তাই না? তাহলে কি আনঅথরাইজড চ্যানেল ট্রানজ্যাকশনটা হোপফুলি এগুলো বুঝতে পেরেছেন, এগুলো যে শুধু এইভাবে হুন্ডি এভাবে হয় এরকম না। আমি যখন মুদ্রা পাচারের কনসেপ্ট সম্পর্কে তখন দেখাবো কিভাবে যারা আমাদের রপ্তানিকারক যারা আছেন তারাও কিভাবে এই জিনিসগুলোকে আসলে কাজে লাগান। ঠিক আছে, বুঝতে পেরেছেন এই বিষয়টিও কি বলেছি? দ্বিতীয় ক্ষেত্রে আসেন, দেখেন যেটা আমরা বলেছি, ধরেন বাংলাদেশের সকল ব্যক্তি বা সকল প্রবাসী যারা আছে, আমাদের প্রবাসীরা যারা আছে, প্রত্যেকে আমরা ধরলাম যে কি করতেছে, প্রত্যেকেই ধরলাম যে তারা কি প্রথাগত মাধ্যমে বা ব্যাংকের মাধ্যমেই ধরেন তারা রেমিটেন্স পাঠাচ্ছে। ধরেন আমরা ধরে নিচ্ছি প্রত্যেকে তারা ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠাচ্ছে। এখন এই রেমিটেন্স পাঠানোর সময় তাহলে প্রত্যেক বছর আমাদের প্রবাসীর সংখ্যা বাড়তেছে, তাহলে আমরা যদি দেশের অর্থনীতিকে ভালো রাখতে চাই, তাহলে আমাদের ফরেন রিজার্ভ ভালো রাখতে হবে। রিজার্ভ ভালো রাখতে চাইলে আমাদের কি করতে হবে, রেমিটেন্স ম্যাক্সিমাইজ করতে হবে। এই রেমিটেন্স যদি আমরা ম্যাক্সিমাইজ করতে চাই, সেক্ষেত্রে তাহলে আমাদের কি নিয়ে আলোচনা করতে হবে? রেমিটেন্স যদি ম্যাক্সিমাইজ করি, প্রথম কথা, আমাদের রেমিটেন্স বাড়াতে না পারার আরেকটা কারণ হচ্ছে আমাদের যারা প্রবাসী আছে, প্রবাসীদের মধ্যে অধিকাংশই হচ্ছে তারা আনস্কিল্ড, টোটালি আনস্কিল্ড, অর্থাৎ অদক্ষ বা লেস স্কিল্ড, হ্যাঁ, বা খুব কম দক্ষ। এই জন্য এই অদক্ষ, সম্পূর্ণরূপে অদক্ষ বা কম দক্ষ যে প্রবাসীরা আছেন, এরা যখন কোন একটা জব করে, তাদের জবগুলা অধিকাংশ ক্ষেত্রেই থাকে হচ্ছে কি লো পেইড জব, এবং লো পেইড জবগুলা করার কারণে আমাদের কিন্তু রেমিটেন্সের পরিমাণটা বাড়ে না। তো এই জন্য আমরা আমাদের জনগোষ্ঠীকে, আমাদের ওয়ার্কফোর্সকে, আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যদি আসলে আমরা পেতে চাই, তাহলে আমাদের জনগোষ্ঠীকে আমাদের কি করতে হবে, ওই কর্মোপযোগী প্র্যাকটিক্যাল এডুকেশন আমাদের শেখাতে হবে, তাদেরকে স্কিল্ড করে গড়ে তুলতে হবে। কারণ যখন আমাদের ওয়ার্কফোর্সটা স্কিল্ড হবে, অটোমেটিক্যালি আমরা দেখবো কি হচ্ছে, আমাদের রেমিটেন্স কিন্তু ম্যাক্সিমাইজ হওয়া শুরু হয়েছে। এবং আমাদের রেমিটেন্স আহরণের জন্য তখন যে শুধু দেশের বাইরে যেতে হবে ব্যাপারটা এমন না, বৈদেশিক মুদ্রা আহরণের জন্য দেখা যাবে যে দেশের অভ্যন্তরে বসেই যারা আমাদের কি আছে, যারা আমাদের ধরেন এই যে যারা ফ্রিল্যান্সার আছে, যারা তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি খাতে যারা কাজ করছে, আমরা যখন এদের কথা চিন্তা করব, তারা কি করতে পারবেন, তারা কিন্তু দেশে বসেই কিন্তু বৈদেশিক মুদ্রা তারা আহরণ করে আনতে পারে। যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন, যারা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে যারা কন্টেন্ট বানাচ্ছেন, তারাও কিন্তু আর্ন করে ডলারে, তাই না? তো এই যে ডিফারেন্ট অ্যাসপেক্টগুলোকে কিন্তু আমাদের বুঝতে হবে। তার মানে হচ্ছে আমাদের স্কিলড ওয়ার্কফোর্সটা আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয় রেমিটেন্সকে ম্যাক্সিমাইজ করার জন্য। সো রেমিটেন্সে যখন আমরা পড়বো, আমরা এই দুইটা জায়গাতে সব থেকে বেশি কি দিব, আমরা দুইটা জায়গাতে বেশি অ্যাটেনশন দিব। এই রেমিটেন্স নিয়ে কিছু কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্ট করেন তো যারা ক্লাস করছেন।
বলেন বুঝতে পারতেছেন কিনা? আই ওয়ান্ট ইউর কমেন্ট ভাই, এগুলো আইডিয়া জেনারেশন ক্লাস, হ্যাঁ বারবার বলছি। সো এই ক্লাসগুলোতে কিন্তু আমি বলে নিছি, এই ক্লাসে কিছু এক্সপেক্ট করেন, আমি র্যান্ডম গল্প করতেছি। যারা অনেক বুঝেন একটু ধৈর্য ধরেন, আপনিও ভিন্ন ভিন্ন কিছু ইনসাইট পাবেন। হ্যাঁ বুঝতে পারতেছেন কিনা? হ্যাঁ শুধু বলেন না ভাই আমি এই এসে দুইটা কন্টেন্ট দিয়ে দুইটা শিট দিয়ে, অনেকেই আছেন কমেন্ট করছেন স্যার শিট দিবেন নাকি, শিট দিবেন নাকি। আরে ভাই শুধু শিটে কি আসে যায়, শিট তো কতই পাইছেন। হ্যাঁ সমচ্চারিত ভিন্ন অর্থের শব্দ আছে কিন্তু ভাই, শীট মানে কিন্তু ভিন্ন আর একটা অর্থ আছে, তাই না? তো আগে আপনার নিজের কিন্তু কন্টেন্ট আপনাকে কি করতে হবে, কন্টেন্ট সম্পর্কে আইডিয়া নেবেন, তারপর এটা পরিপূর্ণ একটা মানে কি বলবো আসলে, এটা আমরা একটা কোর্স হিসেবে আমরা রান করতে চাচ্ছি। এর আগেও যখন একবার এই গেম চেঞ্জার কোর্স লঞ্চ করতে চেয়েছিলাম, তখন যে ল্যাকিংসগুলো যে জিনিসগুলো, যে আগে কন্টেন্ট বোঝাতাম কিন্তু স্টুডেন্টদের দেখি সেন্টেন্স মেকিং স্কিল নাই, তো সেই সেন্টেন্স মেকিং স্কিলকে আবার ইনকর্পোরেট করেছি। তো যারা এখানে দু একজন বলছেন যে না আমরা আসলে শুধু অ্যাডভান্স মডিউলটাই হতে চাই, সো ইটস আপ টু ইউ, বাট আমরা বেসিক মডিউলে আমরা যে সেন্টেন্সগুলো প্র্যাকটিস করব, ইউ উইল সি ওই সেন্টেন্সগুলা আপনাকে আপনি যখন মূল পরীক্ষার খাতায় কোনো রচনা লিখবেন, এসে লিখবেন, তখন আপনি এই কনসেপ্টগুলো লিখতে পারবেন। হ্যাঁ সুজন বলেছেন জি জি জি, আজকে হ্যাঁ আজকে 2500 টাকার অফারটা আপনি নিতে পারবেন, আমাদের বিকাশ, নগদ, রকেট যে কোনোটাই আপনি আপনি সেন্ড করে আপনি আমাদের কোর্সে মানে মেইন ব্যাচে এনরোল হতে পারবেন। ওকে আচ্ছা এনিওয়েজ দেখি জুমে আরো কিছু। ওকে 2-3 জনই কমেন্ট করছেন, কারো কোনো বক্তব্য আছে? যারা জুমে আছেন কিছু বলতে চান, কেউ কিছু বলতে চাইলে এখন এই মুহূর্তে বলতে পারেন, যারা জুমে আছেন। যদি খুব গুরুত্বপূর্ণ কিছু থাকে বলতে পারেন, নাহলে আমি কন্টিনিউ করতে থাকবো। হ্যাঁ আসেন তাহলে, লেটস টক অ্যাবাউট দ্য এক্সপোর্ট সেক্টর। হ্যাঁ এক্সপোর্ট নিয়ে কথা বলছি, কারণ মিস্টার এক্স এর জন্য যেমন বিজনেসটা ছিল সব থেকে গুরুত্বপূর্ণ, ঠিক একই রকম ভাবে আমরা কি করতে পারছি, একই রকম ভাবে আমরা জানি মিস্টার এক্স এর জন্য বিজনেস যেমন ছিল একটা মানে ফুডকার্টের বিজনেস, আমাদের বাংলাদেশের জন্য কি আমাদের অবশ্যই যদি টিকে থাকতে হয়, সেক্ষেত্রে আমাদের এক্সপোর্টটাকে অবশ্যই কি করতে হবে, ম্যাক্সিমাইজ করতে হবে। মানুষ যেমন সামাজিক জীব, একা একা বসবাস করতে পারে না, রাষ্ট্র হিসেবেও কিন্তু আমাদেরকে কিন্তু কি হইতে হয়, মানে এককভাবে কোনো রাষ্ট্র কিন্তু নিজে স্বয়ংসম্পূর্ণ না, তাই কিন্তু ডিপেন্ড করতে হয় বিভিন্ন জিনিসের জন্য। কোনো রাষ্ট্রের কাছে যে জিনিসটা বেশি থাকে, সারপ্লাস থাকে, সে সেই জিনিসটাকে, সেই পণ্য বা সেবাকে সে কি করে, সে রপ্তানি করে দেয়। তার কাছে তার প্রয়োজনীয় যে পণ্য বা সেবা ঘাটতি থাকে, সে সেই জিনিসটাকে আমদানি করে নিয়ে আসে। অর্থাৎ এটাকে হচ্ছে বৈদেশিক বাণিজ্য বলা হয়, তাই না? তো বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ কিন্তু বাণিজ্য ঘাটতিতে ভোগা একটা দেশ। বাণিজ্য ঘাটতি মানে হচ্ছে আমরা যে পরিমাণ পণ্য মানে যে অর্থমূল্যের পণ্য এক্সপোর্ট করি, তার থেকে বহুত টাকা আমাদের কিন্তু কি করতে হয়, ইম্পোর্ট করতে হয় পণ্য আনার ক্ষেত্রে। 50 টাকা এক্সপোর্ট করলে 90 টাকা আমাদের দেখা যায় ইম্পোর্ট করতে হয়, অর্থাৎ আমরা বাণিজ্য ঘাটতিতে থাকি। তো একটা আইডিয়াল মানে নেশন যদি হইতে চাই, রাষ্ট্র যদি হইতে চাই, অর্থনৈতিক স্থিতিশীলতা যদি আমরা বজায় রাখতে চাই, সেক্ষেত্রে অবশ্যই আমাদের এক্সপোর্টকে ম্যাক্সিমাইজ করতে হবে। ব্যাপারটা বোঝার চেষ্টা করেন, ধরেন আপনি এক্সপোর্ট করতেছেন 50 বিলিয়ন, ধরেন 50 বিলিয়ন আপনি এক্সপোর্ট করতেছেন, আর আপনি ইম্পোর্ট করতেছেন ধরেন 90 বিলিয়ন। তাহলে এই যে আপনার যে 40 বিলিয়ন ডলারের যে বাণিজ্য ঘাটতিটা আছে, এইটাকে আপনাকে যদি আরো উন্নততর জায়গায় নিয়ে যেতে হয়, তাহলে আপনার হাতে করণীয় কি? আপনার হাতের করণীয় কিন্তু বেসিক্যালি এখানে দুটা হইতে পারে। আপনি চিন্তা করেন, দেখেন এমন হইতে পারে, আইডিয়াল সিনারি কি? আইডিয়াল সিনারি হচ্ছে এক্সপোর্ট বাড়াইতে হবে, ইম্পোর্ট কমাইতে হবে। এখন জীবনের সবকিছু তো আমরা যেভাবে চাই সেভাবেই সবসময় সংগঠিত হয় না। কিছু কিছু ক্ষেত্রে কি থাকে, এখানে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমাদের কম্প্রোমাইজ করতে হয়, তাই না? ব্যাপারটা এরকম, সবকিছু তো আমাদের নিয়ন্ত্রণে নাই। তাহলে এর থেকে এটা হচ্ছে সবচেয়ে আইডিয়াল সিচুয়েশন, এক্সপোর্ট বাড়বে, ইম্পোর্ট কমবে। যদিও এটা না করতে পারি, দেখেন আরো দুইটা অল্টারনেটিভ আছে। অল্টারনেটিভ ওয়ান হচ্ছে, প্রথম অল্টারনেটিভটা কি, আমরা এক্সপোর্টটাকে বাড়াবো, ইম্পোর্টটাকে স্থির রাখবো। ইম্পোর্ট যদি কমাইতে নাও পারি, অ্যাটলিস্ট ইম্পোর্টকে বাড়তে দেওয়া যাবে না, এক্সপোর্টটাকে বাড়াইতে হবে। এইটা একটা অল্টারনেটিভ। আরেকটা কি আছে দেখেন, আরেকটা হচ্ছে এক্সপোর্ট যদি আমরা বাড়াইতে না পারি, এক্সপোর্ট বাড়াইতে পারতেছি না, যে কোনো কারণে হোক, রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে হোক, আমাদের উৎপাদনের ঘাটতি হোক, কোনো একটা প্রাকৃতিক দুর্যোগের কারণে হোক, যে কোনো কারণে হোক, তাহলে আমাদের ইম্পোর্ট কি করতে হবে, কমাতে হবে। তাহলে এই দুইটা হচ্ছে অল্টারনেটিভ। এই দুইটা অল্টারনেটিভের সাপেক্ষে যদি আমরা চিন্তা করি, তাহলে দেখেন আমাদের সবার আগে প্রয়োজন কি। তাহলে এই অল্টারনেটিভের সাপেক্ষে যেভাবে আমরা চিন্তা করি না কেন, যে সেগমেন্টেই বলেছি না কেন, দেখেন সবার আগে চলে আসছে, বলছি এক্সপোর্ট বাড়াইতে হবে বা ইম্পোর্ট হচ্ছে কমাইতে হবে, তাই না? এখন দেখেন আমাদের এক্সপোর্ট ইম্পোর্টে, আমাদের এক্সপোর্টের সাপেক্ষে যদি আমরা চিন্তা করি, আমাদের এক্সপোর্টের সব থেকে বড় সমস্যাটা কি? আমাদের এক্সপোর্টটা হচ্ছে যেটাকে আমরা বলি মাথা ভারী।
মাথা ভারী বলতে হচ্ছে আমাদের যে এক্সপোর্টের যে আমাদের যে রেভিনিউটা, অর্থাৎ আমাদের যে এক্সপোর্ট সেল, এই এক্সপোর্ট সেলসটার দেখবো আমরা সিংহভাগ, সিংহভাগ বললেও কম বলা হয়। আমরা যদি দেখা যায় 50 টাকা এক্সপোর্ট করি, দেখা যায় এর মধ্যে 45 টাকাই করেছি রেডিমেড গার্মেন্টস থেকে, অর্থাৎ কি তৈরি পোশাক খাত থেকে, তাই না? তাহলে এই ধরনের সমস্যা অর্থনীতির কোনো একটা মানে ক্ষেত্র যখন সুনির্দিষ্ট কোনো একটা খাতের উপর নির্ভরশীল হয়, সেইটাকে বলা হয়, অর্থনীতির ভাষায় বলা হয় ডাচ ডিজিজ। ডাচ ডিজিজ অর্থাৎ বাংলাদেশের এক্সপোর্টের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ডাচ ডিজিজ। সেটা কি? আমাদের এক্সপোর্টটা কমপ্লিটলি আরএমজি ডিপেন্ডেন্ট, আরএমজির উপর ডিপেন্ডেন্ট। তাহলে এখান থেকে আমাদের মুক্তির উপায় কি? আরএমজি ডিপেন্ডেন্ট, এখানে তাহলে ডিপেন্ডেন্সি কমাইতে হবে একটা খাতের উপর। তাহলে একটা খাতের উপর যদি আমরা যে ডিপেন্ডেন্সি আছে এই ডিপেন্ডেন্সি কমাতে চাই, তাহলে কমানোর উপায় কি? কমানোর উপায় হচ্ছে আমাদের বৈচিত্র্য নিয়ে আসতে হবে। শুধু আরএমজি দিয়েই মানে 100 টাকা 90 টাকা ইনকাম করলে হবে না। 100 টাকা যদি ইনকাম করি, আরএমজি থেকে যদি 80 টাকা আসে, কথা আরএমজি থেকে যদি 70 টাকা আসে, 30 টাকা আসতে হবে আমার অন্য আরেকটা জায়গা থেকে, 20 টাকা আসতে হবে আরেকটা জায়গা থেকে। অর্থাৎ শুধু আরএমজির উপর ডিপেন্ডেন্সি কমাতে হবে। অর্থাৎ আমাদের রপ্তানিতে কি দরকার? বৈচিত্র্যায়ন দরকার, যেটাকে আমরা বলবো এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন। আমাদের এক্সপোর্ট সেক্টরটাকে কি করতে হবে? অবশ্যই ডাইভার্সিফাই করতে পারতে হবে। এইটা না করলে কিন্তু আমরা ডাচ ডিজিজ থেকে মুক্তি পাবো না। বা এই তিনটা, এটা তো সব থেকে আদর্শ এবং তারপর দুইটা অল্টারনেটিভ, এই তিনটার কোনোটাকেই কিন্তু আমরা কি করতে পারবো না, মানে কি অ্যাটেইন করতে পারবো না, কোনোটাই কিন্তু আমরা অ্যাচিভ করতে পারবো না। তো উই নিড টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট, ঠিক আছে? তো সেই দৃষ্টিকোণ থেকে তাহলে আমাদের কি লাগবে? রপ্তানিতে বৈচিত্র্য আনতে হবে। আমরা দেখতেছি আরএমজির পর সেকেন্ড, এবং আরএমজি ফার্স্ট মানে সে সবসময় ফার্স্ট, সেকেন্ড কে হবে এটা না কম্পিটিশন হয়। কখনো দেখি সেকেন্ড পজিশনে চলে আসছে হোম টেক্সটাইল। হোম টেক্সটাইল মানে কি? কাঁথা বালিশ নাকি বিছানার চাদর বালিশের কভার। এনিওয়েজ, কখনো চলে আসে লেদার অ্যান্ড লেদার গুডস, চামড়া এবং চামড়াজাত পণ্য কখনো চলে আসে। কখনো দেখি পাট এবং পাটজাত পণ্য চলে আসে, জুট অ্যান্ড জুট রিলেটেড প্রোডাক্টস। এখন আবার শুনতেছি অ্যাগ্রো বেসড, অ্যাগ্রো এবং অ্যাগ্রো প্রসেসড ফুডস যেগুলো আছে এটা নাকি ভালো করতেছে, লাইট ইঞ্জিনিয়ারিং নাকি ভালো। তাহলে এই যে যারা আছে এ সেকেন্ড থার্ড মানে কিন্তু এরা কিন্তু লিটারালি সেকেন্ড থার্ড না, এরা অনেক বেশি পিছিয়ে আছে, এরা অনেক বেশি পিছিয়ে আছে। এই জন্য কি করতে হবে? রপ্তানি বৈচিত্র্যকরণ মানে কি? তাহলে এই যে সম্ভাবনাময় যে খাতগুলো আছে, এই সম্ভাবনাময় খাতগুলোর যারা উদ্যোক্তা আছে, যারা ব্যবসায়ী আছে, তাদেরকে তাদের ব্যবসাটা সম্প্রসারণ করার সুযোগ দিতে হবে। দেখেন কোরিলেশনের শুরু এখানেই, সেকেন্ড ক্লাসে কিন্তু আবার এখানে পড়াবো। আমি যখন পড়াবো আপনাকে যে খেলাপি ঋণ পড়াবো, যে আমার হচ্ছে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি বাড়ানো আমার প্রয়োজন, এগুলো যখন আমি পড়াবো তখন কিন্তু আমি এই জিনিসটা কিন্তু আবার রেফার করবো, কোট করবো। সো বি কেয়ারফুল, মাইন্ড রাখেন, এগুলো একটা একটার সাথে কোরিলেটেড, ঠিক আছে? 3টা ক্লাস হয়ে গেলে দেখবেন এগুলোর মধ্যে একটা লিঙ্ক করতে পারতেছেন আপনি। তারপর আপনার আবার বেসিকে যাব, রোম করব, হোপফুলি জার্নিটা আমাদের জন্য উপাদেয় হবে। হ্যাঁ, তাহলে এক্সপোর্টের ডাইভার্সিফিকেশন বলতে আমরা প্রথমে কি বুঝলাম? তাহলে আমরা যে পণ্যগুলোকে রপ্তানি করি, দেখেন এগুলোকে কি বলি? এগুলো কি? এগুলো হচ্ছে প্রোডাক্ট, রপ্তানি পণ্য, তাই না? তাহলে আমাদের প্রোডাক্টে কি আনতে হবে? আমাদের প্রোডাক্টে ডাইভার্সিফিকেশন আনতে হবে। প্রথমে হচ্ছে পণ্যে বৈচিত্র্য আনতে হবে। ওকে, এরপর দেখেন আপনারা অনেকেই জানেন আমরা কিন্তু ইকোনমিক যে কনসিডারেশন যে স্কেল আছে, সেই স্কেল অনুযায়ী আমরা কিন্তু টিল ডেট একটা এলডিসি কান্ট্রি, মানে একটা এলডিসি, লিস্ট ডেভেলপড কান্ট্রি। অ্যান্ড যদি সবকিছু পরিকল্পনা মাফিক এগোয় এবং আগের ধারা যদি অব্যাহত থাকে বা মানে যেভাবে চিন্তা করা হচ্ছে, তাহলে 2026 সালের শেষ ভাগ নাগাদ আমরা পেতে পারি ডেভেলপিং নেশন বা উন্নয়নশীল দেশের স্বীকৃতি আমরা পেতে পারি। দেখেন যেটাই হোক না কেন, আমাদের রপ্তানির দিকে যদি তাকান, সমস্যা কিন্তু শুধু পণ্যের দিকে না। হ্যাঁ, আরএমজির উপর ডিপেন্ডেন্ট ডাচ ডিজিজ যেটা তো আছে, এর পাশাপাশি একটু লক্ষ্য করে দেখবেন আমাদের যে রপ্তানি গন্তব্যটা, অর্থাৎ যে আমাদের এক্সপোর্ট ডেস্টিনেশন, আমরা যে জায়গায় রপ্তানি করতেছি সেই জায়গাগুলো কিন্তু অনেক ব্যাপক না, খুব অল্প সংখ্যক জায়গায় আমরা রপ্তানি করি। আমাদের অধিকাংশ মানে আমাদের রপ্তানি সবচেয়ে বড় জায়গা কি? আমরা যদি বলি ইউএসএ, ইউকে বা ইউনাইটেড কিংডম এবং ইউরোপীয় ইউনিয়ন বলা হয়, কিন্তু তার মধ্যে দেখবেন ফ্রান্স, জার্মানির মতো দেশগুলাই মূলত মেজর ডেস্টিনেশন। এর বাইরে কিন্তু আমাদের রপ্তানি আমরা করি এবং বেশ হিউজ চাঙ্কে আমাদের রপ্তানি, আমাদের কি রেভিনিউ আসে, এক্সপোর্ট ইনকাম আসে, ব্যাপারটা এরকম কিন্তু অনেক বড় বড় মার্কেট নাই। তার মানে বৈচিত্র্যের কথা যদি চিন্তা করি, তাহলে একবার কোনো না কোনো কারণে বাংলাদেশের সাথে, ধরেন কথার কথা বাংলাদেশের সাথে ফরেন পলিসিগত কারণে বা আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল রিলেশনশিপের কারণে একটা দেশের সম্পর্ক খারাপ হলো, ধরেন এক্স কান্ট্রিতে আমরা অনেক বেশি রপ্তানি করি। এখন এক্স কান্ট্রি বললো না, তোমার দেশের সাথে আমার সম্পর্ক নাই, তোমার দেশের থেকে আমি আর প্রোডাক্ট নিব না। তাহলে এক্সের পণ্য যেমন আরএমজির উপর আমরা অনেক ডিপেন্ডেন্ট, এই ডিপেন্ডেন্সি নির্ভরশীলতা যেমন আমাদের কমাতে হবে,
একই রকম ভাবে বাংলাদেশের একটা বৃহত্তর বাজার, যে বাজারে আমরা অনেক বেশি পণ্য রপ্তানি করি, এমন একটা দেশ যদি বলে দেয় আপনাদের কাছ থেকে আমি আর কোনো পণ্য নিব না, তাহলেও কি আমরা সেই একই রকম বিপদে পড়ে যাব না? বুঝতে পারছেন কিনা? অর্থাৎ আমাদের এই ডাইভার্সিফিকেশনটা বা বৈচিত্র্যায়নটা শুধুমাত্র প্রোডাক্টের জন্য যদি আমরা অ্যাক্টিভ রাখি তাহলে হবে না। প্রোডাক্টের পাশাপাশি আমাদের কি করতে হবে? আমাদের এখানে মার্কেটেও ডাইভার্সিফাই করতে হবে, মার্কেটকেও ডাইভার্সিফাই করতে হবে, অর্থাৎ আমাদের বাজারেও বৈচিত্র্য আনতে হবে, আমাদের নতুন নতুন ডেস্টিনেশন খুঁজতে হবে, রপ্তানি গন্তব্য খুঁজতে হবে নতুন নতুন। এই বাংলায় রচনা লিখলেও এই কিওয়ার্ডগুলোই থাকবে, কিওয়ার্ডগুলোই দিতে হবে। আগেই বলেছি আমাদের প্রথম 3টা ক্লাস কিন্তু আইডিয়া জেনারেশন, হ্যাঁ, আজকে কি 173তম বারের মতো বললাম, তো একটু মনোযোগ রাখবেন, হ্যাঁ। এবং আপকামিং সেশনগুলো ক্লাসের শুরুতে ওই যে বললাম আকাল মান্থলি ইশারাই কাফি, শুরুতে যা বলছি জাস্ট বুঝেন কি বলছি, বলার চেষ্টা করছি। এইটা নিয়ে আমরা মেইন গেমটা চেঞ্জ করব। এই জিনিস বুঝে উঠতে উঠতে, অন্য জব প্রার্থীরা বুঝে উঠতে উঠতেই আমরা গেম চেঞ্জারে যারা আছি আমরা সেই চেঞ্জটা আমাদের রাইট আপের মধ্যে নিয়ে আসবো ইনশাল্লাহ উইদিন নেক্সট 1.5 মান্থস, মাস দেরিকের মধ্যে, ঠিক আছে? দেখেন 1.5 থেকে 2 মাসের মধ্যে, দেখেন। তো এটা হচ্ছে আমাদের ওভারঅল ইস্যু ছিল। তাহলে আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন বলতে কি বুঝলাম? প্রোডাক্ট বা পণ্যে বৈচিত্র্য আনতে হবে, এর পাশাপাশি আমাদের মার্কেট বা বাজারেও বৈচিত্র্য আনতে হবে, আমাদের নতুন নতুন ডেস্টিনেশন খুঁজতে হবে। দেখবেন পত্রপত্রিকায় কোন একটা দেশ, ব্রাজিল, আর্জেন্টিনা, সাউথ আমেরিকান একটা দেশে একটা খুব অল্প পরিমাণের একটা পণ্য আমরা রপ্তানি করছি, হ্যাঁ, করার ফলে দেখা গেল যে কি হয়েছে, এটা প্রথম আলোতে বাণিজ্য পাতায় খুব হাইলাইট করে প্রকাশ করা হয়। কেন হয়? কারণ ওই যে নতুন একটা রপ্তানি গন্তব্যের উন্মোচন হচ্ছে, এটা অবশ্যই ইকোনমির জন্য একটা পজিটিভ সাইন। এই জন্য এগুলোকে কিন্তু মেইন স্ট্রিম মিডিয়াতে খুব হাইলাইট করে কিন্তু কি করা হয়, হাইলাইট করে প্রকাশ করা হয়, ঠিক আছে? তো এরপর দেখেন প্রোডাকশন বা উৎপাদন। উৎপাদন তো বাড়াইতে হবেই ভাই, উৎপাদনের সাথে কোনো কথা নেই। উৎপাদন এখানে আসতেছি, উৎপাদনকে এখান থেকে আমি ধান নিলাম, উৎপাদনকে ধান নিয়ে আমি এখানে পড়াবো। দেখেন ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, বৈদেশিক বিনিয়োগ। দেখেন একটা দেশে যখন কোনো বৈদেশিক উদ্যোক্তারা বিনিয়োগ করে, ধরেন বাংলাদেশে আমরা কিছু ইকোনমিক জোন করলাম, অর্থনৈতিক অঞ্চল করেছি। একটা অর্থনৈতিক অঞ্চলে বললাম যে জাপানকে বললাম যে জাপানি যারা ইনভেস্টর আছেন, আপনারা যদি কোনো ইনভেস্ট করেন সেই ক্ষেত্রে আপনাদের জন্য এই ইকোনমিক জোনটা আছে। একটা ইকোনমিক জোন মানে কি? ওখানে ব্যবসার অনুকূল যে পরিবেশ, অর্থাৎ বিজনেস কি মানে বিজনেস ফ্রেন্ডলি যে এনভায়রনমেন্ট, যা যা লাগে, যে ইকোসিস্টেম, এনভায়রনমেন্ট বলবো না, ইকোসিস্টেম বলবো, হ্যাঁ। আমি এগুলো আপনাদের শিখাবো, কিছু শব্দকে ডিকশনারি থেকে একদম মুছে দিবেন আপনার ডিকশনারি থেকে, হ্যাঁ। এই কিছু শব্দ চয়নে পরিবর্তন করলে পরীক্ষার খাতায় অনেক ভালো মানে মার্কসের ক্ষেত্রে অনেক বড় পরিবর্তন আনা যায়। এগুলো আমরা কথা বলবো প্রেজেন্টেশন টেকনিক্সে। ক্লাস তো আজকে ওপেন আছে, সবকিছু তো একবারে জানানো যাচ্ছে না, তাই না? এনিওয়েজ, অফারের সময় অনেকে বলছেন অফার, ভাই অফারের সময় আসলে আমরা এক্সটেন্ড করছি, আমরা অফার নিয়ে আসলে গেম খেলতে চাই না। গেম চেঞ্জারে এসে অফার নিয়ে গেম নাই। যারা আজকে আছেন আমাদের পরবর্তী ক্লাস, আপনার যে পরবর্তী ক্লাসের রুটিন আমরা আজকেই দিতাম, কিন্তু যে গত 2 বার 3 বার যারা ইতোমধ্যে অ্যাডমিট হয়ে গিয়েছেন, আপনারা জানেন আমরা পরিপূর্ণ মাসের রুটিন দেওয়ার পরও কিন্তু এক্সিকিউট করতে পারি নাই, ইন্টারনেটের কি অ্যাভেলেবল না থাকার কারণে এবং আরও বিভিন্ন সিচুয়েশনের কারণে। তো সবকিছু মিলে এই জন্য আমি পড়া দিচ্ছি না। আপনাদের নেক্সট ক্লাস হচ্ছে বুধবারে, আজকে রবিবার হচ্ছে 11 তারিখ, 12 তারিখ হচ্ছে 12 তারিখ সোমবার, 13 তারিখ মঙ্গলবার, 14 তারিখ হচ্ছে আপনাদের নেক্সট ক্লাস, এবং 14 তারিখ থেকে টানা ক্লাস হবে। 14 তারিখের পর 15 তারিখ হয়তো ক্লাস থাকবে। 14 তারিখে আপনারা পরিপূর্ণ রুটিন পেয়ে যাবেন। অনেক লেসন অফারের সময় বানানো হওয়ার আসলে সুযোগ নেই আমাদের। তবে হ্যাঁ, এটুকু বলতে পারেন, আজকে যদি এরকম অনেকেই বলতেছেন, আজকে যদি আপনারা পেমেন্ট করেন, বুকিং দেন, আপনারা 14 তারিখ পর্যন্ত অফার অ্যাভেল করতে পারবেন। যারা শুধু আজকে মানে একটা পার্সিয়াল পেমেন্ট করবেন, মিনিমাম পেমেন্ট, হ্যাঁ, 1000 টাকা যদি আজকে আপনারা পেমেন্ট করেন তাহলে বুধবার পর্যন্ত, বুধবারে আপনারা বাকি 1500 টাকা দিতে পারবেন। এই সুযোগ আপনাদের দিয়ে দিলাম, যান। এরপর আমরা কোনো অফার এক্সটেন্ড করতেছি না, কারণ আমরা সংখ্যা নিয়ে আগেই বলছি মোটেই ভাবিত না। তাহলে ইতোমধ্যে শুধু আমি আমার মানে কোর্স ফি নিয়ে মিনিমাম আমি 20 মিনিট আলোচনা করতাম, ঠিক আছে? আর সুজন, হ্যাঁ, অফারের সময় যেটা বলছেন, বেশ কয়েকজন কমেন্ট করেছেন আমাকে ফেসবুকে, পেজে, গ্রুপে। তো আজকে যদি আপনারা 1000 টাকা দিয়ে যদি আপনারা বুকিং দেন, তাহলে আপনারা বাকি 1500 টাকা আগামী বুধবার দিন অর্থাৎ 14 তারিখে দিতে পারবেন। 14 তারিখে দিয়ে আপনারা ওই ক্লাসে আমাদের ক্লোজ গ্রুপে আপনারা পার্টিসিপেট করতে পারবেন, ঠিক আছে? আপনাদের অ্যাডমিট করে দেওয়া হবে আজকে যারা ন্যূনতম 1000 টাকা পেমেন্ট করবেন, হ্যাঁ, তাদের জন্য। এনিওয়েজ, আসেন তাহলে আমি যেটা ওখান থেকে একটা জিনিস ধান নিয়েছিলাম, এই দেখেন প্রোডাকশন, ধান নিয়ে এখানে চলে আসছে, হ্যাঁ। এক্সপোর্ট ইম্পোর্ট থেকে কিন্তু প্রোডাকশনকে ধান নিয়েছি। একটু বোঝার চেষ্টা করেন কিভাবে একটার সাথে রিলেটেড। ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের কথা চিন্তা করেন, যে বাংলাদেশে ধরেন জাপানি উদ্যোক্তা এসে তারা কি করলো, তারা এসে বিনিয়োগ করলো। ধরেন জাপানের টয়োটা কর্পোরেশন, তারা কি করে, তারা গাড়ি বানায়, গাড়ি প্রস্তুতকারক। এখন জাপানের টয়োটা কর্পোরেশনকে বাংলাদেশে আমি একটা ব্যবসার অনুকূল পরিবেশ দিলাম,
অর্থানুকূল একটা ইকোসিস্টেম দিলাম, হ্যাঁ দিলাম, সে এসে বিনিয়োগ করলো। এখন বাংলাদেশের থেকে কি করা হয়, টয়োটার গাড়ি কিন্তু আমদানি করা হয়, তাই না? রিকন্ডিশন ভেহিকেল, ব্র্যান্ড নিউ ভেহিকেল কি করা হয়, ইম্পোর্ট করা হয়। এখন ধরেন বাংলাদেশে প্রত্যেক বছর টয়োটার গাড়ি ঢুকে ধরেন 20,000। এখন টয়োটা কর্পোরেশন যদি বাংলাদেশে বিনিয়োগ করে, বিনিয়োগ করা মানে কি, বাংলাদেশে সে একটা কারখানা স্থাপন করলো। বোঝার চেষ্টা করেন, খুব বাংলা মেথডে ভাই, এত জ্ঞানীগুণী ভাবে বুঝাতে পারবো না, বাংলা মেথডে বোঝার চেষ্টা করেন। টয়োটা কর্পোরেশন বাংলাদেশে বিনিয়োগ করা মানে কি, সে একটা অবকাঠামো, সেটা কারখানা দিল, সেই কারখানা দিল, কারখানা দিয়ে স্পেশালাইজড কিছু মানে কাজের জন্য কিছু লোক, হ্যাঁ জাপানি লোক আসলো, কোনো সমস্যা নাই। এখন ওই টয়োটা কর্পোরেশন এসে বাংলাদেশে গাড়ি স্থাপন করলো, দেখা গেল ওই ফ্যাক্টরির সক্ষমতা হচ্ছে মোটামুটি কত, 500 গাড়ি তারা উৎপাদন করতে পারে বছরে, 500 গাড়ি বছরে উৎপাদন করতে পারে, ধরেন কথার কথা। এখন বাংলাদেশ থেকে ধরেন প্রত্যেক বছর স্বাভাবিকভাবে প্রায় 20,000 টয়োটার গাড়ি, ধরেন কথার কথা, বা ধরেন 10,000 গাড়ি আসে, 10,000 টয়োটার গাড়ি বাংলাদেশে ধরেন প্রত্যেক বছর কি করা হয়, আমদানি করে বাংলাদেশ জাপান থেকে। আমদানি করা মানে কি, আমদানি ব্যয় পরিশোধ করতে হয় আমাদের রিজার্ভ থেকে ডলারের বিনিময়ে, তার মানে আমাদের রিজার্ভ থেকে কি আউটফ্লো হয়, একটা রিজার্ভের পরিমাণটা কমে যায়, তাই না? এখন ওই 10,000 গাড়ি আমরা আনতাম, এখন টয়োটা কর্পোরেশন বাংলাদেশে বিনিয়োগ করলো, একটা কারখানা দিল, দিয়ে সে কি করলো, সেখানে প্রোডাকশন করলো, ধরেন 500 গাড়ি প্রত্যেক বছর সে বাংলাদেশে উৎপাদন করতেছে। তাহলে এই 500 গাড়ি সে এমন একটা পণ্য উৎপাদন করলো যে পণ্যটা আমরা কিন্তু নিজেরা স্বয়ং সম্পূর্ণভাবে উৎপাদন করতে পারি না, আমরা আমদানি নির্ভর, আমরা আমদানি করে নিয়ে আসি। এখন 500 ইউনিট গাড়িও যদি বাংলাদেশে অ্যাসেম্বল করতে পারে টয়োটা, তাহলে এই 500 ইউনিট গাড়ি তো আমাকে কম আমদানি করতে হবে, তাই না? ইম্পোর্ট কম করব আমরা, অর্থাৎ ওই যে একটা আইডিয়াল সিনারিও বলছিলাম, সেই হিসাবে আমাদের কি হচ্ছে, ইম্পোর্ট কি, যখন আমি প্রোডাকশন বাড়াচ্ছি, তাহলে এই ক্ষেত্রে এমন একটা পণ্যের প্রোডাকশন বাড়ালাম যে পণ্যটা আমরা আমদানি করতাম, তাহলে এই ক্ষেত্রে কি আমাদের আমদানি কমে যাবে, আমদানি ব্যয় কমবে। আমদানি ব্যয় কমে যাওয়া মানে কি, রিজার্ভ থেকে ডলার কম বের হবে, তার মানে আমার অর্থনীতি তুলনামূলক একটু ভালো অবস্থানে থাকবে। এটা হচ্ছে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে। দ্বিতীয় ক্ষেত্রে দেখেন, ধরেন সে এসে কি করলো, ধরেন চায়না এসে বাংলাদেশে বিনিয়োগ করলো, চায়না বাংলাদেশে এসে বিনিয়োগ করে বাংলাদেশে একটা কারখানা দিল, জয়েন্ট ভেঞ্চার করলো, বা যাই করলো একটা কারখানা দিল, বা কোনো একটা অন্য একটা কান্ট্রি XYZ, জার্মানি বাংলাদেশে একটা বিনিয়োগ করলো, বা সৌদি আরব বিনিয়োগ করলো, বাংলাদেশে ব্যবসায় বিনিয়োগ করলো, আর বাংলাদেশে আর একটা সে কি সে কারখানা দিল, ধরেন সে একটা লেটসে কি হোম টেক্সটাইল পণ্য বা লেদার গুডস তারা উৎপাদন করতেছে, এখানে ধরেন লেদার উৎপাদন করতেছে, লেদার চামড়াজাত পণ্য উৎপাদন করতেছে। এখন চামড়াজাত পণ্য কিন্তু আমরা মোটামুটি নিজেদের চাহিদা নিজেরা মেটাতে পারি, তাই না? এবং ইনফ্যাক্ট আমরা কিছু পণ্য কিন্তু রপ্তানিও করি। এখন জার্মানির একটা কোম্পানি এসে, বা সৌদি, যে কোনো একটা দেশ, জার্মানির একটা দেশ কোম্পানি এসে বাংলাদেশে বিনিয়োগ করলো, 500 মিলিয়ন ডলার দিয়ে একটা ফ্যাক্টরি দিল, একটা কারখানা দিল, কারখানা দিয়ে তারা এখানে কি করলো, আরো লেদার গুডস উৎপাদন করলো, উৎপাদন বাড়ালো তারা। যখন সেটা বাড়াবে, বাংলাদেশ এমনি লেদার গুডস নিজের চাহিদা নিজে পূরণ করে, বরঞ্চ তার কিছু সারপ্লাস থাকে, অতিরিক্ত থাকে, সেটা সে রপ্তানি করে। তাহলে এখন তার কাছে বিনিয়োগ যদিও জার্মানি করছে, ভৌগোলিক কি জায়গাটা কি বাংলাদেশ, তাহলে এই দেশ থেকে যখন আমি এই লেদার গুডসটা যাবো, রপ্তানি করব, এটা কার নামে রপ্তানি হবে, বাংলাদেশের নামে রপ্তানি হচ্ছে। তার মানে আমার কি হচ্ছে, আমার রপ্তানির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তাহলে দেখেন, যত বেশি বৈদেশিক বিনিয়োগ আসবে, প্রথম কথা বলছি, আমার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে বা শিল্পায়ন হবে, শিল্পায়ন হওয়ার ফলে কি উৎপাদন বাড়বে, প্রোডাকশন বৃদ্ধি পাবে। প্রোডাকশন বৃদ্ধি পাওয়ার মানে কি, প্রোডাকশন বৃদ্ধি পাওয়ার মানে আমার এক্সপোর্ট বাড়বে, ইম্পোর্ট কমবে। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এই কারখানাগুলো তো সব অটোমেটেড থাকবে না, কারখানা তো একা একা হাওয়ার উপরে চলবে না, কারখানাগুলো রান করার জন্য তো আমাদের ওয়ার্কফোর্স দরকার, উই নিড ওয়ার্কফোর্স, উই নিড হিউম্যান রিসোর্স, রাইট? তাহলে এই হিউম্যান রিসোর্স পাওয়া মানে কি, হিউম্যান রিসোর্সের জন্য হ্যাঁ কিছু স্পেশালাইজড জব কিছু স্পেশাল ব্যক্তিরাই করবে, কিন্তু বেশ কিছু অধিকাংশ সাধারণ যে জবগুলো আছে, সেই জব করার জন্য তো আর জাপান থেকে জার্মানি থেকে লোক আসবে না, সেই লোকগুলাকে কোথা থেকে রিক্রুট করা হবে, কোথা থেকে নিয়োগ দেওয়া হবে, ওই অঞ্চল থেকেই নিয়োগ দেওয়া হবে, বাংলাদেশের ওই নির্দিষ্ট অঞ্চল থেকেই দেখা যাবে নিয়োগ দেওয়া হচ্ছে। তার মানে কি হচ্ছে দেখেন তো, আমার জব ক্রিয়েশন হচ্ছে না, এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে না। এই জব ক্রিয়েশন নিয়ে যখনই আজকের পর থেকে লিখবো, এখন থেকে আবার কি লিখবো, ওই যে ফার্স্টে দেখিয়ে আসছি প্রফেসর ডক্টর ইউনূসের কি 3-0 থিওরি, উনি এখানে বলছে 3-0 থিওরি একটা জিরো কি, জিরো আনএমপ্লয়মেন্ট যদি বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাকে অবশ্যই কি করতে হবে, জিরো আনএমপ্লয়মেন্ট তো অনেকভাবে করতে হবে। হ্যাঁ, উদ্যোক্তা তৈরি করব,
উদ্যোক্তা তৈরির জন্য তো দক্ষতা বাড়াইতে হবে, রেমিটেন্সে পড়ে আসছি। আবার চাকরির সংস্থান, সবাই যে উদ্যোক্তা ব্যাপারটা এমন না, অনেকের তো চাকরিও করতে হবে। যদি নতুন নতুন কর্মসৃজন, বাংলায় যেটাকে আমরা বলি কর্মসৃজন বা কর্মসংস্থান সৃষ্টি যদি করতে চাই, তাহলে আমার কি লাগবে? আমার এফডিআই বাড়াইতে হবে। বৈদেশিক বিনিয়োগ যত বেশি বাড়বে তত বেশি আমার জব ক্রিয়েশন হবে। দেখেন একটা একটার সাথে কিভাবে ওতপ্রোতভাবে জড়িত। তাহলে যত জব ক্রিয়েট হচ্ছে, তাহলে আমার আনএমপ্লয়মেন্ট দূর হচ্ছে, বেকারত্ব দূর হচ্ছে, সামাজিক সমস্যা, অন্যতম বৃহত্তম সামাজিক সমস্যা আনএমপ্লয়মেন্ট দূর হচ্ছে। আনএমপ্লয়মেন্ট দূর হওয়া মানে কি? জব ক্রিয়েশন হওয়া। তাহলে একজন আনএমপ্লয়েড পারসন এফডিআই বাড়ার সাথে দেখেন কত পজিটিভ ইম্প্যাক্ট পড়তেছে। আমার রেমিটেন্স বাড়তেছে, আমার ফরেন রিজার্ভের ক্ষয় কম হচ্ছে, আমার আমদানি কমতেছে, আমার কি জব ক্রিয়েট হচ্ছে। তার মানে আমার আনএমপ্লয়মেন্ট কি করতেছে? হ্রাস পাচ্ছে। এখন আমরা আনএমপ্লয়মেন্ট বললেই টানবো জিরো আনএমপ্লয়মেন্ট, বাংলা কথা ভাই, কোনো কথা নাই। আমি জ্ঞান অনেক বড় পণ্ডিত হয়ে গেছি, আমার পাণ্ডিত্য দিয়ে কোনো কাজ নাই যদি আমি জবটা নিশ্চিত করতে না পারি। এই জন্য এত পাণ্ডিত্যের মাঝে হারিয়ে গেলে চলবে না। হ্যাঁ, এই প্রথম 3 ক্লাসে আমরা শুধু কনসেপ্ট বিল্ডিং করবো, এরপর কিন্তু সব কিন্তু একদম ধরতক্তা মারপে রেখে যাবো। আগে কনসেপ্ট বিল্ডিং, তাহলে জব ক্রিয়েশন। তাহলে দেখছেন সাইক্লিক প্রসেস। তাহলে দেখেন একজন বেকার যখন জব পাচ্ছে, একজন আনএমপ্লয়েড যখন কি হচ্ছে, সে এমপ্লয়েড হচ্ছে, তাহলে একটা ফ্যামিলি কি, একটা ফ্যামিলির কি ইকোনমিক কি ইন্ডিপেন্ডেন্স আসতেছে, অর্থনৈতিক স্বাধীনতা বা মুক্তি আসতেছে। একটা ফ্যামিলির যখন আসে, একটা পরিবার মানে কি, একটা এরকম একাধিক পরিবার মানে একটা সমাজ, পরিবারের থেকেই কি সমাজের উন্নতি, আর সমাজের উন্নতি মানে কি দেশের উন্নতি। তাহলে সমাজের কেমন উন্নতি? অর্থনৈতিক উন্নতি। এগুলোকেই তো আমরা বলি সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট। তাহলে সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট যদি আমরা নিশ্চিত করতে চাই, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের এই বৈদেশিক বিনিয়োগ বা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আমাদের বাড়াতে হবে। এখন ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বাড়াতে হলে বিনিয়োগের অনুকূল পরিবেশ আমাদের নিশ্চিত করতে হবে। এগুলোকে আমরা আমাদের লেখার মধ্যে নিয়ে আসবো। আমাদের ইকোনমিক পলিটিক্যাল স্টেবিলিটি লাগবে, তাই না? আমাদের গুড গভর্নেন্স বা সুশাসন লাগবে। হ্যাঁ, আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটিকে ডিসেন্ট্রালাইজ করতে হবে, আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট লাগবে। এই সব কিছুকে কিভাবে একই সুতার মধ্যে গাঁথতে হবে, সেগুলোই কিন্তু আমাদের লার্নিং প্রসিডিওরের মধ্যে কিন্তু আলটিমেটলি অটোমেটিক্যালি চলে আসবে। এই কথাবার্তা বুঝতে পারতেছেন কিনা, নাকি কথা বেশি বলতেছি? বলেন 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 বলেন, বুঝতে পারতেছেন কিনা? আইডিয়া জেনারেশন, টপিক সিলেকশন বলতেছি। টপিক হচ্ছে 3 নাম্বার ক্লাসে যা যা বললাম। তো বাংলা মুদ্রণ লেখেন না, কথা বুঝতে পারতেছেন কিনা যারা ক্লাস করতেছেন? আগে বলছি, সংখ্যা নিয়ে আমি মোটেও ভাবিত না। যদি এখানে আমার 5 জন 7 জন 10 জন 20 জন ভাইয়েরও যদি আমি প্রিপারেশনে আমি কিছুটা হলেও যদি ভ্যালু অ্যাড করতে পারি, মানে ওইটাই হচ্ছে আমাদের এখানকার সাকসেস ভাই। হ্যাঁ, আগে হচ্ছে আমাদের আইডিয়া জেনারেশন। আমরা সব টপিক কিভাবে বাংলা মেথডে বোঝার চেষ্টা করব। কিছু কন্টেন্ট কি ক্লিয়ার হচ্ছে? দেখেন, এগুলো যখন আপনি না পড়বেন, আপনি একটা নিউজ পেপারের, আমরা কিন্তু লাস্ট আমাদের একটা সেশন থাকবে, সেই সেশন একটা সেগমেন্টে আমরা নিউজ পেপারের কোন জিনিসগুলো আমাদের পড়তে হবে, হ্যাঁ, এবং কোন কন্টেন্টগুলো গুরুত্বপূর্ণ, এগুলো আমরা দেখাবো। ব্যাপারটা মাথায় রাখতে হবে। আপনাদের অনেককে দেখি নিউজ পেপার আপনাদের পড়ে দিতে হয়, বিভিন্ন কোচিং সেন্টার থেকে আমাদের নিউজ পেপার পড়ে দেয়। ওগুলো দেখেন, যার নিউজ পেপার মানে পড়তে হয় আরেকজনের পড়ে দেওয়া দেখে দেখে আপনি আর যাই হন জীবনে কোনদিন জব পাবেন না। এখনই লিখে রাখেন, যে পরীক্ষা লিখে পড়তে হয়, কখনোই জব পাবেন না আপনি ভাই। আই মাইট সাউন্ড এ বিট হার্শ, বাট ইটস দ্য কি রিয়েলিটি। হ্যাঁ, এটা হচ্ছে বাস্তবতা, এটা বুঝতে পারতে হবে। এই জিনিসগুলোকে আমরা কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার ভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। হ্যাঁ, তো এনিওয়েজ, তো এই যে আইডিয়া জেনারেশন যে টপিকগুলো নিয়ে আমরা বললাম সো ফার, হ্যাঁ, এই বিষয়গুলার এই যে যখন আমি এরপর থেকে যখনই বলবো ভাই আমার প্রোডাকশন বাড়াইতে হবে, প্রোডাকশন যখন এরপর কোনো জায়গায় লিখবো, উৎপাদন বাড়া মানে কি? উৎপাদন বাড়া মানে হচ্ছে আমার এক্সপোর্ট বাড়া, আমার ইম্পোর্ট কমা। প্রোডাকশন বাড়া মানে আমার জব ক্রিয়েশন। জব ক্রিয়েশন মানে কি? আনএমপ্লয়মেন্ট প্রবলেম কি দূরীভূত হওয়া। তো এই জিনিসগুলোকে আমরা বারবার কোরিলেট করব, যেখানেই যাব দেখবেন এই জিনিসগুলোকে আমরা কোরিলেট করতেছি। প্রথম 2 ক্লাসে হচ্ছে সব ভার্জিন টপিক, হ্যাঁ, যে টপিকগুলো আলাদা, পরে হচ্ছে দেখবেন এগুলো মিলে মিশে একাকার হয়ে যাবে। হ্যাঁ, তখন আর এগুলাকে অপরিচিত টপিক মনে হবে না আপনাদের। হ্যাঁ, এটুকু করতেছি। তো আমরা এইখানে আজকে যে কন্টেন্টটুকু যেখানে আসলাম, আমাদের এখানে তাড়াহুড়া না। আমরা ক্লাস যেগুলো বলেছি, যদি ইফ উই ফিল দ্য নেসেসিটি যে আমাদের ক্লাস আরো 2টা বেশি দরকার, আমরা 2টা ক্লাস দিব, কোনো সমস্যা নাই। মানে এখানে একটা আউটলাইন লাগে বলে আমরা ওটাকে রেডি করেছি, এবং আমি সর্বোচ্চ সংখ্যক ক্লাস আমি ক্যাপাসিটিতে রেখে দিয়েছি। নাহলে আপনি কোনো কারিকুলামে আপনি এইভাবে আমি যেটা আপনাকে বলছি যে আপনার কি এই নলেজ জেনারেশন এবং টপিক সিলেকশন, এইটা আপনি ওইভাবে আলাদাভাবে কিন্তু আপনি আপনার সামনে পেতেন না। ঠিক আছে,
সো যারা আসলে চাচ্ছেন যে কিভাবে আসলে ক্লাস আগাবে, এরপর বেসিক যখন একটা ক্লাস নেবো, বেসিক যখন আমরা সেন্টেন্স দেখাবো এটা পরে, ওটা আরো মিনিমাম 1-1.5 সপ্তাহ পরে বেসিকের প্রথম ক্লাস নিব। একটা ক্লাসের 15-20 মিনিট সেগমেন্ট হয়তো আমি চাইলে ফেসবুকে দিতে পারি, এছাড়া আমরা আসলে কোনো ক্লাস আসলে ভাবে আমরা ওপেন রাখবো না। তাহলে যেটা হয়, যারা একদম সিরিয়াস ক্যান্ডিডেট, যারা ইতোমধ্যে আমাদের সাথে এনরোলড হয়ে আছেন এবং নিজেদের প্রিপারেশন একটা সিরিয়াসলি একটা চেঞ্জ আনতে চাচ্ছেন, আসলে তাদের সাথে আমরা মানে কি করবো, ডিরেক্ট মানে কমিউনিকেশন বা ইন্টারাকশনটা তখন কমে যায়। হ্যাঁ, তো সবকিছু মাথায় রাখতে হবে। সময় অনুকূলে না থাকতে পারে, সময় কখনো অনুকূলে থাকে না ভাই। মানে ইউ নিড টু মেক শিওর ইউ আর ডুইং ইউর বেস্ট, ইউ আর গিভিং ইউর বেস্ট। কারণ আপনার আমার নিয়ন্ত্রণে যতটুকু, আমরা সেটুকুই পরিবর্তন করতে পারবো এবং সেটারই চেষ্টা করব। যে জিনিস নিয়ন্ত্রণে নাই সেটাকে পরিবর্তন করতে যাওয়া হচ্ছে বোকামি, ঠিক আছে? জ্ঞান সন্দর্ভ বা জ্ঞানমূলক এইসব আলোচনা করতে ভালো লাগে না ভাই। হ্যাঁ, এখন আমরা কাজে নেমে পড়বো। আমারও মাথায় অনেকই এই রেজিমের চেঞ্জ, নতুন কর্তৃপক্ষ আসা, এখন আমাদের খাতায় ডেলিভারিটা, পিচিংটা কমপ্লিটলি ডিফারেন্ট হইতে হবে। তো যারা আগে বলতেছি ভাই আমার সাথে কোর্সে আপনার এনরোল হওয়ার দরকার নাই, বাট কাইন্ডলি নেক্সট যে জবে রিটার্ন পরীক্ষাটা দিতে যাবেন, গতানুগতিক এই পর্যন্ত আপনার হাতে যে বই আছে, ওই বইয়ে যে টোনে যে ভাষা আছে, ওই ভাষার তথ্য মুখস্থ করে যে খাতায় লেখেন না ভাই, খুব বিপদে পড়বেন, মানে জব হবে না। হ্যাঁ, আর লেখার ক্ষমতাই তো অধিকাংশের ক্ষেত্রে আমাদের নাই। তো এতদিন ধরে আপনাদের বেসিক ক্লাসের এই যে গ্যাপের মধ্যে কাজে লাগাইছিলাম, কি কাজে লাগিয়েছিলাম? আমি বলেছিলাম গ্রামারের বিভিন্ন সেন্টেন্স ফরমেশনগুলা আমি কিন্তু গাইডলাইন ক্লাসে দেখিয়েছি। আমি প্রেজেন্ট টেন্স, আমি টেন্সের আইডেন্টিফিকেশন, টেন্সের বাক্য আইট রাইস দিয়ে না শিখে আমাদের রাষ্ট্রপ্রধান বা আমাদের অর্থনীতি সংশ্লিষ্ট কোনো একটা বিষয় নিয়ে একটা বাক্য দিয়ে আমরা শিখবো, যেগুলোকে আমরা রিটেনের মধ্যে ব্যবহার করতে পারি। তো ওগুলা পুরো ডেমো বানিয়েছি, যা বানিয়েছি এখন সব ডিলিট, কারণ অধিকাংশ ক্ষেত্রে বাক্যগুলো অপ্রাসঙ্গিক বা ওগুলো বলা যাবে না, ব্যাপারটা হয়ে গেছে এরকম। তো এখন নতুন আঙ্গিকে নতুন করে আবার কন্টেন্টগুলো আবার প্রিপেয়ার করছি। সো এখানে আসলে আমার মানে 200% এফোর্ট এখন মানে দেওয়া লাগতেছে। 100% মানে যা দিয়ে আমি সব কন্টেন্ট রেডি করছিলাম, মানে বেসিক ক্লাসের যে বাক্যগুলো আপনাদের দেওয়াবো, মানে আমার 1 মাস সময় আমার এটার পেছনে গেছে। মানে এইটাকে আমার পুনরায় আবার নতুন করে আপনাদের সামনে নিয়ে আসতে হবে। এনিওয়েজ, ওইটাই শোনাই, সেটা হচ্ছে আমরা যাতে এই কোর্সটা শেষে হোপফুলি, আমি তো বললাম যে প্রত্যেকের প্রিপারেশন একটা যে চেঞ্জ আসছে, এইটা ভাই নিশ্চিত করতে হবে এবং পরীক্ষার খাতায় ভালো মার্ক পাওয়া নিশ্চিত করতে হবে। এর বাইরে কোনো কিছু নাই। আমি এমন কিছু কমিটমেন্ট করি না যেটা আসলে আমার দ্বারা পালন করা সম্ভব না, ঠিক আছে? আজকে আমরা এই পর্যন্তই রাখবো প্রথম সেশন। আমাদের স্টুডিও অ্যাকোমোডেশনের ডিস্টেন্সটা আপনারা জানেন, এখনো ঢাকা শহরের মানে কি বলবো, রাস্তাঘাটে লেট নাইট মুভমেন্ট একটু ইস্যু হয়ে যাচ্ছে, সবকিছু মিলেমিশে। তো সবার নিরাপত্তার দিকেও নজর রাখতে হবে। সবাই নিজেরা চোখ কান খোলা রাখেন। আর যে একটা কাজ করবেন ভাই, দেখেন যে জিনিস আপনার নিয়ন্ত্রণের বাইরে, ওইটা নিয়ে চিন্তা করে লাভ নাই। আপনার নিয়ন্ত্রণে কি আছে? আপনার নিজেকে স্কিলটা ডেভেলপ করা, ওই স্কিল ডেভেলপমেন্টে মনোযোগ দেন। যে জিনিস নিয়ন্ত্রণের বাইরে, ওটা নিয়ন্ত্রণ করা যাবে না। মানুষ যদি বুঝতো মৃত্যুকে নিয়ন্ত্রণ করা যায়, মানুষ সেই মৃত্যুকে ঠেকানোর জন্য উঠে পড়ে লাগতো ভাই। তো এগুলো বাদ দেন, এগুলো বাদ দিয়ে নিজের স্কিল ডেভেলপ করার চেষ্টা করেন। অ্যাজ এ স্টুডেন্ট ক্যারিয়ারে যদি আমরা পরিবর্তন আনতে চাই, আমাদের নিজেদের কাজ কিন্তু নিজেদেরই করতে হয়, আমাদের জন্য অন্য কেউ হেল্প করবে না। আর যারা কোর্সে এনরোল হতে চান, আগেই বলতেছি, আমাদের কোর্স ফি আমরা মানে ওইরকম র্যান্ডম ওই 50% 80% আমরা এত কিছুতে জানি না। আমরা 2500 টাকা অফারে, আর্লি বার্ড অফারে ভর্তি নিয়েছিলাম। অনেকের রিকোয়েস্টে সবকিছু মানে রেখে এটা আমরা জারি রেখেছিলাম আজকে পর্যন্ত। যারা ভর্তি হবেন 2500 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন। যারা দিবেন তাদেরকে অটোমেটিক আজকে সিক্রেট গ্রুপে আপনাদের এনরোল করে দেওয়া হবে। আমাদের সবগুলা ক্লাস রেকর্ড থাকবে, ফেসবুকেও থাকবে, আর জুমে তো ক্লাস হচ্ছে, ইন্টারেক্ট করবেন জুমে, ফেসবুকে রেকর্ড থাকবে প্রত্যেকটা ক্লাস। যারা আজকে নতুন দেখলেন ক্লাস, কিন্তু আমাদের কোর্সে আমাদের সাথে এনরোল হতে চান, কিন্তু আপনি আজকে ফুল টাকা দিয়ে অ্যাডমিশন নিতে পারছেন না, সেই ক্ষেত্রে আপনি 1000 টাকা যদি আপনি বুকিং করেন আজকে, বাকি 1500 টাকা আমাদের নেক্সট ক্লাস বুধবার সন্ধ্যা 7টায়, 7টা বলতে 7টা 15-তে আর কি, মাগরিবের নামাজের বাদ মাগরিব 7টা 15-তে আমাদের ক্লাস হবে বুধবার দিন 7টা 15, এবং ওই দিন আমরা পুরো রুটিন দিয়ে দিব। গেস করতে পারেন বুধবার পর বৃহস্পতিবার হয়তো আপনাদের ক্লাস থাকবে, ঠিক আছে? একদম টানা দিব আমরা, খুব বেশি গ্যাপ দিব না ক্লাসের মাঝে, কারণ এখন আমরা টানা শেষ করব। তো বুধবার থেকে আমাদের ফুল সুইংয়ে শুরু। তো বুধবার আপনারা বাকি অ্যামাউন্ট দিতে পারবেন আজকে যারা বুকিং দিবেন, ঠিক আছে? তো সবার জন্য শুভকামনা। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ক্লাসে। ফেসবুক লাইভটা একটু অফ করে দাও, আমি একটু জুমে একটু ইন্টারাক্ট করি, জানা আছে, ঠিক আছে? দেখা হবে সবার সাথে। শেখ শাহির আহমেদ আজকের মতো সাইনিং অফ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, যারা জুমে আছেন ভাই বোন, বলেন, কিছু বুঝতে পারছেন? কথা বলবেন, এখন কথা বলেন, আনমিউট করে নেন, আনমিউট করে কথা বলেন সবাই। আপনারা কি আনমিউট করতে পারছেন? আচ্ছা, মাইক্রোফোন, সরি এতক্ষণ শুনতে পাইনি আর কি, সরি। আমি এখন বলতে পারেন, এতক্ষণ আমি শুনতে পাইনি, সরি, বলুন।
জুমে যারা আছেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। স্যার ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, কোয়েরি থাকলে বলেন, বাসায় ফিরতে হবে, বউ চিন্তা করতেছে, 9:30 বাজে তো। ঢাকা রাস্তায় খুব স্যার আপনি ফার্স্ট ফার্স্ট ক্লাস তাই না স্যার? জি 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 ভাই। আর এমনি কোনো সেমিনার হয়েছিল নাকি এর আগে? জি, একটা গাইডলাইন ক্লাস হয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, কোনো সেমিনার